আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রেসিডেন্সি এক্সক্লুসিভ আমাদের যেই রেগুলার ক্লাস আমাদের নিউরোঅ্যানাটমি অংশ নিয়ে কথা বলবো। আমি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, এমএস রেসিডেন্ট নিউরোসার্জারি, এসসিপিএস পার্ট 1 জেনারেল সার্জারি আর এমআরসিএস পার্ট এ করা। তো আজকে আসলে আমরা নিউরোঅ্যানাটমি যে অংশটা বা যে অংশ নিয়ে আমাদের আসলে খুব ভালো রকমের ভীতি কাজ করে সেটা নিয়ে আমরা কথা বলবো। আর অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের ক্লাসগুলো যেভাবে করি সেই ফরম্যাটেই আমরা আমাদের শিট, আমাদের পাওয়ার পয়েন্ট সবকিছুকে কোঅর্ডিনেট করে আমরা চেষ্টা করব আমাদের ম্যাক্সিমাম পড়া আমাদের ক্লাসের মধ্যেই যাতে শেষ হয়ে যায়। এর জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হলো ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো লেকচারটা একবারে করার চেষ্টা করতে হবে এবং ক্লাসের পুরো সময়টা আপনারা অফলাইনে যে কনসেন্ট্রেশন দিয়ে আপনারা ক্লাসগুলো করেন ওই কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসটা করলে ইনশাআল্লাহ পুরো ক্লাসের যে ম্যাক্সিমাম পড়া আছে সেটা আপনার ক্লাসেই শেষ হয়ে যাবে এবং নিউরোঅ্যানাটমির মতো একটা কঠিন জিনিস ইনশাআল্লাহ আপনার কাছে সহজ হয়ে যাবে। তো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। নিউরোঅ্যানাটমি যে অংশটা আপনাদের কাছে আমাদের যেই শীটটা আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে সেই শীটটা আপনারা আপনাদের সাথে রাখবেন। আমরা প্রথমে একটা টপিক্সে যাব, সেই টপিক্স নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তারপর আমরা সেই জায়গায় আমাদের শীট থেকে কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কি পড়তে হবে না সেগুলো নিয়ে কথা বলবো। এখন নিউরোঅ্যানাটমিকে যদি আমি বলি যে নিউরোঅ্যানাটমি জিনিসটা কেমন, আমি যদি এই ফিগারটার দিকে তাকাই যে এটা জাস্ট আমাদের যেই ব্রেইন এবং এই রিজিয়নে যে ভাস্কুলার আছে, আমাদের এখানে যে ভাস্কুলেচার গুলো আছে তার একটা প্যাটার্ন। তো অনেক সময় মনে হবে যে আসলে নিউরোঅ্যানাটমি এমনিতেই অ্যানাটমি একটু কঠিন, তার মধ্যে নিউরোঅ্যানাটমি হয়তো অনেকটা এরকম। আসলে তা না। আমরা যদি একটু ফর্মুলা মেনে, একটা প্যাটার্ন মেনে, ফরম্যাট মেনে পড়াশোনা করি তাহলে এটা ইনশাআল্লাহ খুবই সহজ হয়ে যাবে। এখন আসি আসলে আমরা আমাদের শীটের একদম শুরু থেকে যাব এবং আমরা ওই ফরম্যাটে একদম সিরিয়ালি আমাদের শীটটা শেষ করার চেষ্টা করব। এখন আমাদের শীটের একদম প্রথম যদি আপনি আছেন আমাদের 2 নাম্বার পেজে, শীটের যে 2 নাম্বার পেজটা আছে সেখানে দেখেন প্রথমে একটু বেসিক কিছু কথাবার্তা আছে যে আমাদের যে নার্ভাস সিস্টেমটা আছে সেটাকে আমরা 3টে সিস্টেমে ভাগ করি: সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম। তাহলে আমরা আমাদের নার্ভাস সিস্টেমটাকে 3 ভাগে ভাগ করছি। একটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম। এটা হলো আমাদের নার্ভাস সিস্টেমের সবচেয়ে গ্রস যে ভাগটা আমরা ব্যবহার করে থাকি বা ছোটবেলা থেকে আমরা শুনে আসছি, এটা হলো সেই ভাগটা। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অংশে আমরা জানি দুইটা জিনিস থাকে, একটা হলো ব্রেইন আর একটা হলো স্পাইনাল কর্ড। একটা হলো ব্রেইন আর একটা হলো স্পাইনাল কর্ড। একটা হলো ব্রেইন আর একটা হলো স্পাইনাল কর্ড। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে আসে আমাদের স্পাইনাল নার্ভগুলো এবং ক্রেনিয়াল নার্ভগুলো। আর অটোনমিক নার্ভাস সিস্টেম আমাদের থাকে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তাহলে প্রথমেই আমরা আমাদের নার্ভাস সিস্টেমটাকে 3 ভাগে ভাগ করলাম: সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অংশে আমাদের যে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস ব্রেইন এবং স্পাইনাল কর্ড, এই দুইটাই হলো মূলত আমাদের আজকের আলোচ্য বিষয়। এর পাশাপাশি আমরা অন্যগুলা নিয়েও আমাদের যেখানে যতটুকু রিলেভেন্ট সেটা আমরা আলোচনা করব। আচ্ছা, পেরিফেরাল নার্ভাস সিস্টেম অংশে আমাদের আছে হলো ক্রেনিয়াল নার্ভগুলো এবং স্পাইনাল নার্ভগুলো। অটোনমিক নার্ভাস সিস্টেম অংশে আমাদের আছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তাহলে এই যে ভাগটা, এটা দিয়ে আমাদের আজকের পড়া শুরু। এখন আমরা যদি আমাদের মূল পড়াটায় চলে যাই, যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হলো আমাদের ব্রেইন। সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হলো ব্রেইন। তাহলে আমরা আবারও বলছি আমাদের নার্ভাস সিস্টেমটাকে আমরা 3 ভাগে ভাগ করছি: সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের দুইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অংশ, সেটা হলো ব্রেইন এবং স্পাইনাল কর্ড। প্রথম যে সেগমেন্টটা নিয়ে আমরা কথা বলা শুরু করব সেটা হলো আমাদের ব্রেইন। প্রথম যে সেগমেন্টটা নিয়ে আমরা কথা বলা শুরু করব সেটা হলো আমাদের ব্রেইন। তাহলে এই যে আমাদের একটা রাফ ব্রেইন আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি রাফ এরকম একটা ব্রেইন আমরা দেখতে অভ্যস্ত। এই ব্রেইনটাকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করি: ফোর ব্রেইন, মিড ব্রেইন, হাইন্ড ব্রেইন। তাহলে ব্রেইনটাকে আমরা 3 ভাগে ভাগ করছি: ফোর ব্রেইন বা প্রোজেনসেফালন, মিড ব্রেইন বা মেজেনসেফালন, হাইন্ড ব্রেইন বা রম্বেনসেফালন। তাহলে এই যে ফোর ব্রেইন, মিড ব্রেইন, হাইন্ড ব্রেইন, তাহলে ব্রেইনটাকে আমরা প্রথমে কয় ভাগে ভাগ করছি? 3 ভাগে। কি কি? ফোর ব্রেইন, মিড ব্রেইন এবং হাইন্ড ব্রেইন। ওকে, এই যে ফোর ব্রেইন, একদম ব্রেইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি অংশ যে জায়গাটায় রয়ে গেছে সেটা হলো ফোর ব্রেইন। ফোর ব্রেইন এইটাকে আমরা 2 ভাগে ভাগ করি: একটা হলো টেলেনসেফালন, একটা হলো ডায়েনসেফালন। একটা হলো টেলেনসেফালন আর একটা হলো ডায়েনসেফালন। টেলেনসেফালন মানে হলো সেরেব্রাল হেমিস্ফিয়ার। টেলেনসেফালন মানে হলো
সেরেব্রাল হেমিস্ফিয়ার। টেলেনসেফালন মানে হলো সেরেব্রাল হেমিস্ফিয়ার, আমাদের ব্রেইনের ম্যাক্সিমাম এরিয়া বা ম্যাক্সিমাম জায়গা যেটা দখল করে রাখে সেটা হলো সেরেব্রাল হেমিস্ফিয়ার। এই সেরেব্রাল হেমিস্ফিয়ারটাকে আমরা বলি টেলেনসেফালন, যেটা হলো আমাদের ফোর ব্রেইনের পার্ট। কার পার্ট? ফোর ব্রেইনের পার্ট। তাহলে আমাদের ব্রেইনটাকে আমরা 3 ভাগে ভাগ করলাম, ফোর ব্রেইন, মিড ব্রেইন, হাইন্ড ব্রেইন। ফোর ব্রেইন, মিড ব্রেইন, হাইন্ড ব্রেইন। ফোর ব্রেইনে আমরা 2টা কম্পোনেন্ট বললাম, একটা হলো টেলেনসেফালন আর একটা হলো ডায়েনসেফালন। একটা হলো টেলেনসেফালন আর একটা হলো ডায়েনসেফালন। একটা হলো টেলেনসেফালন আর একটা হলো ডায়েনসেফালন। টেলেনসেফালন মানে হলো সেরেব্রাল হেমিস্ফিয়ার, আর ডায়েনসেফালন মানে হলো অল দ্য থ্যালামিক কমপ্লেক্সেস। তাহলে কি কি আছে? থ্যালামাস, হাইপোথ্যালামাস, মেটাথ্যালামাস, এপিথ্যালামাস, এই যত থ্যালামাস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছে সবাই হলো আমাদের ডায়েনসেফালনের অংশ। কার অংশ? ডায়েনসেফালনের অংশ। আপনাদের শীটে 2 নাম্বার পেজে এই জিনিসগুলো আছে। তাহলে আমরা আবারও বলছি, আমাদের ফোর ব্রেইন, মিড ব্রেইন, হাইন্ড ব্রেইন। তাহলে ব্রেইনের 3টা সেগমেন্ট, ফোর ব্রেইন, মিড ব্রেইন, হাইন্ড ব্রেইন। ফোর ব্রেইনের 2টা গুরুত্বপূর্ণ অংশ, একটা হলো টেলেনসেফালন আর একটা হলো ডায়েনসেফালন। টেলেনসেফালন মানে হলো সেরেব্রাল হেমিস্ফিয়ার, টেলেনসেফালন মানে হলো সেরেব্রাল হেমিস্ফিয়ার, টেলেনসেফালন মানে হলো সেরেব্রাল হেমিস্ফিয়ার। ডায়েনসেফালন মানে হলো থ্যালামাস, হাইপোথ্যালামাস, মেটাথ্যালামাস, এপিথ্যালামাস। থ্যালামাস, হাইপোথ্যালামাস, মেটাথ্যালামাস, এপিথ্যালামাস। ওকে ওকে এরপরে আছে আমাদের খুব ছোট একটা জায়গা, একদম ছোট একটা জায়গা জুড়ে আছে মিড ব্রেন। ছোট একটা জায়গা জুড়ে আছে মিড ব্রেন, যেটা ফোর ব্রেন এবং হাইন্ড ব্রেনের কানেক্ট করবে। মিড ব্রেনের পরে আমাদের যেটা গুরুত্বপূর্ণ অংশ সেটা নাম হলো হাইন্ড ব্রেন। এইখানে আমাদের গুরুত্বপূর্ণ 3টা কম্পোনেন্ট থাকে, পন্স, মেডুলা, সেরেবেলাম। পন্স, মেডুলা, সেরেবেলাম। পন্স, মেডুলা, সেরেবেলাম। পন্স, মেডুলা, সেরেবেলাম। তাহলে ব্রেইনের 3টা অংশ আমরা পেয়ে গেলাম। সবার প্রথম যে বড় এরিয়াটা আমরা সেটাকে বলছি ফোর ব্রেইন, এবং এই ফোর ব্রেইনে আমরা 2 ধরনের কম্পোনেন্টের কথা বললাম। ওয়ান ইজ টেলেনসেফালন অর সেরেব্রাল হেমিস্ফিয়ার, অ্যানাদার ওয়ান ইজ ডায়েনসেফালন। ডায়েনসেফালনের মধ্যে আমরা পাচ্ছি থ্যালামাস, হাইপোথ্যালামাস, মেটাথ্যালামাস, এপিথ্যালামাস। তারপরে আমরা পেয়ে যাচ্ছি আমাদের মিড ব্রেইন, এন্ড লাস্ট আমরা পেয়ে যাচ্ছি হাইন্ড ব্রেইন। হাইন্ড ব্রেইন অংশে আমরা 3টা জিনিস বললাম, পন্স, মেডুলা, সেরেবেলাম। পন্স, মেডুলা, সেরেবেলাম। পন্স, মেডুলা, সেরেবেলাম। পন্স, মেডুলা, সেরেবেলাম। তাহলে আমরা একদম প্রথম বেসিক কথাটা বলে নিলাম যে আমরা আমাদের নার্ভাস সিস্টেমটাকে 3 ভাগে ভাগ করলাম। এটাকে আমরা বললাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম। দেন আমরা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে 2 ভাগে ভাগ করলাম, ব্রেইন এবং স্পাইনাল কর্ড। তারপরে ব্রেইনটাকে আমরা 3 ভাগে ভাগ করলাম, ফোর ব্রেইন, মিড ব্রেইন, হাইন্ড ব্রেইন। ফোর ব্রেইনকে আমরা 2 ভাগে ভাগ করলাম, টেলেনসেফালন, ডায়েনসেফালন। টেলেনসেফালন মানে হলো সেরেব্রাল হেমিস্ফিয়ার। টেলেনসেফালন মানে হলো সেরেব্রাল হেমিস্ফিয়ার। টেলেনসেফালন মানে হলো সেরেব্রাল হেমিস্ফিয়ার। আমরা যখন আমাদের ব্রেইনটা দেখি তখন যে ম্যাক্সিমাম এরিয়াটা আমরা দেখতে পাই সেটাই হলো আমাদের সেরেব্রাল হেমিস্ফিয়ার বা ব্রেইন, যেটা আমরা ম্যাক্সিমাম অংশ দেখতে পাই, টেলেনসেফালন বা সেরেব্রাল হেমিস্ফিয়ার। এরপর আমরা চলে আসবো আমাদের এই সেরেব্রাল হেমিস্ফিয়ার, যেটা আমাদের ম্যাক্সিমাম ফাংশনগুলো করে থাকে। এই সেরেব্রাল হেমিস্ফিয়ারের দিকে যদি আপনারা তাকান, এখানে আপনারা দেখতে পাবেন যে আমাদের এখানে এটা হলো আমাদের সেরেব্রাল হেমিস্ফিয়ার। এইটাকে আমরা সাধারণত বোনসের রিলেশনশিপ চিন্তা করে 4টা লোবে ভাগ করি। কয়টা লোবে? 4টা লোবে। কয়টা লোবে? 4টা লোবে। তাহলে আমাদের বোনস যদি আমরা চিন্তা করি, আমাদের এই যে সামনের দিকে যে বোনসটা, যেটা আমাদের স্কাল ফর্ম করে, এটাকে আমরা বলি ফ্রন্টাল বোন। এটাকে আমরা কি বলি? ফ্রন্টাল বোন। পিছনের দিকে যে বোনসটা আমাদের থাকে শক্ত, সেই বোনসটাকে আমরা বলি অক্সিপিটাল বোনস। উপরের দিকের বোনসটাকে আমরা বলি প্যারাইটাল বোন, এবং কানের উপরে যে বোনসটা আছে এটাকে আমরা বলি টেম্পোরাল বোন। বড় দাগে এখানে 4টা বোনসই আমাদের স্কাল ফর্ম করে। তার মধ্যে সামনে ফ্রন্টাল, পিছনে অক্সিপিটাল, উপরে প্যারাইটাল, এখানে টেম্পোরাল। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। এই 4টা বোনস অনুসারে আমাদের সেরেব্রাল হেমিস্ফিয়ারকেও আমরা 4টা ভাগে ভাগ করি, ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব। পেজ নাম্বার 3। পেজ নাম্বার 3তে আপনারা একটা গ্রস আইডিয়া পেয়ে যাবেন যে এই লোবগুলো কি ফাংশন করে, কোন ফাংশনটা কোন এরিয়া দিয়ে হয়, ওই এরিয়ার ব্রডব্যান্ড এরিয়া কত। তাহলে এখানে আমরা 4টা লোবের কথা বললাম। একটা হলো আমাদের সামনের দিকে থাকবে তাহলে ফ্রন্টাল লোব, পিছনের দিকে থাকতেছে তাহলে অক্সিপিটাল লোব, উপরের দিকে প্যারাইটাল, কান বরাবর টেম্পোরাল লোব। তাহলে আমরা 4টা গুরুত্বপূর্ণ লোব পেয়ে যাচ্ছি, ফ্রন্টাল লোব, পিছনে অক্সিপিটাল লোব, উপরে প্যারাইটাল লোব, নিচের দিকে টেম্পোরাল লোব। ওকে, তাহলে ফ্রন্টাল লোব,
প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, টেম্পোরাল লোব। ওকে ওকে, তাহলে এই যে চারটা লোব, এরাই আমাদের মূলত আমাদের যে বেসিক ফাংশনগুলো আছে, যেগুলো আমাদের ডে টু ডে আমাদের যে অ্যাক্টিভিটি সেখানে আমাদের লাগে, সেই বেসিক ফাংশনগুলোকে রেগুলেট করার দায়িত্বটা থাকে হলো এই যে আমাদের এই এরিয়াগুলোর। এইখানে আমাদের বিভিন্ন রকম এরিয়া থাকে যারা ওই ফাংশনগুলো করে থাকে। এখন আমরা এক একটা লোব পড়বো, তার ফাংশনাল এরিয়া সম্পর্কে জানবো, তার ফাংশন সম্পর্কে জানবো, ডিসফাংশন সম্পর্কে জানবো। আমরা যেহেতু এখন প্রথম দিকে পড়ছি বা আমরা এখন যেহেতু মূল ক্লাসটা করছি, আমরা একটু বেশি বেশি পড়বো। যখন আপনি সাবজেক্ট ফাইনাল পড়তে যাবেন তখন পড়া একটু কমে আসবে। যখন আপনি সাবজেক্ট ফাইনালের পরে যখন আপনি মূল পরীক্ষায় চলে যাবেন, মক টেস্টে যাবেন, তখন পড়া আরেকটু কমে আসবে। ওকে, আমরা ক্লাসে বলে দিব যে কোনটা ইনফিনিটি স্টার, কোনটা 3 স্টার, কোনটা না পড়লেও হবে, এটা আমরা বলে দিব। তাহলে সবার প্রথমে আমরা চলে আসি আমাদের লোবগুলোর এরিয়া সম্পর্কে। তাহলে আমরা এখানে বললাম আমাদের ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, চারটা লোবে আমরা ভাগ করলাম। এই লোবগুলোকে ভাগ করার জন্য আমাদের কিছু স্পেশাল এরিয়া আছে। ফ্রন্টাল এবং প্যারাইটাল লোবকে ভাগ করার জন্য আমাদের যে সালকাসটা থাকে এটাকে বলা হয় সেন্ট্রাল সালকাস। ফ্রন্টাল এবং প্যারাইটাল লোবকে আলাদা করার জন্য যে সালকাসটা থাকে এটাকে বলা হয় সেন্ট্রাল সালকাস। ফ্রন্টাল এবং প্যারাইটাল লোবকে আলাদা করার যে সালকাসটা থাকে এটাকে বলা হয় সেন্ট্রাল সালকাস, এটাকে বলা হয় সেন্ট্রাল সালকাস। টেম্পোরাল লোবকে অন্য লোবগুলো থেকে আলাদা করার জন্য, টেম্পোরাল লোবকে অন্য লোবগুলো থেকে আলাদা করার জন্য যে সালকাসটা থাকে সেটাকে আমরা বলি ল্যাটারাল সালকাস। সেটাকে আমরা কি বলি? ল্যাটারাল সালকাস। সেটাকে আমরা কি বলি? ল্যাটারাল সালকাস। কি বলি? ল্যাটারাল সালকাস। তাহলে এখন আমরা একটা একটা লোব করে আগাই। তাহলে একদম সামনে আমাদের সেন্ট্রাল সালকাসের সামনে, সেন্ট্রাল সালকাসের সামনে ফ্রন্টাল বোনের গায়ে যেই লোবটা থাকে সেটাকে আমরা বলতেছি ফ্রন্টাল লোব। সেটাকে আমরা বলতেছি ফ্রন্টাল লোব। এখন আমরা এক একটা এরিয়া সম্পর্কে জানি। ফ্রন্টাল লোবের ঠিক সেন্ট্রাল সালকাসের সামনে ফ্রন্টাল লোবের যে এরিয়াটা আছে এটাকে বলা হয় প্রি সেন্ট্রাল জাইরাস। এটাকে বলা হয় প্রি সেন্ট্রাল জাইরাস। তাহলে সেন্ট্রাল সালকাসের সামনে ফ্রন্টাল লোবের যে এরিয়াটা আছে এটাকে আমরা বলি প্রি সেন্ট্রাল জাইরাস। প্রি সেন্ট্রাল জাইরাসকে আমরা বলি প্রাইমারি মোটর এরিয়া। প্রি সেন্ট্রাল জাইরাস হলো প্রাইমারি মোটর এরিয়া। প্রাইমারি মোটর এরিয়া, এরিয়া নাম্বার 4। প্রি সেন্ট্রাল জাইরাস হলো প্রাইমারি মোটর এরিয়া, এরিয়া নাম্বার 4। প্রি সেন্ট্রাল জাইরাস হলো প্রাইমারি মোটর এরিয়া, এরিয়া নাম্বার 4। আমি একটু বেশি বলার কারণ হলো যেহেতু আপনাদের পরীক্ষা এখন এসবিএ আসে, এসবিএ হয়তো গত পরীক্ষায় 20 ছিল, নেক্সট পরীক্ষায় 20 থাকবে না 40 হবে সেটা হয়তো সময়ই বলে দিবে। বাট আপনাদেরকে এসবিএ একটা ভালো প্রিপারেশন নিয়ে রাখতে হবে। এটা এসবিএ এর ভালো প্রিপারেশন নিলে পড়ার ডেপথ বাড়ে এবং আপনার কনসেপশনটা অনেক বেশি ক্লিয়ার থাকে। তাহলে সেন্ট্রাল সালকাসের সামনে আমরা যে এরিয়াটায় পাচ্ছি সেটাকে আমরা বলছি প্রি সেন্ট্রাল জাইরাস। আমরা বলছি প্রি সেন্ট্রাল জাইরাস। এই প্রি সেন্ট্রাল জাইরাসে থাকে হলো ব্রডম্যান এরিয়া নাম্বার 4, এরিয়া নাম্বার 4, এরিয়া নাম্বার 4, এরিয়া নাম্বার 4। আপনাদের পেজ নাম্বার 3-তে ফিগার দেওয়া আছে এবং এই কথাগুলো পেজ নাম্বার 3-তে ফিগার দেওয়া আছে। আবার ওই জিনিসটাই আপনার 4 এবং 5, 4 এবং 5 নম্বর পেজে আবার আপনার থিওরিটিক্যাল ওয়েতে লেখা আছে। একই জিনিস আপনার ফিগারটা দেখে তারপর 4 এবং 5 নম্বর পেজে সুন্দর করে মিলাই ফেলতে পারবেন। একই জিনিস আমরা বারবার বলার উদ্দেশ্য একটাই, সেটা হলো যাতে আপনার পড়াটা খুব ভালোভাবে হয়ে যায়। আমি আবারও বলছি, আগে আমরা পিক্টোরিয়াল পড়াটা পড়ি, এটা এই মেমোরিটা লং লাস্টিং। তাহলে সেন্ট্রাল সালকাসের সামনে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের সেন্ট্রাল সালকাসের সামনে আমাদের যে এরিয়াটা আছে এটা হলো সেন্ট্রাল সালকাস। তার সামনে যে এরিয়াটা আছে এরিয়া নাম্বার 4, এটা হলো প্রি সেন্ট্রাল জাইরাস। প্রি সেন্ট্রাল জাইরাস, প্রি সেন্ট্রাল জাইরাস, প্রি সেন্ট্রাল জাইরাস, প্রাইমারি মোটর এরিয়া, প্রাইমারি মোটর এরিয়া, প্রি সেন্ট্রাল জাইরাস, প্রাইমারি মোটর এরিয়া, প্রি সেন্ট্রাল জাইরাস, প্রাইমারি মোটর এরিয়া, প্রি সেন্ট্রাল জাইরাস, প্রাইমারি মোটর এরিয়া। তাহলে আপনার পরীক্ষায় যদি আসে যে আমাদের প্রাইমারি মোটর এরিয়া কোন লোবের অংশ, অবশ্যই ফ্রন্টাল লোবের অংশ। কোন জাইরাসে থাকে? প্রি সেন্ট্রাল জাইরাস। এরিয়া নাম্বার কত? 4। তাহলে আমাদের যে মোটর অ্যাক্টিভিটি গুলো আছে বা যেই মোটর আমাদের যে মোটর ফাংশন গুলো আছে তার হেডকোয়ার্টারটা কোন লোবে থাকবে? ফ্রন্টাল লোবে। কোন লোবে থাকবে? ফ্রন্টাল লোবে। তাহলে কোনো পেশেন্টের যখন হেমিপ্যারালিসিস হবে তখন আমরা চিন্তা করব তার লেশনটা কোন লোবে হচ্ছে? ফ্রন্টাল লোবে হচ্ছে। কোন লোবে হচ্ছে? ফ্রন্টাল লোবে হচ্ছে। কোন লোবে হচ্ছে? ফ্রন্টাল লোবে হচ্ছে। ওকে, এরপরে ফ্রন্টাল লোবের একটা গুরুত্বপূর্ণ এরিয়া হলো আমাদের ঠিক ফ্রন্টাল লোবের নিচের দিকে থাকে ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাস থাকে। কোথায় থাকে? ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাস। ফ্রন্টাল লোবের যে নিচের জাইরাসটা আছে এই ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাস আমাদের একটা গুরুত্বপূর্ণ এরিয়া আছে। সেই এরিয়াটাকে আমরা বলি ব্রোকাস মোটর স্পিচ এরিয়া। ব্রোকাস মোটর স্পিচ এরিয়া, এরিয়া নাম্বার 44, 45।
ব্রোকাস মোটর স্পিচ এরিয়া, এরিয়া নাম্বার 44-45। নাম শুনে বোঝা যাচ্ছে ব্রোকাস মোটর স্পিচ এরিয়া, তার মানে এই এরিয়াটা রিলেটেড টু স্পিচ। কার সাথে রিলেটেড? স্পিচের সাথে। স্পিচের কোন অংশের সাথে রিলেটেড? মোটর অংশের সাথে। তাহলে মোটর মানে হলো এক্সপ্রেশন, সেন্সরি মানে হলো রিসেপশন। তাহলে আমি আপনি যে কথা বলছি, এই যে আপনি বা আমি নিজেকে এক্সপ্রেস করছি, এই এক্সপ্রেশনটা, নিজেকে ব্যাখ্যা করাটা, এই জিনিসটাকে রেগুলেট করবে ব্রোকাস মোটর স্পিচ এরিয়া, ব্রোকাস মোটর স্পিচ এরিয়া, ব্রোকাস মোটর স্পিচ এরিয়া। তাহলে ফ্রন্টাল লোবের নিচের দিকে যে জাইরাসটা থাকবে, সেই জাইরাসটাকে আমরা বলছি, একদম নিচের দিকে যে জাইরাসটা আছে সেই জাইরাসটাকে আমরা বলছি ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাস। এবং ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাসে আমরা বলছি যে ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাসের কাজ হলো আমাদের যে স্পিচটা, আমাদের যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটাকে রেগুলেট করা। তাহলে ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাসে কোন এরিয়া থাকবে? ব্রোকাস মোটর স্পিচ এরিয়া। কোন এরিয়া থাকবে? ব্রোকাস মোটর স্পিচ এরিয়া, এরিয়া নাম্বার 44-45, এরিয়া নাম্বার 44-45, এরিয়া নাম্বার 44-45। তাহলে কোনো পেশেন্ট যদি এমন হয় যে উনি আপনার কথা শুনতে পারছে বাট নিজেকে এক্সপ্রেস করতে পারছে না, ফ্লুয়েন্টলি আর কথা বলতে পারছে না, ফ্লুয়েন্টলি উত্তর দিতে পারছে না, তখন আপনার বুঝতে হবে তার লেশন কোথায়? ইন দ্য ব্রোকাস মোটর স্পিচ এরিয়া। যেহেতু ব্রোকাস মোটর স্পিচ এরিয়ার লেশন, দ্যাটস ওয়াই পেশেন্ট নিজেকে এক্সপ্রেস করতে পারছে না, নিজেকে ব্যাখ্যা করতে পারছে না। তাহলে ফ্রন্টাল লোবে গুরুত্বপূর্ণ দুইটা এরিয়া পেয়ে গেলাম। একটা হলো আমাদের প্রাইমারি মোটর এরিয়া, এরিয়া নাম্বার 4। অ্যানাদার ইম্পর্টেন্ট এরিয়া ইজ ব্রোকাস মোটর স্পিচ এরিয়া, এরিয়া নাম্বার 44-45, এরিয়া নাম্বার 44-45, এরিয়া নাম্বার 44-45, এরিয়া নাম্বার 44-45। ফ্রন্টাল লোবের আরেকটা গুরুত্বপূর্ণ এরিয়া আছে সামনের দিকের, এই যে ফ্রন্টাল লোবের এরিয়াটা আছে, এই যে 8, 9, 10, 11, 12, এই যে ফ্রন্টাল লোবের একদম সামনের দিকে এরিয়া, এই এরিয়াটাকে বলা হয় প্রিফ্রন্টাল কর্টেক্স। এই এরিয়াটাকে বলা হয় প্রিফ্রন্টাল কর্টেক্স, একদম ফ্রন্টাল লোবের সামনের এরিয়াটা প্রিফ্রন্টাল কর্টেক্স। এই প্রিফ্রন্টাল কর্টেক্সটা আমার আপনার অ্যাটিটিউড এবং বিহেভিয়ার, এই জিনিসটাকে রেগুলেট করে। আমার আপনার বিহেভিয়ার কেমন হবে, এই জিনিসটাকে রেগুলেট করে হলো আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স। তাহলে প্রিফ্রন্টাল কর্টেক্সটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আমার আপনার বিহেভিয়ার কেমন হবে, আমার আপনার পার্সোনালিটি কেমন হবে সেটা রেগুলেট করে। তাহলে ফ্রন্টাল লোবের তিনটা গুরুত্বপূর্ণ এরিয়া আমরা পেয়ে যাচ্ছি। ঠিক সেন্ট্রাল সার্কাসের সামনে আমাদের থাকে হলো প্রি সেন্ট্রাল জাইরাস। প্রি সেন্ট্রাল জাইরাস হলো এরিয়া নাম্বার 4। এবার আমার সাথে বলার চেষ্টা করেন। তাহলে সেন্ট্রাল সার্কাসের সামনে হলো প্রি সেন্ট্রাল জাইরাস, প্রি সেন্ট্রাল জাইরাস হলো এরিয়া নাম্বার 4। এটা হলো প্রাইমারি মোটর এরিয়া, এটা হলো প্রাইমারি মোটর এরিয়া, এটা হলো প্রাইমারি মোটর এরিয়া। ফ্রন্টাল লোবের নিচের দিকে থাকে ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাস। ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাস এরিয়া নাম্বার 44-45, এই দুটাকে আমরা বলি ব্রোকাস মোটর স্পিচ এরিয়া, আমরা বলি ব্রোকাস মোটর স্পিচ এরিয়া, আমরা বলি ব্রোকাস মোটর স্পিচ এরিয়া। ফ্রন্টাল লোবের একদম সামনের দিকে জায়গাটাকে আমরা বলি প্রিফ্রন্টাল কর্টেক্স। 9, 10, 11, 12, এই যে রিজিয়নটা একদম ফ্রন্টাল লোবের সামনের দিকে মিডল ফ্রন্টাল জাইরাস বরাবর যে এরিয়াটা, এটাকে আমরা বলি প্রিফ্রন্টাল কর্টেক্স। এই এরিয়ার কাজ হলো পার্সোনালিটি অ্যান্ড বিহেভিয়ার, পার্সোনালিটি অ্যান্ড বিহেভিয়ার, পার্সোনালিটি অ্যান্ড বিহেভিয়ার। তাহলে ফ্রন্টাল লোবের গুরুত্বপূর্ণ ফাংশন তাহলে কি কি পাচ্ছি আমরা? একটা হলো আমাদের যে মোটর এরিয়া আছে তার প্রাইমারি সেন্টারটা হলো ফ্রন্টাল লোবে থাকবে। আমাদের যে স্পিচ আছে তার মোটর অংশটাকে রেগুলেট করবে ফ্রন্টাল লোব। আমাদের পার্সোনালিটি এবং বিহেভিয়ারকে রেগুলেট করবে ফ্রন্টাল লোব। তাহলে আপনার পরীক্ষায় যদি আপনারা যারা মেডিসিনের আছেন তাদের অনেক সময় প্রশ্ন আসে যে ফ্রন্টাল লোব সিনড্রোম কি, ফ্রন্টাল লোব ডিসফাংশন কি। তাহলে যখন কোনো কিছুর ফাংশন থাকে না তখন সেটাই ডিসফাংশন, যখন কোনো কিছু ফিজিওলজি থাকে না তখন সেটাই প্যাথোলজি। তাহলে যখন ফ্রন্টাল লোব কাজ করবে না তখন সেটাকে আমরা বলবো ফ্রন্টাল লোব সিনড্রোম বা ফ্রন্টাল লোব ডিসফাংশন। ফ্রন্টাল লোব যখন কাজ করবে না তখন পেশেন্টের মোটর এরিয়াটা নষ্ট হয়ে গেল, তাহলে মোটর অ্যাক্টিভিটি হবে না, হেমিপ্যারেসিস হবে। পেশেন্টের ব্রোকাস মোটর স্পিচ এরিয়া যখন কাজ করবে না, পেশেন্ট তখন ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে না, দিস ইজ মোটর অ্যাফাসিয়া হবে। পেশেন্টের যখন প্রিফ্রন্টাল কর্টেক্স ইনভলভ হবে তখন পেশেন্টের পার্সোনালিটি এবং বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার হবে, পেশেন্টের অ্যাগ্রেসিভনেস হবে, অ্যাপ্যাথি হবে, ইনডিফারেন্স হবে। এই যে জিনিসগুলো, এই সবগুলো ফ্রন্টাল লোব সিনড্রোমে হবে। তাহলে আমরা যখন ফ্রন্টাল লোব এখানে পড়ছি, ফ্রন্টাল লোব প্রথমে আমরা ফিগারটা দেখলাম পেজ নাম্বার 3-তে। এই কথাগুলোই আবার আপনার এরিয়াগুলো কোন এরিয়া কি ফাংশন করছে সেটা লেখা আছে পেজ নাম্বার 4 এবং 5। 4-এ দেখেন লেখা আছে ফ্রন্টাল লোব, ফ্রন্টাল লোবের লেখা আছে প্রাইমারি মোটর এরিয়া, এরিয়া নাম্বার 4। দেখেন লেখা আছে প্রাইমারি মোটর এরিয়া, এরিয়া নাম্বার 4। তারপরে এখানে আপনার প্রাইমারি মোটর এরিয়া এরিয়া নাম্বার 4 এর পরে লেখা আছে দেখেন ব্রোকাস মোটর স্পিচ এরিয়া।
ব্রোকাস মোটর স্পিচ এরিয়া। এরপরে লেখা আছে প্রিফ্রন্টাল কর্টেক্স, পেজ নাম্বার 5 এর শুরুতে লেখা আছে প্রিফ্রন্টাল কর্টেক্স। তাহলে আমরা ফ্রন্টাল লোবের 3টা গুরুত্বপূর্ণ এরিয়া পেয়ে গেলাম। একটা হলো আমাদের ব্রোকাস প্রাইমারি মোটর এরিয়া, তারপরে পাচ্ছি ব্রোকাস মোটর স্পিচ এরিয়া, তারপরে পাচ্ছি ব্রোকাস মোটর স্পিচ এরিয়া, তারপর পাচ্ছি প্রিফ্রন্টাল কর্টেক্স, তারপর কি পাচ্ছি প্রিফ্রন্টাল কর্টেক্স, তারপর কি পাচ্ছি প্রিফ্রন্টাল কর্টেক্স। তাহলে এই 3টা হলো আমাদের ফ্রন্টাল লোবের গুরুত্বপূর্ণ এরিয়া। এরপরে যদি আমি আসি ফ্রন্টাল লোবের পরে, আমরা যদি দেখি যে এখানে ফ্রন্টাল লোবের পরে আমাদের যে জিনিসটা আসবে সেটা হলো আমাদের প্যারাইটাল লোব। ফ্রন্টাল লোবের পরে আমাদের যে এরিয়াটা সেটা হলো আমাদের প্যারাইটাল লোব। ঠিক সেন্ট্রাল সার্কাসের পিছনে আমাদের যে লোবটা থাকে, সেন্ট্রাল সার্কাসের পিছনে যে অংশটা, এটাকে আমরা বলি প্যারাইটাল লোব। সেন্ট্রাল সার্কাসের পিছনে যে লোবটা থাকে সেটাকে আমরা বলি প্যারাইটাল লোব। তাহলে ঠিক সেন্ট্রাল সার্কাসের পিছনে হলো প্যারাইটাল লোব। সেন্ট্রাল সার্কাসের সামনে ছিল প্রি সেন্ট্রাল জাইরাস, প্রি সেন্ট্রাল জাইরাস, পিছনে থাকবে পোস্ট সেন্ট্রাল জাইরাস। সামনে ছিল প্রি সেন্ট্রাল জাইরাস, পিছনে থাকবে পোস্ট সেন্ট্রাল জাইরাস। সেন্ট্রাল সার্কাসের সামনে ছিল মোটর এরিয়া, স্বাভাবিকভাবে মোটর যেখানে সেন্সরিও সেখানে, তাহলে পিছনে থাকবে প্রাইমারি সেন্সরি এরিয়া। তাহলে প্যারাইটাল লোবের গুরুত্বপূর্ণ এরিয়াটার নাম হলো পোস্ট সেন্ট্রাল জাইরাস, পোস্ট সেন্ট্রাল জাইরাস যেটা হলো প্রাইমারি সেন্সরি এরিয়া, পোস্ট সেন্ট্রাল জাইরাস যেটা নাম হলো প্রাইমারি সেন্সরি এরিয়া। তাহলে প্যারাইটাল লোবের সবচেয়ে গুরুত্বপূর্ণ এরিয়া হলো ঠিক সেন্ট্রাল সার্কাসের পিছনে প্যারাইটাল লোবের যে এরিয়াটা থাকবে সেটাকে আমরা বলছি পোস্ট সেন্ট্রাল জাইরাস, পোস্ট সেন্ট্রাল জাইরাস, যেখানে আমাদের থাকবে প্রাইমারি সেন্সরি এরিয়া, এরিয়া নাম্বার 1, 2, 3 বা 3, 1, 2। এটাকে কেউ 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 বলে প্রাইমারি সেন্সরি এরিয়া, কেউ বলে প্রাইমারি সোমাটো সেন্সরি এরিয়া, কেউ বলে প্রাইমারি সোমাস্থেটিক এরিয়া। যে যেভাবে ইচ্ছা নাম ধরে ডাকছে, কোনো সমস্যা নেই, দিন শেষে তার ফাংশন একই। ফাংশন হলো এটা আমাদের যত রকম সেন্সরি অ্যাক্টিভিটি আছে, আপনি আমি যত কমপ্লিকেটেড অ্যাক্টিভিটি করছি, যত কমপ্লিকেটেড চিন্তা ভাবনা করছি, তার একটা মূল জায়গা হলো প্রাইমারি সেন্সরি এরিয়া। কোন লোবে থাকবে? প্যারাইটাল লোবে। কোন লোবে থাকবে? প্যারাইটাল লোবে। কোন লোবে থাকবে? প্যারাইটাল লোবে। এরিয়াটার নাম শুনে মনে হচ্ছে খুব ছোট একটা এরিয়া, প্রাইমারি সেন্সরি এরিয়া, বাট যেহেতু আমাদের ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি আমাদের এই এরিয়ার সাথে রিলেটেড, এজন্য যখন এই প্যারাইটাল লোবে যখন কারো ডিসফাংশন হয় বা প্যারাইটাল লোবে যখন লেশন হয়, তখন পেশেন্টের আমরা দেখি যে একটা ওয়াইড স্প্রেড ডিসফাংশন হয়, পেশেন্টের অনেকগুলা সিনড্রোম এইখানে পেশেন্ট প্রেজেন্ট করে। তাহলে আমরা প্যারাইটাল লোবে ডিসফাংশন হলে দেখবো যে পেশেন্টের অনেক অনেক সেন্সরি অ্যাক্টিভিটি গুলো যেগুলো তার পারার কথা সেগুলো সে পারবে না। তার হয়তো ক্যালকুলেট করার ক্ষমতা কমে যাবে, তার পড়ার ক্ষমতা কমে যাবে, লিখার ক্ষমতা কমে যাবে, কোন একটা অবজেক্টকে আইডেন্টিফাই করার ক্ষমতা কমে যাবে, দুইটা অবজেক্টকে আলাদা করার যে ক্ষমতা, এই জিনিসগুলো কমে যাবে। অর্থাৎ এই যে একটু আপনার যে মূল কাজগুলো বা সেন্সরি অ্যাক্টিভিটি গুলো আছে, যেখানে আপনার সেন্সরি অ্যাক্টিভিটি গুলোর একটা ইম্পর্টেন্স আছে, সেই কাজগুলো সে আর করতে পারবে না। তাহলে প্যারাইটাল লোবের আমরা এখানে পেজ নাম্বার 5-এ দেখেন, প্যারাইটাল লোবের গুরুত্বপূর্ণ এরিয়াটা হলো আমাদের প্রাইমারি সোমাস্থেটিক এরিয়া বা প্রাইমারি সেন্সরি এরিয়া, যেটা থাকবে জাস্ট ইমিডিয়েট পোস্টেরিয়র টু দ্য সেন্ট্রাল সার্কাস। এই এরিয়াটাকে আমরা বলি পোস্ট সেন্ট্রাল জাইরাস, এই এরিয়াটাকে আমরা বলি পোস্ট সেন্ট্রাল জাইরাস। তাহলে পোস্ট সেন্ট্রাল জাইরাস প্যারাইটাল লোবের গুরুত্বপূর্ণ এরিয়া। এখানে আমাদের থাকবে প্রাইমারি সেন্সরি এরিয়া, কি থাকবে? 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 প্রাইমারি সেন্সরি এরিয়া। ওকে, আচ্ছা, এরপরে আমরা ফ্রন্টাল লোব গেল, প্যারাইটাল লোব গেল। প্যারাইটাল লোবের পরে আমাদের যে লোবটা থাকে সেটাকে আমরা বলি অক্সিপিটাল লোব। একদম পিছনে যে লোবটা থাকে সেই লোবটার নাম হলো অক্সিপিটাল লোব। অক্সিপিটাল লোবে এখানে গুরুত্বপূর্ণ একটা এরিয়া থাকে একদম পোস্টেরিয়রলি, যে এরিয়াটা খুবই ভাইটাল, খুবই ভাইটাল, খুবই ভাইটাল, সেটা হলো প্রাইমারি ভিজুয়াল এরিয়া। অক্সিপিটাল লোবের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো প্রাইমারি ভিজুয়াল এরিয়া। আমরা ভিজুয়াল কর্টেক্স যখন ছোটবেলায় পড়ছিলাম তখন আমরা এই জিনিসটা জেনেছিলাম। তাহলে অক্সিপিটাল লোবের সবচেয়ে গুরুত্বপূর্ণ এরিয়া হলো প্রাইমারি ভিজুয়াল এরিয়া। তাহলে অক্সিপিটাল লোবের সবচেয়ে গুরুত্বপূর্ণ এরিয়া হলো প্রাইমারি ভিজুয়াল এরিয়া। এরিয়া নাম্বার 17, এরিয়া নাম্বার 17, এরিয়া নাম্বার 17, এরিয়া নাম্বার 17, এরিয়া নাম্বার 17। তাহলে অক্সিপিটাল লোবে আমরা একটা গুরুত্বপূর্ণ এরিয়া পাচ্ছি যেটা আমাদের ভিশনের সাথে রিলেটেড, এবং আমাদের ভিশনের যে মূল সেন্টার, যে মূল হেডকোয়ার্টার, সেটা থাকবে কোথায়? অক্সিপিটাল লোবে। সেই এরিয়াটা হলো প্রাইমারি ভিজুয়াল এরিয়া, এরিয়া নাম্বার 17, প্রাইমারি ভিজুয়াল এরিয়া, এরিয়া নাম্বার 17, প্রাইমারি ভিজুয়াল এরিয়া, এরিয়া নাম্বার 17, প্রাইমারি ভিজুয়াল এরিয়া, এরিয়া নাম্বার 17। তাহলে প্রাইমারি মোটর গেল, প্রাইমারি সেন্সরি গেল, প্রাইমারি ভিজুয়াল গেল, গুরুত্বপূর্ণ অনেকগুলো জিনিস চলে গেল। বাকি থাকলো কে? প্রাইমারি অডিটরি। তাহলে স্বাভাবিকভাবেই কান বরাবর কানের কাছে যে লোবটা আমাদের থাকে, টেম্পোরাল লোব, সেই টেম্পোরাল লোবেই নিশ্চয়ই আমাদের প্রাইমারি অডিটরি এরিয়াটা থাকবে। তাহলে প্রাইমারি অডিটরি এরিয়াটা এখানে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা এরিয়া। এই গুরুত্বপূর্ণ এরিয়াটা থাকে হলো আমাদের ঠিক সুপিরিয়র টেম্পোরাল জাইরাস। তাহলে টেম্পোরাল লোবের উপরের দিকে, টেম্পোরাল লোবের উপরের দিকে সুপিরিয়র টেম্পোরাল জাইরাস,
এই যে সুপিরিয়র টেম্পোরাল জাইরাস, এই সুপিরিয়র টেম্পোরাল জাইরাসে আমাদের থাকবে হলো প্রাইমারি অডিটরি এরিয়া। কে থাকবে? প্রাইমারি অডিটরি এরিয়া। কে থাকবে? প্রাইমারি অডিটরি এরিয়া, পেজ নাম্বার 5। তাহলে টেম্পোরাল লোবের সবচেয়ে গুরুত্বপূর্ণ এরিয়া নাম হলো প্রাইমারি অডিটরি এরিয়া। কে থাকবে? প্রাইমারি অডিটরি এরিয়া। এরিয়া নাম্বার 41, 42, এরিয়া নাম্বার 41, 42, এরিয়া নাম্বার 41, 42, এরিয়া নাম্বার 41, 42। ঠিক যেখানে আমাদের এই যে টেম্পোরাল লোব শেষ হয়ে যাচ্ছে, এই রিজিয়নে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ এরিয়া থাকে। আমরা ফ্রন্টাল লোবের নিচের দিকে এখানে পড়েছিলাম ব্রোকাস মোটর স্পিচ এরিয়া। তাহলে মোটর স্পিচ এরিয়া আমাদের পড়া হয়েছে, বাট সেন্সরি স্পিচ এরিয়াটা কিন্তু আমরা এখনো পড়িনি। ঠিক টেম্পোরাল লোবের সুপিরিয়র টেম্পোরাল জাইরাসের পিছনে এই যে জায়গাটা, এই জায়গাটায় আমাদের থাকে ভার্নিক সেন্সরি স্পিচ এরিয়া। ভার্নিক সেন্সরি স্পিচ এরিয়া, ভার্নিক সেন্সরি স্পিচ এরিয়া, পেজ নাম্বার 5 এর একদম নিচের দিকে লেখা আছে ভার্নিক সেন্সরি স্পিচ এরিয়া বা সেন্সরি স্পিচ এরিয়া ভার্নিক্স। তাহলে মোটর স্পিচ এরিয়ার কাজ ছিল আমাদের মোটর অংশটাকে, স্পিচের মোটর অংশটাকে রেগুলেট করা, আর ভার্নিক সেন্সরি স্পিচ এরিয়ার কাজ হলো স্পিচের সেন্সরি অংশটাকে রেগুলেট করা। সেন্সরি মিন্স রিসেপশন, তাহলে কোনো একটা সাউন্ডকে রিসিভ করা, সেটাকে কম্প্রিহেন্ড করা, এই কাজগুলো করবে হলো ভার্নিক সেন্সরি স্পিচ এরিয়া। কারো যদি এই জায়গায় লেশন হয় তাহলে তার এই যে রিসেপটিভ ক্যাপাসিটিটা ছিল সেটা আর থাকবে না। সে হয়তো আপনার কথা, আপনি যখন কথা বলবেন সেই কথাটাকে সে উত্তর দিবে, তার মতো করে উত্তর দিবে, কিন্তু সেটা কোনো সেন্স তৈরি করবে না, সেটা কোনো আপনি যে কথাটা বলছেন তার সাথে মিলবে না, ইররিলেভেন্ট টকিং হবে। তাহলে এই যে পেশেন্টের ভার্নিক সেন্সরি স্পিচ এরিয়া, এটা থাকে হলো আমাদের জাস্ট পোস্টেরিয়র টু দ্য সুপিরিয়র টেম্পোরাল জাইরাস। পোস্টেরিয়র টু দ্য সুপিরিয়র টেম্পোরাল জাইরাস, এই এরিয়া আমাদের ভার্নিক সেন্সরি স্পিচ এরিয়া থাকবে। তাহলে আমরা এখানে 4টা গুরুত্বপূর্ণ লোব সম্পর্কে জেনে গেলাম: ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। ঠিক আছে, তাহলে এর মধ্যে 2টা গুরুত্বপূর্ণ এরিয়া আমরা জানলাম, যে ব্রোকাস মোটর স্পিচ এরিয়া এবং ভার্নিক সেন্সরি স্পিচ এরিয়া। 6 নম্বর পেজে এই 2টা স্পিচ এরিয়া সম্পর্কে একটু কথা আছে, যে ব্রোকাস মোটর স্পিচ এরিয়া, নাম শুনে বোঝা যাচ্ছে এটা মোটর অংশটাকে রেগুলেট করবে। দ্যাটস ওয়াই ব্রোকাস এরিয়া যখন লেশন হবে তখন পেশেন্টের কি ধরনের অ্যাফাসিয়া হবে? পেশেন্টের নন ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া হবে। পেশেন্ট ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে না, বাট যেটা সে শুনবে সেটা সে বুঝতে পারবে, কিন্তু সে বলতে পারবে না। দিস ইজ মোটর অ্যাফাসিয়া। আর ভার্নিক সেন্সরি অ্যাফাসিয়া যেটা, সেখানে পেশেন্টের রিসেপটিভ ক্যাপাসিটিটা থাকবে না। পেশেন্ট আপনি যা বলছেন সেটাকে সে এইখানে সে কোনো আপনি যা বলছেন সেটা সে ভালোভাবে বুঝতে পারছে না। দ্যাটস ওয়াই সে কথা বলবে, ফ্লুয়েন্টলি কথা বলবে, বাট সেই কথাটা রিলেভেন্ট হবে না। ঠিক আছে, তাহলে 2টা গুরুত্বপূর্ণ অ্যাফাসিয়া আমরা পড়লাম, একটা হলো ব্রোকাস মোটর অ্যাফাসিয়া, অ্যানাদার ওয়ান ইজ ভার্নিক সেন্সরি অ্যাফাসিয়া। একটা হলো ব্রোকাস মোটর অ্যাফাসিয়া, অ্যানাদার ওয়ান ইজ ভার্নিক সেন্সরি অ্যাফাসিয়া। এখন যারা মেডিসিনের আছেন তাদের আরেকটা প্রশ্ন আছে, যেটা হলো আপনাদের ডেভিডসন থেকেই নেওয়া, সেটা হলো কর্টিক্যাল লোবার ফাংশন। পেজ নাম্বার 7 এ আপনাদের কর্টিক্যাল লোবার ফাংশনটা দেওয়া আছে। এখন এটা মুখস্থ করার কিচ্ছু নেই। পেজ নাম্বার 7 এ যদি আপনি যান, এখন এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়েছি সেটাই আবার এখানে লেখা আছে। আমরা বলেছি ফ্রন্টাল লোবে প্রাইমারি মোটর এরিয়া থাকে, যেটা আমাদের মোটর অ্যাক্টিভিটিগুলোকে রেগুলেট করবে। ব্রোকাস মোটর স্পিচ এরিয়া থাকে, যেটা স্পিচের মোটর অংশটাকে রেগুলেট করবে। এবং প্রিফ্রন্টাল কর্টেক্স থাকে, যেটা পার্সোনালিটি এবং বিহেভিয়ারকে রেগুলেট করবে। এই কথাটাই আবার এখানে সুন্দর করে লেখা আছে। এখানে অ্যাটিপিক্যাল জিনিসের মধ্যে 2টা জিনিস এখানে একটু মনে রাখতে হবে, যে আমরা জানি আমাদের ব্রেইনে 2টা হেমিস্ফিয়ার থাকে, একটা রাইট অ্যান্ড আরেকটা লেফট। সাধারণত আমরা ধরে নেই, বা আমরা ম্যাক্সিমামই যেহেতু রাইট হ্যান্ডেড, দ্যাটস ওয়াই আমাদের লেফট সাইডে ব্রেইনটা হলো ডোমিনেন্ট যে হেমিস্ফিয়ারটা থাকে সেটার ফাংশনটা একটু বেশি ওয়াইড স্প্রেড থাকে। আর নন ডোমিনেন্ট হেমিস্ফিয়ারের কাজ হলো ডোমিনেন্ট যে ফাংশনটা করবে সেটাকে একটু ফাইন টিউনিং করা, সেটাকে একটু সুন্দর করা, সেটাকে একটু 3D প্যাটার্নে আনা। তাহলে সাধারণত ডোমিনেন্ট লোবে যখন লেশন হবে তখন পেশেন্টের সিমটমটা বেশি হবে, আর নন ডোমিনেন্টে যখন হবে তখন পেশেন্টের ইউজুয়ালি সিমটমটা একটু কম হবে। এই ডোমিনেন্ট নন ডোমিনেন্ট প্যারাইটাল লোব ফাংশনটা আপনাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে। ডোমিনেন্ট নন ডোমিনেন্ট প্যারাইটাল লোবটা আপনাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে। একটু ডোমিনেন্ট নন ডোমিনেন্ট প্যারাইটালটা আপনাদের একটু পড়তে হবে। আমরা বলেছিলাম, জাস্ট আমি সিম্পলি একটু বলে দেই, আমরা বলেছিলাম যে আমাদের ডোমিনেন্ট এবং আমাদের যে প্যারাইটাল লোব, সেই প্যারাইটাল লোবের মূল ফাংশনটা হলো সেন্সরি। আমরা বলেছিলাম আমাদের প্যারাইটাল লোবের মূল ফাংশনটা হলো সেন্সরি। ঠিক আছে, আমাদের যত রকম সেন্সরি অ্যাক্টিভিটি আছে সেগুলো সে রেগুলেট করবে। ডোমিনেন্ট লোবটা মূলত আমাদের মূল যে ফাংশনগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেগুলা করে। সেগুলা কি?
ধরেন আপনি রাইট এবং লেফট আলাদা করা, রাইট এবং লেফটকে আলাদা করা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আমাদের এভরিডে যে জিনিসটা লাগছে। তারপর দুইটা ফিঙ্গারকে আলাদা করা, দুইটা অবজেক্টকে আলাদা করা, ক্যালকুলেশন করা, কোনো একটা জিনিস পড়তে পারা, কোনো একটা জিনিস লিখতে পারা, এই যে কাজগুলো, এই কাজগুলো করে হলো ডমিনেন্ট প্যারাইটাল লোব। আর নন ডমিনেন্ট প্যারাইটাল লোব সাধারণত একটু সফিস্টিকেটেড কাজগুলো করে। কোনো একটা অবজেক্ট আপনার চোখ বন্ধ করে আপনার হাতে দিলাম, আপনি সেটা বুঝতে পারলেন কিনা, কোনো একটা জিনিস আপনাকে করতে বললাম, কনস্ট্রাকশনাল একটা অ্যাক্টিভিটি, আপনি সেটা করতে পারলেন কিনা, কোনো একটা ত্রিমাত্রিক জিনিস আপনাকে করতে বললাম, স্পেশাল কোনো একটা কাজ আপনাকে করতে বললাম, সেই আপনি কাজটা করতে পারছেন কিনা, সেগুলো হলো নন ডমিনেন্ট প্যারাইটাল লোবের ফাংশন। তাহলে এখানে দেখেন ডমিনেন্ট এবং নন ডমিনেন্টে গুরুত্বপূর্ণ জিনিস, ডমিনেন্টে এখানে আপনারা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস পাবেন যেটা সাধারণত নন ডমিনেন্টে আপনি পাবেন না। এর মধ্যে তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে তিনটা জিনিস আপনাদের মনে রাখতে হবে। সেটা হলো ডিসক্যালকুলিয়া, এটা আপনাদের অবশ্যই জানতে হবে। ডিসলেক্সিয়া, অ্যাফ্রাক্সিয়া, এখানে ডমিনেন্ট প্যারাইটাল লোবে আপনাকে এই জিনিসগুলো মনে রাখতে হবে যে পেশেন্ট ক্যালকুলেট করতে পারবে না, পেশেন্ট কোনো একটা জিনিস পড়তে পারবে না, কোনো একটা জিনিস লিখতে পারবে না। এই যে ক্যালকুলেট না করতে পারা ডিসক্যালকুলিয়া, কোনো একটা জিনিস পড়তে না পারা ডিসলেক্সিয়া, কোনো একটা 3D অবজেক্টকে বুঝতে না পারা অ্যাফ্রেক্সিয়া, কোনো দুটো অবজেক্টকে আলাদা করতে না পারা সেটাকে বলা হয় অ্যাগনোসিয়া। এই অ্যাক্টিভিটিগুলো পেশেন্ট পারবে না। আর আরো কিছু অ্যাসোসিয়েটেড জিনিস সে পারবে না, সেটা ডমিনেন্টও পারবে না, নন ডমিনেন্টও পারবে না। আর নন ডমিনেন্ট যখন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বা কারো যখন নন ডমিনেন্ট লোবে লেশন থাকবে, তখন সাধারণত পেশেন্ট স্পেশাল কয়েকটা জিনিস পারে না। তার মধ্যে দেখেন 1 নাম্বার যেটা আছে নেগলেক্ট অফ কন্ট্রাল্যাটারাল সাইট, যেটাকে অনেকে হেমি নেগলেক্ট শব্দটাও ব্যবহার করে। যে পেশেন্ট হবে কি, যে পেশেন্ট তার সামনে দুইটা জিনিস আছে, ইভেন খুব মজার ব্যাপার হয় কি যে ওনার সামনে হয়তো খাবার রাখা হয়েছে, উনি এক সাইড খাচ্ছে, আরেকটা সাইড উনি লিভ করছে, ওই অংশটাকে উনি ধরছে না। এই যে হেমি নেগলেক্ট, একটা অংশকে উনি নেগলেক্ট করে। ইভেন ওনাকে যদি আপনি একটা বলেন যে কোনো একটা জিনিস একটু এঁকে দেখান, উনি ওর অর্ধেক আঁকবে, বাকি অর্ধেক আঁকবে না। এই যে জিনিসটা, এটাকে বলা হয় হেমি নেগলেক্ট। এছাড়া পেশেন্টের কি হয়, পেশেন্টের কনস্ট্রাকশনাল অ্যাপ্রেক্সিয়া হয়, পেশেন্ট ত্রিমাত্রিক কোনো কিছু চিন্তা করতে পারে না। এই যে চিন্তা করতে না পারা, কনস্ট্রাকশনাল অ্যাপ্রেক্সিয়া হওয়া, স্পেশাল অ্যাপ্রেক্সিয়া হওয়া, এগুলো হলো কার কাজ? নন ডমিনেন্ট প্যারাইটাল লোবের কাজ। কার কাজ? নন ডমিনেন্ট প্যারাইটাল লোব। আর ডমিনেন্ট বা নন ডমিনেন্ট দুইটাতেই কমন দুইটা জিনিস আছে যেটা আপনাদের পরীক্ষা অনেক সময় আসে, সেটা হলো অ্যাস্টেরেগনোসিস, অ্যাগ্রাফেস্থেসিয়া। অ্যাস্টেরেগনোসিস জিনিসটা খুব সুন্দর। ধরেন আপনার হাতে আমি এই কলমটা দিলাম, দিয়ে আপনার চোখ বন্ধ করে বললাম যে ভাই বলো তো এটা কি। আপনি হাত দিয়ে বললেন যে হ্যাঁ এটা আপনার কাছে বোঝা যাচ্ছে এটা কোনো একটা পেন লাইক সামথিং। তাহলে এই যে আপনি বলতে পারলেন, উনি ওই জিনিসটা পারবেন না, কোনো একটা যে 3D নলেজটা এটা ওনার থাকবে না, এটাকে বলা হয় অ্যাস্টেরেগনোসিস। তারপরে আছে অ্যাগ্রাফেস্থেসিয়া। আপনার চোখ বন্ধ করে আপনার হাতে যদি আমি 1 লিখি, আপনি বলতে পারবেন যে ভাই 1 লিখা হয়েছে। যদি এ লিখি, আপনি বলতে পারবেন যে ভাই এ লিখা হয়েছে। বাট ওনার হাতে যখন এরকম কিছু লেখা হয় হাতে বা পায়ে, উনি এটা বুঝতে পারেন না। দিস ইজ কল্ড অ্যাগ্রাফেস্থেসিয়া। ঠিক আছে? তাহলে এই যে অ্যাক্টিভিটি গুলো আমরা বললাম ফ্রন্ট, আমাদের গুরুত্বপূর্ণ জিনিস ডমিনেন্ট এবং নন ডমিনেন্ট। তাহলে ডমিনেন্টে 4টা জিনিস এক্সট্রা আছে যেটা নন ডমিনেন্টে নাই, একটু মনে রাখতে হবে। তাহলে ডমিনেন্টে 4টা জিনিস এক্সট্রা কি কি আমরা বললাম? পেশেন্ট ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া, অ্যাফ্রাক্সিয়া, অ্যাগনোসিয়া। ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া, অ্যাফ্রাক্সিয়া, অ্যাগনোসিয়া। ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া, অ্যাফ্রাক্সিয়া, অ্যাগনোসিয়া। আর নন ডমিনেন্টে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আমরা বলেছি, একটা হলো হেমি নেগলেক্ট বা নেগলেক্ট অফ কন্ট্রাল্যাটারাল সাইট, আর একটা হলো কনস্ট্রাকশনাল অ্যাফ্রাক্সিয়া। ওকে, তাহলে এটা আপনাদের পরীক্ষার জন্য জাস্ট প্যারাইটাল লোব এবং নন ডমিনেন্ট প্যারাইটাল লোব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যারা বেশি জ্ঞানী গুণী আছেন, একটু বেশি পড়াশোনা করতে চান, তারা ডমিনেন্ট প্যারাইটাল লোবের একটা সিনড্রোম আছে। ডমিনেন্ট প্যারাইটাল লোবে আপনাদের ডেভিডসনের ভাষায় ওইখানে একটা সিনড্রোম নামে নামকরণ করা হয়েছে, সেটাকে বলা হয় জার্সম্যান সিনড্রোম। এই যে জার্সম্যান সিনড্রোম পেজ নাম্বার 7-এ লেখা আছে, এই জার্সম্যান সিনড্রোমটা আপনাদের পরীক্ষার জন্য জাস্ট একটু জেনে রাখবেন, আপনাদের ফ্যাকাল্টি অংশে অনেক সময় এটা আসতে পারে। তাহলে ডমিনেন্ট প্যারাইটাল লোবে যখন লেশন হবে, সাধারণত পেশেন্টের যখন রাইট লেফট কনফিউশন থাকে, ফিঙ্গার অ্যাগনোসিয়া হয়,
ডিসক্যালকুলিয়া হয়, ডিসগ্রাফিয়া, ডিসলেক্সিয়া হয়, তখন সেটাকে বলা হয় জার্সম্যান সিনড্রোম, সেটাকে বলা হয় জার্সম্যান সিনড্রোম, সেটাকে বলা হয় জার্সম্যান সিনড্রোম। তাহলে এই সিনড্রোমটা কার সাথে রিলেটেড? ডোমিনেন্ট প্যারিটাল লোবের সাথে রিলেটেড। কার সাথে রিলেটেড? ডোমিনেন্ট প্যারিটাল লোবের সাথে রিলেটেড। কার সাথে রিলেটেড? ডোমিনেন্ট প্যারিটাল লোবের সাথে রিলেটেড। ওকে, পারবেন তো সবাই? আমরা চেষ্টা করেছি খুব ইজি করে বলার জন্য। ওকে, তাহলে আমরা যদি বলি, আমরা আবার সিম্পল একটু যদি আমরা এখানে একটু রিক্যাপ করি, তাহলে আমরা বলতে পারি যে আমাদের তাহলে প্রাইমারি মোটর এরিয়া কোন লোবে থাকবে? ফ্রন্টাল লোবে, এরিয়া নাম্বার 4। তারপর আমরা যদি বলি প্রাইমারি সেন্সরি এরিয়া কোন লোবে থাকবে? প্যারিটাল লোবে, এরিয়া নাম্বার 1 2 3। তারপর আমরা যদি বলি প্রাইমারি অডিটরি এরিয়া কোথায় থাকবে? আমাদের অক্সিপিটাল কর্টেক্সে। কোথায় থাকবে? অক্সিপিটাল কর্টেক্সে। কোথায় থাকবে? অক্সিপিটাল কর্টেক্সে। প্রাইমারি অডিটরি এরিয়া কোথায় থাকবে? টেম্পোরাল লোবে। 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 ব্রোকাস মোটর স্পিচ এরিয়া কোথায় থাকবে? ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাস। ব্রোকাস মোটর স্পিচ এরিয়া, এরিয়া নাম্বার 44 45, এরিয়া নাম্বার 44 45, এরিয়া নাম্বার 44 45, এরিয়া নাম্বার 44 45, এরিয়া নাম্বার 44 45। কোথায় থাকবে? ব্রোকাস মোটর স্পিচ এরিয়া ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাসে। কোথায় থাকবে? ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাসে। কোথায় থাকবে? ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাসে। ওয়ার্নিং সেন্সরি স্পিচ এরিয়া কোথায় থাকবে? posterior to the superior temporal gyrus, posterior to the superior temporal gyrus, posterior to the superior temporal gyrus, posterior to the superior temporal gyrus। কাজ কি? স্পিচের কোন অংশটাকে রেগুলেট করা? সেন্সরি। সেন্সরি মিন্স রিসেপশন, সেন্সরি মিন্স রিসেপশন, সেন্সরি মিন্স রিসেপশন, সেন্সরি মিন্স রিসেপশন। এই যে আপনার এত এত সুন্দর সুন্দর কাজগুলো করবে, এই কাজগুলো আসলে কে করবে? আপনার ব্রেন তো করবে অবশ্যই, বাট এই কাজগুলো করার জন্য উপরওয়ালা এখানে অসাধারণ ভাবে, খুবই সুন্দরভাবে আমাদের বিভিন্ন রকম সেল সুবিন্যস্ত আকারে এখানে দিয়েছেন। এই সেলগুলো এক একটা লেয়ার আকারে থাকে এবং তারাই এই বিখ্যাত কাজগুলো আপনার করে থাকে। এই যে যে সেলগুলো এখানে মূলত কাজ করে, তাদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা সেলের নাম এখানে দেওয়া আছে, যেটা আপনার পরীক্ষা লাগবে, পেজ নাম্বার 9। এখানে গুরুত্বপূর্ণ সেলগুলোর নাম জাস্ট একবার রিডিং করবেন। মোস্ট ইম্পর্টেন্ট যে সেলটা, যেটা আমাদের অল দ্য মোটর অ্যাক্টিভিটি রেগুলেট করে, সেটা হলো পিরামিডাল সেল। এখান থেকে বিখ্যাত পিরামিডাল ট্র্যাকটা তৈরি হয়। তাহলে পিরামিডাল সেল, মোস্ট ইম্পর্টেন্ট সেল হলো পিরামিডাল সেল। আদার দ্যান পিরামিডাল সেল, এখানে আপনি পাবেন স্টিলের সেল, ফিউজিফর্ম সেল, হরাইজন্টাল সেল অফ কাজল, সেল অফ মার্টিনোট্টি। তাহলে আমরা সবার প্রথমে পাচ্ছি পিরামিডাল সেল, পিরামিডাল সেলের পরে আমি পাচ্ছি স্টিলের সেল, ফিউজিফর্ম সেল, হরাইজন্টাল সেল অফ কাজল, সেল অফ মার্টিনোট্টি। আমি আবার বলছি, আমার সাথে বলতে হবে। আমি প্রথমবার বলি, তারপর আরেকবার বলি, তারপর আরেকবার বলি, তারপর আবার বলি। বলার উদ্দেশ্য একটাই, যে ক্লাসে পড়া শেষ করতে হবে। তাহলে আমরা আবারও বলছি, তাহলে সবার প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট সেল হলো পিরামিডাল সেল। আদার দেন পিরামিডাল সেল আমরা পাচ্ছি স্টিলের সেল, ফিউজিফর্ম সেল, হরাইজন্টাল সেল অফ কাজল, সেল অফ মার্টিনোট্টি। ওকে, এই সেলগুলো আমাদের এই যে ফাংশনগুলো আছে, এই ফাংশনগুলো করতে হেল্প করবে। এই পিরামিডাল সেল থেকে আমাদের পিরামিডাল ট্র্যাক্ট আসে। পিরামিডাল সেলের একটা বিগ ভার্সন আছে, ভিক্স ভার্সন। ওই ভিক্স ভার্সনটাকে বলা হয় ভেটস সেল। এটা আপনাদের শিটে পেজ নাম্বার 9 5 নাম্বার লেয়ারে আছে। দেখেন 5 নাম্বার লেয়ারটা লেখা আছে শিটে, গ্যাংলিওনিক লেয়ার বা ইন্টারনাল পিরামিডাল লেয়ার। গ্যাংলিওনিক লেয়ার বা ইন্টারনাল পিরামিডাল লেয়ার, গ্যাংলিওনিক লেয়ার বা ইন্টারনাল পিরামিডাল লেয়ার। এইখানে দেখেন লেখা আছে যে লার্জেস্ট যে পিরামিডাল সেলটা আছে, ওটাকে আমরা বলা হয় ভেটস সেল, বিইটিজেড, ভেটস সেল। তাহলে লার্জেস্ট যে পিরামিডাল সেলটা আছে, সেটাকে আমরা কি বলবো? ভেটস সেল। এটা কোন লেয়ারে থাকবে? গ্যাংলিওনিক লেয়ার বা ইন্টারনাল পিরামিডাল লেয়ার, গ্যাংলিওনিক লেয়ার বা ইন্টারনাল পিরামিডাল লেয়ার, গ্যাংলিওনিক লেয়ার বা ইন্টারনাল পিরামিডাল লেয়ার, গ্যাংলিওনিক লেয়ার বা ইন্টারনাল পিরামিডাল লেয়ার। এই যে ব্রেইনের ম্যাটারগুলো আছে, এই ম্যাটারগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি, গ্রে ম্যাটার অ্যান্ড হোয়াইট ম্যাটার। যেটা ব্রেইনের মূল কাজ করে, এই যে এতক্ষণ ধরে আপনারা যে যে ফাংশনগুলো পড়লেন, প্রাইমারি মোটর, প্রাইমারি সেন্সরি, এই যে যারা মূল কাজগুলো করে, গুরু দায়িত্ব পালন করে, সেগুলোকে বলা হয় গ্রে ম্যাটার, সেগুলোকে বলা হয় গ্রে ম্যাটার। বাট এই যে সে মূল কাজটা করছে, যতক্ষণ পর্যন্ত সেই কাজটাকে সার্কুলেট করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তার এই কাজের কোনো রোল নাই। এই যে সার্কুলেশনের কাজটা, জিনিসটাকে ট্রান্সমিশন করা, কন্ডাকশন করা, এই কাজটা করে হলো হোয়াইট ম্যাটার। তাহলে এই যে গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার দুইটাই খুবই সুন্দর সহাবস্থানে থাকে। তাহলে গ্রে ম্যাটারটা হলো আমাদের মূল ব্রেইনের মূল যে এরিয়াগুলো, সেগুলো হলো গ্রে ম্যাটার। আর তাদের যে কানেক্টিং ফাইবার বা ট্র্যাকগুলো আছে, যে কানেক্টিং ফাইবার বা ট্র্যাকগুলো আছে, যাদের কাজ হলো এই মূল এরিয়াগুলো থেকে যেই ইনফরমেশনটা পাবে সেটাকে ট্রান্সমিট করা, সেটাকে কন্ডাক্ট করা, সেটাকে ম্যানিপুলেট করা, এই কাজগুলো করবে হলো আমাদের
হোয়াইট ম্যাটার। এখন প্রশ্ন হলো যে ভাই আমার গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার এটা আবার দরকার কি ছিল, এক ম্যাটার হলে তো হতো। আসলে এটা কিছুই না, ব্রেইনের গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার প্রায় সেম স্ট্রাকচার দিয়েই তৈরি, একই রকমই, বাট তাদের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। গ্রে ম্যাটারটা মূলত হলো স্টেবল অংশ, গ্রে ম্যাটারটা মূলত হলো স্টেবল অংশ, আর হোয়াইট ম্যাটারটা হলো যেটা একটু মুভেবল অংশ, বা যেটা বলা যায় যে ট্রান্সমিশনের কাজটা করে। এই জন্য সেলের যে নিউক্লিয়াস গুলো থাকে সেটা মূলত গ্রে ম্যাটারে থাকে, আর যে ফাইবার অংশগুলো থাকে সেটা মূলত হোয়াইট ম্যাটারে থাকে। আর গ্রে ম্যাটারে মাইলিনেশনটা একটু কম থাকে, মাইলিনেশন যত বেশি হয় ট্রান্সমিশন তত বেশি হয়। যেহেতু গ্রে ম্যাটারের কাজ ট্রান্সমিশন না, দ্যাটস ওয়াই মাইলিনেটের একজনটা গ্রে ম্যাটারে কম থাকে। আর হোয়াইট ম্যাটারের কাজ যেহেতু ট্রান্সমিশন করা, কন্ডাকশন করা, দ্যাটস ওয়াই মাইলিনেটের একজনটা হোয়াইট ম্যাটারে বেশি থাকে, মাইলিনেটের একজনটা হোয়াইট ম্যাটারে বেশি থাকে। মাইলিনেটেড আনমাইলিনেটেড সব রকমের জিনিস দিয়েই গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার তৈরি, পার্থক্য হলো পরিমাণে। মাইলিনেশন বা মাইলিনেটেড একজনটা হোয়াইট ম্যাটারে বেশি থাকে, মাইলিনেশন বা মাইলিনেটেড একজনটা হোয়াইট ম্যাটারে বেশি থাকে। আর সেল বডিটা ইউজুয়ালি আমাদের, সেল বডি বা নিউক্লিয়াসটা ইউজুয়ালি আমাদের গ্রে ম্যাটারে থাকে। আর আমাদের যে অংশটা আমাদের ট্রান্সমিট করবে বা যে অংশটা ফাইবার বা ট্র্যাক, তারা সাধারণত আমাদের হোয়াইট ম্যাটারে থাকে। ওকে, আচ্ছা, এরপরে পেজ নাম্বার 10-এ একটা ছোট জিনিস আছে, এটা একটু ছোট করে পড়তে হবে। সেটা হলো ডিফারেন্ট টাইপ অফ নিউরাইটস। এই যে নিউরনগুলো বা এই যে যারা আমাদের মূল এক্সাইটেবল যে টিস্যুগুলো আছে আমাদের ব্রেইনে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেটা হলো নিউরন। এই নিউরনগুলোর আবার তাদের প্যাটার্ন অনুসারে বিভিন্ন ভাগে আমরা ভাগ করি। সিম্পলি যদি আমরা মনে রাখি, সেটা হলো আমাদের যে সেন্সরি নার্ভগুলো আছে বা সেন্সরি নিউরনগুলো আছে, সাধারণত তারা বাইপোলার। যেমন সেন্সরি নার্ভ 1 to 8, আমরা জানি আমাদের যে ক্রেনিয়াল নার্ভ আছে তার মধ্যে অলফ্যাক্টরি, অপটিক এবং ভেস্টিবুলো কক্লিয়ার, এই তিনটা হলো আমাদের সেন্সরি নার্ভ। এই তিনটার যে নিউরাইটস গুলো আছে সাধারণত এগুলো বাইপোলার। মোটর বা মিক্স নার্ভ সাধারণত মাল্টিপোলার, মোটর বা মিক্স নার্ভ সাধারণত মাল্টিপোলার, মোটর বা মিক্স নার্ভ সাধারণত মাল্টিপোলার। আর আমাদের স্পাইনাল কর্ডে যে একটা গুরুত্বপূর্ণ গ্যাংলিয়া আছে, ডরসাল রুট গ্যাংলিয়া, এটা হলো মূলত সিইউডি ইউনিপোলার। যারা প্রিমিটিভ প্রাণী তাদের ক্ষেত্রে সিইউডি ইউনিপোলার থাকে, আর অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে সাধারণত ইউনিপোলার থাকে। তো যাই হোক, সিইউডি ইউনিপোলার বা ইউনিপোলার একই জিনিস, বাট আমাদের গুরুত্বপূর্ণ জিনিস হলো সাধারণত সেন্সরি যে নার্ভগুলো আছে, ক্রেনিয়াল নার্ভ 1 to 8, তাদের নিউরাইট গুলো হলো বাইপোলার। মোটর এবং মিক্সড নার্ভের যারা আছে তাদের হলো মাল্টিপোলার, মোটর এবং মিক্সড নার্ভে হলো মাল্টিপোলার, এবং ডরসাল রুট গ্যাংলিয়ার ক্ষেত্রে সিইউডি ইউনিপোলার, ঠিক আছে। পরীক্ষার জন্য এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়ে আসলাম, এর মধ্যে ইনফিনিট স্টার একটা টপিক ছিল আমাদের কর্টিক্যাল লোয়ার এরিয়া। কর্টিক্যাল লোয়ার এরিয়া থেকে খুব সহজেই সারা চাইলেই এসবিএ দিতে পারে, ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়লাম তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা হলো কর্টিক্যাল লোয়ার এরিয়া, কোন লোবে কোন এরিয়া থাকছে, এরিয়া নাম্বার কত, ফাংশন কি, ব্যাস। ওকে, আচ্ছা, এরপরে একটা ইনফিনিট স্টার টপিকস আমাদের আছে, সেটা হলো আমাদের গ্লায়াল সেল, নিউরোগ্লিয়া বা গ্লায়াল সেল। পেজ নাম্বার 11-তে আমাদের গ্লায়াল সেলটা আছে, পরীক্ষার জন্য এটা ইনফিনিট স্টার। আমাদের নার্ভাস সিস্টেমের মূল সেল আমরা বলেছি নিউরন, বাট এই নিউরনকে সাপোর্ট দেওয়ার জন্য নিউরনের চেয়েও 10 গুণ বেশি যে সেলটা আমাদের আছে সেটার নাম হলো নিউরোগ্লিয়া, বা গ্লায়াল সেল, এই নিউরোগ্লিয়া বা গ্লায়াল সেলগুলো আমাদের বিভিন্ন রকম ফাংশন করে থাকে। নার্ভাস সিস্টেমে যখন কোনো একটা জায়গায় একটু টিয়ার হয়, কোনো একটা জায়গায় রিপেয়ার করার প্রয়োজন হয়, রিজেনারেশন করার প্রয়োজন হয়, হিলিং এর প্রয়োজন হয়, যত রকম কাজ আছে সবগুলোতে হেল্প করে এই গ্লায়াল সেল। এই গ্লায়াল সেলের গুলোর মধ্যে সবচেয়ে লার্জেস্ট যে গ্লায়াল সেলটা আছে, সবচেয়ে বড় যেটা, সেটাকে আমরা বলি অ্যাস্ট্রোসাইট। এরকম সুন্দর একটু গোলগাল চেহারা, ভিতরে একটা নিউক্লিয়াস থাকে, আর অনেকগুলো এরকম ফুড প্রসেস থাকে, এটাকে বলা হয় অ্যাস্ট্রোসাইট। এটা হলো নিউরোগ্লিয়ার মধ্যে সবচেয়ে বড়। এই অ্যাস্ট্রোসাইটটা আবার হোয়াইট ম্যাটারে এক নাম থাকে, গ্রে ম্যাটারে আরেক নামে থাকে। তার ভালো লাগছে তার দুইটা নাম, যেহেতু সে বড়, সুতরাং তার মনে হচ্ছে যে আমি যেহেতু বড় আমি একটু দুই জায়গায় দুই নামে থাকবো। তো এটা তার ইচ্ছা হতেই পারে, যেহেতু সে বড়, এই জন্য সে গ্রে ম্যাটারে এক নামে থাকে, হোয়াইট ম্যাটারে আরেক নামে থাকে। গ্রে ম্যাটারে যখন সে থাকে তখন তাকে বলা হয় প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট, পেজ নাম্বার 11, প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট। এবং হোয়াইট ম্যাটারে যখন সে থাকে তখন বলা হয় ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট। আপনাদের পরীক্ষায় ফাইব্রাস বা প্রোটোপ্লাজমিক যেভাবেই আসুক উত্তর একই,
আলটিমেটলি দুইটাই অ্যাস্ট্রোসাইট এবং তাদের ফাংশনও একই। এই অ্যাস্ট্রোসাইটের মূল কাজ হলো আমাদের যে ব্লাডে যে এন্ডোথেলিয়াম থাকে, এই এন্ডোথেলিয়ামের সাথে বা ব্লাড ভেসেলে যে এন্ডোথেলিয়াম থাকে তার সাথে মিলে সে গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার তৈরি করে, সেটাকে বলা হয় ব্লাড ব্রেইন ব্যারিয়ার। সেটাকে বলা হয় ব্লাড ব্রেইন ব্যারিয়ার। সেটাকে বলা হয় ব্লাড ব্রেইন ব্যারিয়ার। আমাদের ব্রেইনকে প্রোটেক্টেড রাখার জন্য, ব্রেইনটাকে সেফ রাখার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যারিয়ারটা কাজ করে সেটার নাম হলো ব্লাড ব্রেইন ব্যারিয়ার। এই ব্লাড ব্রেইন ব্যারিয়ারটা তৈরি করছে অ্যাস্ট্রোসাইট। ব্লাড ব্রেইন ব্যারিয়ারটা তৈরি করছে অ্যাস্ট্রোসাইট। ব্লাড ব্রেইন ব্যারিয়ার তৈরি করে অ্যাস্ট্রোসাইট। অ্যাস্ট্রোসাইটের চেয়ে একটু ছোট, বাট দেখতে একই রকম, ফুড প্রসেস একটু কম। এইটাকে আমরা বলি অলিগোডেন্ড্রোসাইট। এটাকে আমরা বলি অলিগোডেন্ড্রোসাইট। এটাকে আমরা বলি অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইটের কাজ হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশন করা। অলিগোডেন্ড্রোসাইটের কাজ হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশন করা। অলিগোডেন্ড্রোসাইটের কাজ হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশন করা। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশনের কাজটা অলিগোডেন্ড্রোসাইট করে না, সেই কাজটা করে হলো সোয়ান সেল। তাহলে অলিগোডেন্ড্রোসাইট অ্যানাদার ইম্পর্টেন্ট নিউরোগ্লায়াল সেল। এই গ্লায়াল সেলের কাজ হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশন করা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশন করা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশন করা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশন করা। ওকে, অ্যানাদার ইম্পর্টেন্ট সেল, দেখতে খুবই ছোট, সাইজেও ছোট, নামেও ছোট, সেটা হলো মাইক্রোগ্লিয়া। এই মাইক্রোগ্লিয়ার কাজ হলো ফ্যাগোসাইটোসিস করা। 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 তাহলে তিনটা গুরুত্বপূর্ণ সেল এখানে আমরা পেয়ে যাচ্ছি। একটা হলো অ্যাস্ট্রোসাইট, লার্জেস্ট সেল, তার কাজ হলো ব্লাড ব্রেইন ব্যারিয়ার তৈরি করা। অলিগোডেন্ড্রোসাইট, কাজ হলো মাইলিনেশন করা। মাইক্রোগ্লিয়ার কাজ হলো ফ্যাগোসাইটোসিস করা। আরো কিছু মডিফাইড সেল আছে যেগুলো আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে বিভিন্ন স্পেসিফিক রোল প্লে করে, লাইক অ্যাপেন্ডাইমাল সেল। এরা সাধারণত আমাদের যে ভেন্ট্রিকুলার সিস্টেম আছে বা সিএসএফ পাথওয়ে আছে ওই জায়গাগুলোতে লাইনিং এ হেল্প করে। ঠিক আছে, এরকম আরো কিছু স্পেসিফিক সেল আমরা অনেক সময় পেয়ে যাব। ওকে, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট তিনটা সেল আমরা এখানে পেজ নাম্বার 11তে পেয়ে যাচ্ছি। অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া। অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া। অ্যাস্ট্রোসাইটের কাজ হলো ব্লাড ব্রেইন ব্যারিয়ার তৈরি করা। অলিগোডেন্ড্রোসাইটের কাজ হলো মাইলিনেশন করা। অলিগোডেন্ড্রোসাইটের কাজ হলো মাইলিনেশন করা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ সেল হলো মাইক্রোগ্লিয়া, যার কাজ হলো ফ্যাগোসাইটোসিস করা। এখানে একটা কথা বলছিলাম যে যখন কোনো একটা নার্ভ ইনজুরি হয়, কোনো একটা নার্ভে কোনো সমস্যা হয়, তখন আমাদের কাজ হলো এই জিনিসটাকে রিপেয়ার করা। এই হিলিং, রিপেয়ার, রিজেনারেশন, এই কাজে হেল্প করে আমাদের গ্লায়াল সেল। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে সেলটা হেল্প করে সেটা হলো আমাদের অলিগোডেন্ড্রোসাইট। মোস্ট ইম্পর্টেন্ট যে সেলটা আমাদেরকে হেল্প করে সেটা হলো অলিগোডেন্ড্রোসাইট। মোস্ট ইম্পর্টেন্ট যে সেলটাকে হেল্প করে সেটা হলো অলিগোডেন্ড্রোসাইট। এখানে একটা এক্সট্রা পড়া আছে পেজ নাম্বার 13তে। এটা হলো যারা একটু বেশি পড়তে চান তাদের জন্য। আমি আসলে বলে দেই যে কোনটা বেশি পড়তে চান কোনটা কম পড়তে চান তাদের জন্য। নিউরোগ্লায়াল সেল, এরা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার্ট। সবাইকে খুবই ভালো করে পড়তে হবে অ্যাস্ট্রোসাইট কি জিনিস, কিভাবে ফাংশন করে, অলিগোডেন্ড্রোসাইট কিভাবে ফাংশন করে, মাইক্রোগ্লিয়া। বাট বাকি যারা একটু বেশি পড়তে চান তাদের জন্য এটা যে নার্ভ ইনজুরি। এই যে আমি বললাম যে যখন একটা নার্ভ ইনজুরি হবে সেখানে কি রোল প্লে করবে অলিগোডেন্ড্রোসাইট, কিভাবে করবে, বা একটা সোয়ান সেল কিভাবে রোলটা প্লে করবে, সেই টাইপস অফ নার্ভ ইনজুরি। সাধারণত জাস্ট তিনটা নাম একটু জেনে রাখবেন, পরীক্ষায় যে কোনো সময় চলে আসতে পারে একটা এমসিকিউ আকারে। টাইপস অফ নার্ভ ইনজুরির মধ্যে আমরা 3 ধরনের নার্ভ ইনজুরি পেয়ে থাকি। কয় ধরনের? 3 ধরনের। আমরা 3 ধরনের নার্ভ ইনজুরি নিয়ে পড়াশোনা করে থাকি। ওকে, আমরা যদি একটা সহজভাবে এটাকে একটা নার্ভ চিন্তা করি, এটা হলো একটা নার্ভের একজন। ওকে, এটা হলো নার্ভের একজন। তার বাইরে তার বিভিন্ন রকম নার্ভের শীট থাকবে, মাইলিনেশন থাকবে, থাকলো। এই যে নার্ভটা বিভিন্ন অ্যাঙ্গেলে ইনজুরি হতে পারে। হয়তো দেখা যাচ্ছে এই নার্ভটা, আমি যদি এটাকে অ্যাক্সিলারি নার্ভ ধরি, হয়তো একটা বাচ্চার এটা অ্যাক্সিলারি নার্ভ, কোনো কারণে বাচ্চার হাতটা একটু জোরে টান দেওয়া হইলো। হাতটা একটু জোরে টান দেওয়ার কারণে তার এই নার্ভের যে কাভারিংটা বা নার্ভের যে শীটটা সেখানে একটু স্ট্রেচিং হচ্ছে, একটু ফ্রিকশন হচ্ছে। এই যে একটু স্ট্রেচিং, একটু ফ্রিকশন, একটা মাইনর ইনজুরি, এটাকে বলা হয় নিউরোফ্র্যাকশিয়া। এটাকে বলা হয় নিউরোফ্র্যাকশিয়া। এখানে খুব ডেফিনেটিভ কোনো ইনজুরি হয়নি, ডেফিনেটিভ কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি হয়নি, ডেফিনেটিভ কোনো ইনজুরি হয়নি, ডেফিনেটিভ কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি হয়নি, একটু ফ্রিকশন হয়েছে, একটু ট্র্যাকশন হয়েছে। এটা যদি এরকম হয়, এইরকম ক্ষেত্রে দেখা যায় এই পেশেন্টের যেই ডেফিসিটটা হয় পেশেন্ট 100% রিকভারি করে। কারণ যেহেতু পেশেন্টের ডেফিনেটিভ কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি হয়নি, দ্যাটস ওয়াই পেশেন্ট পুরোপুরি রিজেনারেট করে ফেলবে।
দিস ইজ কল্ড নিউরোফ্র্যাকশিয়া। এটাকে বলা হয় নিউরোফ্র্যাকশিয়া। এটাকে কি বলা হয়? নিউরোফ্র্যাকশিয়া। কি বলা হয়? নিউরোফ্র্যাকশিয়া। কি বলা হবে? নিউরোফ্র্যাকশিয়া, নিউরোফ্র্যাকশিয়া, নিউরোফ্র্যাকশিয়া। এখন দেখা যাচ্ছে আপনি যে বাচ্চাটাকে টান দিলেন, একটু জোরে টান লেগে গেল, বাচ্চার একজনটা ডিসলোকেট হয়ে গেল বা একজনে কোনো কারণে ইনজুরি হয়ে গেল, একজনে ইনজুরি হয়ে গেল, নার্ভ শিটটা ওকে আছে বাট একজনটা ইনজুরি হয়ে গেল। এই যে একজন ইনজুরি হওয়া মাত্রই সেখানে একটা ডিজেনারেশন শুরু হবে। আবার যেহেতু নার্ভের শীত ইনট্যাক্ট আছে, তাহলে পেশেন্ট রিজেনারেশনও চেষ্টা করবে। এই রিজেনারেশন যখন একসাথে চলতে থাকে, এই যে একজন ইনজুরি হচ্ছে বাট নার্ভ শীত ইনট্যাক্ট থাকছে, এটাকে বলা হয় এক্সোনোটমেসিস। 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 ঠিক আছে? তাহলে আমরা এখানে দুইটা জিনিস জেনে গেলাম, একটা হলো নিউরোফ্র্যাকশিয়া আর এখন জানলাম হলো এক্সোনোটমেসিস। এক্সোনোটমেসিসে পেশেন্টের ডিজেনারেশনও ঘটতে থাকবে, রিজেনারেশনও ঘটতে থাকবে। পেশেন্ট মোটামুটি ভালোই রিকভারি করবে। এখন দেখা যাচ্ছে কোনো পেশেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা কোনোভাবে সে ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছে, তখন পুরো নার্ভটাই তার টোটাল ট্রানজেকশন হয়ে গেছে। নার্ভ এক্সন বলেন আর শীত বলেন, পুরোটাই গেছে। এই পুরোটা যখন চলে যায়, এই জায়গায় রিকভারি তেমন একটা চান্স নাই, এটা সরাসরি আপনাকে অপারেশন করে রিপেয়ার করতে হবে। এই পুরোটা যখন চলে যায় সেটাকে আমরা বলি নিউরোটমেসিস। সেটাকে আমরা বলি নিউরোটমেসিস। তাহলে আমরা তিনটা জিনিস জানলাম: নিউরোফ্র্যাকশিয়া, এক্সোনোটমেসিস, নিউরোটমেসিস। নিউরোফ্র্যাকশিয়া, এক্সোনোটমেসিস, নিউরোটমেসিস। নিউরোফ্র্যাকশিয়া, এক্সোনোটমেসিস, নিউরোটমেসিস। এই তিনটা টাইপ জাস্ট একটু নাম দেওয়া আছে 13 নম্বর পেজে। আমার মনে হয় এখন যারা পড়তে চান নাই তাদেরও এটা পড়া হয়ে গেছে, তাদেরও এটা মনে থাকবে। ওকে, ঠিক আছে। এখন চলে আসেন আমাদের গুরুত্বপূর্ণ একটা পরে আমরা চলে আসি। দুইটা জিনিস আমাদের পরীক্ষায় আসে, একটা হলো রেইজড আইসিপি আর একটা হলো সেরেব্রাল ইডিমা। পেজ নাম্বার 15-তে দুইটা জিনিস আছে। রেইজড আইসিপিতে ইচ্ছে করে আমি এখানে কথা কম রেখেছি, কারণ যারা সার্জারি ফ্যাকাল্টি তাদের রেজিস্ট আইসিপি একটু বেশি পড়তে হয়, বাকিদের একটু কম পড়তে হয়। বাট তিনটা জিনিস রেজিস্ট আইসিপিতে আমাদের জানতেই হবে। সেই তিনটা জিনিস আপনাদের এখানে লেখা আছে, শীটে দেখেন পেজ নাম্বার 15-তে লেখা আছে যে রেজিস্ট আইসিপি হলে আমাদের তিনটা জিনিস পেশেন্ট এসে আপনাকে বলবে। সেই তিনটা জিনিস হলো হেডেক, ভমিটিং, প্যাপিলিডিমা। পেশেন্ট তো প্যাপিলিডিমা বলতে পারবে না, পেশেন্ট বলবে ব্লারিং অফ ভিশন। তাহলে হেডেক, ভমিটিং, ব্লারিং অফ ভিশন। 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 এখানে আরেকটা জিনিস একটু পাশে যে ফাঁকা জায়গা আছে বা নিচে যে নোট জায়গাটা আছে সেখানে একটু লিখে রাখতে হবে যে এই যে রেজিস্ট আইসিপিটা হলো, সাধারণত লম্বা সময় ধরে রেজিস্ট আইসিপি হলে পেশেন্ট এরকম প্রেজেন্টেশন নিয়ে আসে: হেডেক, ভমিটিং, ব্লারিং অফ ভিশন। বাট পেশেন্ট যদি সাডেন রেজিস্ট আইসিপি হয় বা ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার হয়, আমরা জানি আইসিপি মানে হলো ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, যেহেতু আমাদের পুরো ব্রেইনটা পুরো এই স্কালের ভিতর একটা রিজিড বক্সের মধ্যে থাকে, দ্যাটস ওয়াই ইন্ট্রাক্রেনিয়াল যদি কোনো কারণে প্রেশার রেইজ হয়, এটা কোথাও রিলিভ হওয়ার জায়গা থাকে না, তখন আলটিমেটলি সে ব্রেইনের উপর চাপ দেয়। এই যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা যখন বাড়ে, যখন ক্রনিক্যালি বাড়ে, তখন সাধারণত আমরা এই পেশেন্টের ক্ষেত্রে হেডেক, ভমিটিং, ব্লারিং অফ ভিশন পাই। বাট সাডেন যদি একটা পেশেন্ট হঠাৎ করে ডিটোরিয়েট করছে, হঠাৎ করে পেশেন্টের অ্যাকিউট হাইড্রোকেফালাস ডেভেলপ করছে, অ্যাকিউট রেজিস্ট আইসিপি হচ্ছে, তখন সাধারণত পেশেন্ট তিনটা জিনিস আমরা পেশেন্টের মধ্যে পাই। সেটা হলো হাইপার টেনশন, একটু লিখে রাখতে হবে যে অ্যাকিউট প্রেজেন্টেশন অফ রেজিস্ট আইসিপি। অ্যাকিউট প্রেজেন্টেশন অফ রেজিস্ট আইসিপি যদি আমরা বলি, তাহলে তিনটা জিনিস, অ্যাকিউট প্রেজেন্টেশন যদি আমরা বলি, তিনটা জিনিস একটু লিখতে হবে। সেই তিনটা জিনিস হলো হাইপার টেনশন, ব্র্যাডিকার্ডিয়া, রেসপিরেটরি অ্যাবনর্মালিটিস। 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 ওকে ওকে, সিম্পল একটা পড়া আপনাদের পড়া হয়ে গেল। এটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, রেজিস্ট আইসিপি পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। ওকে, এখন আসেন, এতক্ষণ পর্যন্ত আপনারা ব্রেইনের সেরেব্রাল হেমিস্ফিয়ার পড়লেন, সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ এরিয়া সম্পর্কে জানলেন, বিভিন্ন জিনিস পড়লেন। এই যে গুরুত্বপূর্ণ এরিয়া ছিল প্রাইমারি মোটর এরিয়া, প্রাইমারি সেন্সরি এরিয়া, প্রাইমারি ভিজুয়াল এরিয়া, প্রাইমারি অডিটরি এরিয়া, এ লট অফ এরিয়াস। এই এরিয়াগুলোর নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন লাগবে, প্লাস এই এরিয়াগুলোর যেই ইনফরমেশনটা আছে সেটা আবার তার টার্গেট অর্গানে নিয়ে যেতে হবে। এই যে বিভিন্ন আদান প্রদানের কাজগুলো, ট্রান্সমিশনের কাজগুলো, এগুলা কে করে অলরেডি বলেছি, হোয়াইট ম্যাটার।
তাহলে এই যে বিভিন্ন রকম ফাইবার এবং ট্র্যাক্ট আছে তাদেরকে আমরা বলি হোয়াইট ম্যাটার। বিভিন্ন রকম ফাইবার এবং ট্র্যাক্ট গুলোকে আমরা বলি হোয়াইট ম্যাটার। পেজ নাম্বার 16-তে আছে। বিভিন্ন রকম ফাইবার এবং ট্র্যাক্ট গুলোকে আমরা বলি হোয়াইট ম্যাটার। হোয়াইট ম্যাটারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে ফাইবার গুলো আছে সেটাকে আমরা বলি কমিস্যুরাল ফাইবার। মোস্ট ইম্পর্টেন্ট ফাইবার হলো কমিস্যুরাল ফাইবার। দুই সেরেব্রাল হেমিস্ফিয়ারকে কানেক্ট করে কমিস্যুরাল ফাইবার। দুই সেরেব্রাল হেমিস্ফিয়ারকে কানেক্ট করে কমিস্যুরাল ফাইবার। একই সেরেব্রাল হেমিস্ফিয়ারের বিভিন্ন এরিয়ার মধ্যে কানেক্ট করে অ্যাসোসিয়েশন ফাইবার। আর যে ফাইবার গুলো ব্রেন থেকে সিগন্যাল স্পাইনাল কর্ডের দিকে নিয়ে যায় বা নিচের দিকে অন্য কোনো এরিয়ায় প্রজেক্ট করে, যাদের মধ্য দিয়ে ফাইবার গুলো প্রজেক্ট করে তাদেরকে বলা হয় প্রজেকশন ফাইবার। তাহলে একটা হলো দুই সেরেব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে যে ফাইবার গুলো আছে এগুলোকে আমরা বলি কমিস্যুরাল ফাইবার। লার্জেস্ট কমিস্যুরাল ফাইবারের নাম হলো কর্পাস ক্যালোসাম। লার্জেস্ট কমিস্যুরাল ফাইবারের নাম হলো কর্পাস ক্যালোসাম। লার্জেস্ট আমাদের কমিস্যুরাল ফাইবারের নাম হলো কর্পাস ক্যালোসাম। লার্জেস্ট কমিস্যুরাল ফাইবারের নাম হলো কর্পাস ক্যালোসাম। তাহলে এই যে ফাইবার গুলো কমিস্যুরাল ফাইবার, অ্যাসোসিয়েশন ফাইবার, প্রজেকশন ফাইবার, এরাই হলো আমাদের হোয়াইট ম্যাটার। এরাই হলো হোয়াইট ম্যাটার। এরাই হলো হোয়াইট ম্যাটার। এরাই হলো হোয়াইট ম্যাটার। এরাই হলো হোয়াইট ম্যাটার। পেজ নাম্বার 16 এবং 17 নাম্বার পেজে এই বিষয়গুলো দেওয়া আছে। এখন লার্জেস্ট যে হোয়াইট ম্যাটারটা আছে বা লার্জেস্ট যে আমাদের কমিস্যুরাল ফাইবারটা আছে যেটাকে আমরা বলেছি কর্পাস ক্যালোসাম। এই কর্পাস ক্যালোসামটা হলো, এটার গুরুত্বপূর্ণ কয়েকটা এরিয়া আছে যে এরিয়াগুলো আপনাদের পরীক্ষায় লাগবে। তার একদম অ্যান্টিরিয়র এন্ডের নাম হলো জেনু, তার সামনের দিকের এন্ডের নাম হলো জেনু। জেনু থেকে যে ডাউনওয়ার্ড প্রজেকশনটা বের হয় সেটার নাম হলো রোস্ট্রাম। জেনু থেকে যে ডাউনওয়ার্ড প্রজেকশনটা বের হয় সেটার নাম হলো রোস্ট্রাম। মাঝখানে থাকে বডি বা ট্রাঙ্ক, এবং পিছনে যে থিকেস্ট পোর্শনটা এটার নাম হলো স্প্লেনিয়াম। এটার নাম হলো স্প্লেনিয়াম। এটার নাম হলো স্প্লেনিয়াম। এটার নাম হলো স্প্লেনিয়াম। তাহলে corpus callosum is the largest commercial fiber. Also we can say this is the largest white matter. Anterior end is called genu. Downward projection is called rostrum. Then connecting body and trunk, and posterior thickest portion is splenium. Posterior thickest portion হলো splenium. Posterior thickest portion হলো splenium. Posterior thickest portionটাকে আমরা বলি splenium. এই corpus callosum এর কাজ হলো দুই পাশে আমাদের যে সেরেব্রাল হেমিস্ফিয়ার আছে তাদের মধ্যে কানেক্ট করে দেওয়া। দুই পাশে সেরেব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে একটা কমিউনিকেশন করে দেওয়া। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের লার্জেস্ট হোয়াইট ম্যাটার বা লার্জেস্ট কমিস্যুরাল ফাইবার। আর একই সেরেব্রাল হেমিস্ফিয়ারের বিভিন্ন এরিয়াকে কানেক্ট করে হলো অ্যাসোসিয়েশন ফাইবার। একই সেরেব্রাল হেমিস্ফিয়ারের বিভিন্ন এরিয়াকে কানেক্ট করবে হলো অ্যাসোসিয়েশন ফাইবার। অ্যাসোসিয়েশন ফাইবারের মধ্যে আমরা এখানে বিভিন্ন নাম দেখেন লেখা আছে শীটে, পেজ নাম্বার 18। এখানে লেখা আছে শর্ট অ্যাসোসিয়েশন ফাইবার, লং অ্যাসোসিয়েশন ফাইবার। আপনাদের পরীক্ষার জন্য তিনটা নাম গুরুত্বপূর্ণ: সুপেরিয়র লংগিটিউডিনাল ফ্যাসিকুলাস, আনসিনেট ফ্যাসিকুলাস, সিঙ্গুলাম। আবারও বলছি, আনসিনেট ফ্যাসিকুলাস, সিঙ্গুলাম, সুপেরিয়র লংগিটিউডিনাল ফ্যাসিকুলাস। আনসিনেট ফ্যাসিকুলাস, সিঙ্গুলাম, সুপেরিয়র লংগিটিউডিনাল ফ্যাসিকুলাস। আনসিনেট ফ্যাসিকুলাস, সিঙ্গুলাম, সুপেরিয়র লংগিটিউডিনাল ফ্যাসিকুলাস। এই তিনটা হলো মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন ফাইবার। আবারও বলছি, uncinate fasciculus, cingulum, superior longitudinal fasciculus, uncinate fasciculus, cingulum, superior longitudinal fasciculus। আপনাদের পরীক্ষা যদি আসে যে নিচের কোনগুলো অ্যাসোসিয়েশন ফাইবার, নিচের কোনগুলো কমিস্যুরাল ফাইবার, এই জাতীয় প্রশ্ন মাঝে মাঝে আসে, এবং তখন আপনারা এটা অবশ্যই জানতে হবে। তিনটা নাম আবারও বললাম: uncinate fasciculus, cingulum, superior longitudinal fasciculus। uncinate fasciculus, cingulum, superior longitudinal fasciculus। এই তিনটাকে আমরা বলি অ্যাসোসিয়েশন ফাইবার। এই তিনটাকে আমরা বলি গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশন ফাইবার। এরপরে যদি আমরা আসি প্রজেকশন ফাইবার, যারা আমাদের বিভিন্ন ফাইবারকে প্রজেক্ট করতে হেল্প করবে বা যারা নিজেরাও প্রজেকশন ফাইবার হিসেবে কাজ করে, সেই ফাইবারগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ফাইবারটা হলো ইন্টারনাল ক্যাপসুল। এছাড়া করোনার রেডিয়েটা অপটিক রেডিয়েশন আছে, বাট মোস্ট ইম্পর্টেন্ট ফাইবারটার নাম হলো ইন্টারনাল ক্যাপসুল। মোস্ট ইম্পর্টেন্ট ফাইবারটার নাম হলো ইন্টারনাল ক্যাপসুল। মোস্ট ইম্পর্টেন্ট হলো ইন্টারনাল ক্যাপসুল। ইন্টারনাল ক্যাপসুল একটা ওয়েস্ট শেপড স্ট্রাকচার। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 18, 19, 20 এই পেজগুলোতে আমাদের ইন্টারনাল ক্যাপসুল সম্পর্কে বলা আছে। এখানে ইন্টারনাল ক্যাপসুল সম্পর্কে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। একটা হলো তার অ্যানাটমি, তারপর জানতে হবে তার কোন অংশ দিয়ে কোন ফাইবারটা যাচ্ছে সেটা জানতে হবে, এবং তার মূল সাপ্লাইং ভেসেল বা মূল ব্লাড সাপ্লাই, এটা হলো আমরা যারা একটু বেশি পড়বো তারা জানবো। বাট ইন্টারনাল ক্যাপসুল পরীক্ষার জন্য ইনফিনিট স্টার। একটা হলো তার রিলেশন জানতে হবে, তার কোন পাশে কে থাকে। আরেকটা হলো তার কোন অংশ দিয়ে কোন ফাইবার যায় এটা জানতে হবে। এই দুটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যদি চিন্তা করি যে ইন্টারনাল ক্যাপসুল, এটা আমরা মিডলাইন চিন্তা করলাম, এটা হলো আমাদের ইন্টারনাল ক্যাপসুল। আমরা এখানে ইন্টারনাল ক্যাপসুল দেখতে পাচ্ছি।
এটা হলো আমাদের ইন্টারনাল ক্যাপসুল। এই ইন্টারনাল ক্যাপসুলে মূলত 4টা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট থাকে: অ্যান্টেরিয়র লিম্ব, জেনু, পোস্টেরিয়র লিম্ব, সাবলেন্টিফর্ম পার্ট, রেট্রোলেন্টিফর্ম পার্ট। মূলত 4টা স্ট্রাকচার: অ্যান্টেরিয়র লিম্ব, জেনু, পোস্টেরিয়র লিম্ব, সাবলেন্টিফর্ম পার্ট, রেট্রোলেন্টিফর্ম পার্ট। এরকম 5টা এরিয়া মূলত আমাদের ইন্টারনাল ক্যাপসুলটা থাকে। ইন্টারনাল ক্যাপসুলের মিডিয়ালি উপরের দিকে থাকে কোঅর্ডিনেট নিউক্লিয়াস, নিচের দিকে থাকে থ্যালামাস। উপরের দিকে থাকে কোঅর্ডিনেট নিউক্লিয়াস, নিচের দিকে থাকে থ্যালামাস। ইন্টারনাল ক্যাপসুলের উপরের দিকে থাকবে কোঅর্ডিনেট নিউক্লিয়াস, নিচের দিকে থাকবে থ্যালামাস। উপরের দিকে থাকবে কোঅর্ডিনেট নিউক্লিয়াস, নিচের দিকে থাকবে থ্যালামাস মিডিয়ালি। তাহলে ইন্টারনাল ক্যাপসুলের মিডিয়ালি উপরে থাকবে হলো কোঅর্ডিনেট নিউক্লিয়াস, নিচে থাকবে থ্যালামাস। আর ইন্টারনাল ক্যাপসুলের ল্যাটারালি আমাদের যে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার থাকে সেটা হলো সেটাকে আমরা বলি লেন্টিফর্ম নিউক্লিয়াস। সেটাকে আমরা বলি লেন্টিফর্ম নিউক্লিয়াস। এখানে 2টা স্ট্রাকচার থাকে, গ্লোবাস প্যালাইডাস এন্ড ফুটামেন। এই গ্লোবাস প্যালাইডাস এন্ড ফুটামেন দুইটাকে একসাথে বলা হয় লেন্টিফর্ম নিউক্লিয়াস। তাহলে ইন্টারনাল ক্যাপসুলের আমরা আবারও বলছি, ইন্টারনাল ক্যাপসুল হলো গুরুত্বপূর্ণ এরিয়া হলো অ্যান্টেরিয়র লিম্ব, জেনু, পোস্টেরিয়র লিম্ব, সাবলেন্টিফর্ম পার্ট, রেট্রোলেন্টিফর্ম পার্ট। এবং আমরা বলছি ইন্টারনাল ক্যাপসুলের মিডিয়ালি উপরের দিকে থাকে হলো আমাদের কোঅর্ডিনেট, নিচের দিকে থাকে হলো থ্যালামাস। উপরের দিকে থাকে হলো কোঅর্ডিনেট, নিচের দিকে থাকে হলো থ্যালামাস। এবং ল্যাটারালি আমরা বলছি থাকে হলো লেন্টিফর্ম নিউক্লিয়াস। ল্যাটারালি থাকে লেন্টিফর্ম নিউক্লিয়াস, ল্যাটারালি থাকে লেন্টিফর্ম নিউক্লিয়াস। ওকে, এরপর আমরা যদি দেখি যে এটা আমরা যেহেতু বলছি যে এটা একটা প্রজেকশন ফাইবার, দ্যাটস ওয়াই তার মধ্য দিয়ে আমাদের বিভিন্ন ফাইবার প্রজেক্ট করবে। অ্যান্টেরিয়র লিম্ব দিয়ে যে ফাইবারটা প্রজেক্ট করে পেজ নাম্বার 19-এ আছে। মোস্ট ইম্পর্টেন্ট যে ফাইবারটা অ্যান্টেরিয়র লিম্ব দিয়ে প্রজেক্ট করে সেটাকে আমরা বলি ফ্রন্টোফন্টাইন ফাইবার। সেই ফাইবারটাকে আমরা বলি ফ্রন্টোফন্টাইন ফাইবার। সেই ফাইবারটাকে আমরা বলি ফ্রন্টোফন্টাইন ফাইবার। অ্যান্টেরিয়র লিম্বে যে ফাইবারটা প্রজেক্ট করবে সেটাকে আমরা বলি ফ্রন্টোফন্টাইন ফাইবার। অ্যান্টেরিয়র লিম্বে যে ফাইবারটা প্রজেক্ট করবে সেটাকে আমরা বলি ফ্রন্টোফন্টাইন ফাইবার। অ্যান্টেরিয়র লিম্বে যে ফাইবারটা প্রজেক্ট করবে সেটাকে আমরা বলি ফ্রন্টোফন্টাইন ফাইবার। জেনু দিয়ে যে ফাইবারটা প্রজেক্ট করবে সেটাকে আমরা বলি কর্টিকো নিউক্লিয়ার ফাইবার। পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। জেনু দিয়ে যে ফাইবারটা প্রজেক্ট করবে সেটাকে আমরা বলি কর্টিকো নিউক্লিয়ার ফাইবার। জেনু দিয়ে যে ফাইবারটা প্রজেক্ট করবে সেটাকে আমরা বলি কর্টিকো নিউক্লিয়ার ফাইবার। সেটাকে আমরা বলি কর্টিকো নিউক্লিয়ার ফাইবার। জেনু দিয়ে যে ফাইবারটা প্রজেক্ট করবে সেটাকে আমরা বলি কর্টিকো নিউক্লিয়ার ফাইবার। এই কর্টিকো নিউক্লিয়ার ফাইবারে আমাদের ক্রেনিয়াল নার্ভগুলোর আপার মোটর টাইপ অফ ফাইবার থাকে। ক্রেনিয়াল নার্ভগুলোর আপার মোটর যে ফাইবারগুলো থাকে সেগুলো এই কর্টিকো নিউক্লিয়ার ফাইবারে থাকে। এজন্য কোনো পেশেন্ট যদি জেনুতে ইনজুরি হয় তাহলে কর্টিকো নিউক্লিয়ার ফাইবারে ইনজুরি হবে এবং তার ক্রেনিয়াল নার্ভ পলসি হবে। মোস্ট কমনলি যেটা হয় সেটা হলো 7 নার্ভ পলসি। তাহলে কোনো পেশেন্টের ইন্টারনাল ক্যাপসুলে লেশন আর 7 নার্ভ পলসি যদি হয় তাহলে আমরা চিন্তা করতে পারবো যে লেশনটা কোথায়? জেনুতে। লেশনটা কোথায়? জেনুতে। পোস্টেরিয়র লিম্বে মোস্ট ইম্পর্টেন্ট যে ফাইবারটা আপনার যাবে সেটার নাম হলো কর্টিকো স্পাইনাল ফাইবার। পোস্টেরিয়র লিম্বের মোস্ট ইম্পর্টেন্ট ফাইবার নাম হলো কর্টিকো স্পাইনাল ফাইবার। অ্যান্টেরিয়র লিম্বের গুরুত্বপূর্ণ ফাইবার আমরা বলেছি ফ্রন্টোফন্টাইন ফাইবার। জেনুতে আমরা বলেছি কর্টিকো নিউক্লিয়ার ফাইবার এবং পোস্টেরিয়র লিম্বে আমরা বলেছি কর্টিকো স্পাইনাল ফাইবার, যেটা আমাদের মূল ডিসেন্ডিং ট্র্যাক্ট বা মোটর ট্র্যাক্ট হিসেবে কাজ করে। তাহলে আমাদের মূল ডিসেন্ডিং ট্র্যাক্ট বা মোটর ট্র্যাক্ট যেটাকে আমরা বলছি কর্টিক স্পাইনাল ফাইবার, সেটা পাস করবে হলো পোস্টেরিয়র লিম্ব দিয়ে। সেটা কোন লিম্ব দিয়ে পাস করবে? পোস্টেরিয়র লিম্ব দিয়ে পাস করবে। কোন লিম্ব দিয়ে পাস করবে? পোস্টেরিয়র লিম্ব দিয়ে পাস করবে। কোন লিম্ব দিয়ে পাস করবে? পোস্টেরিয়র লিম্ব দিয়ে পাস করবে। ঠিক আছে, তাহলে 3টা গুরুত্বপূর্ণ কথা হয়ে গেল। অ্যান্টেরিয়র লিম্ব দিয়ে পাস করবে আমাদের ফ্রন্টোফন্টাইন ফাইবার, জেনু দিয়ে পাস করবে কর্টিকো নিউক্লিয়ার ফাইবার, পোস্টেরিয়র লিম্ব দিয়ে পাস করবে আমাদের এখানে গুরুত্বপূর্ণ একটা ফাইবার, সেটা হলো কর্টিকো স্পাইনাল ফাইবার। বাকি 2টা ছোট এরিয়া, একটা হলো সাবলেন্টিফর্ম পার্ট আর একটা হলো রেট্রোলেন্টিফর্ম পার্ট। মনে রাখা খুবই সোজা। আমরা জানি সাব মানে হলো নিচে, তাহলে এই যে নিচের দিকে আমাদের ছিল হলো টেম্পোরাল লোব। এজন্য সাবলেন্টিফর্ম দিয়ে আমরা জানি টেম্পোরাল লোবে থাকে হলো অডিটরি এরিয়া। দ্যাটস ওয়াই সাবলেন্টিফর্ম দিয়ে যাবে অডিটরি রেডিয়েশন। আর রেট্রো মানে হলো পিছনে। রেট্রোলেন্টিফর্ম এই রেট্রো মানে হলো পিছনে। আমরা জানি পিছনের দিকে আমাদের ছিল অক্সিপিটাল লোব, পিছনের দিকে আমাদের ছিল অক্সিপিটাল লোব। এই অক্সিপিটাল লোবে আমাদের যেই গুরুত্বপূর্ণ এরিয়াটা থাকে সেটা হলো ভিজুয়াল এরিয়া। দ্যাটস ওয়াই রেট্রোলেন্টিফর্ম দিয়ে যাবে হলো ভিজুয়াল বা অপটিক রেডিয়েশন। তাহলে আবারও বলছি,
সাব মানে হলো নিচে, নিচের দিকে আমাদের থাকে অডিটরি এরিয়া, তাহলে সাব লেন্টিফর্ম দিয়ে যাবে অডিটরি রেডিয়েশন, রেট্রো মানে পিছনে, পিছনের দিকে অক্সিপিটাল কর্টেক্স, অক্সিপিটাল কর্টেক্সে থাকে ভিজুয়াল এরিয়া, দ্যাটস ওয়াই রেট্রো লেন্টিফর্মে যাবে হলো অপটিক বা ভিজুয়াল রেডিয়েশন, রেট্রো লেন্টিফর্মে যাবে অপটিক বা ভিজুয়াল রেডিয়েশন, রেট্রো লেন্টিফর্মে যাবে অপটিক বা ভিজুয়াল রেডিয়েশন, রেট্রো লেন্টিফর্মে যাবে অপটিক বা ভিজুয়াল রেডিয়েশন। ওকে ওকে, এরপরে আমরা এখানে ছোট একটা ব্লাড সাপ্লাই আছে এখানে আমাদের, যেহেতু এটা আমাদের খুব ব্রেইনের একদম কোর স্ট্রাকচারের মধ্যে আছে ইন্টারনাল ক্যাপসুলটা, দ্যাটস ওয়াই এর ব্লাড সাপ্লাইটা মূলত আসে হলো আমাদের ইন্টারনাল ক্যারোটি আর্টারি থেকে, মূলত আসে হলো ইন্টারনাল ক্যারোটি আর্টারি থেকে। এবং আমরা জানি ইন্টারনাল ক্যারোটির খুবই গুরুত্বপূর্ণ দুইটা ব্রাঞ্চ আছে যারা তার টার্মিনাল ব্রাঞ্চ, একটা হলো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, একটা হলো মিডল সেরেব্রাল আর্টারি, একটা হলো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, একটা হলো মিডল সেরেব্রাল আর্টারি। তাহলে এটা আমাদের ইন্টারনাল ক্যারোটি আর্টারি। ইন্টারনাল ক্যারোটি আর্টারির দুইটা গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ, একটা হলো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, একটা হলো মিডল সেরেব্রাল আর্টারি। মূলত এই দুইটাই আমাদের ইন্টারনাল ক্যাপসুলের মূল সাপ্লাই দিবে। অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি দিবে হলো আমাদের অ্যান্টেরিয়র লিম্ব, এবং মিডল সেরেব্রাল আর্টারি দিবে হলো আমাদের পোস্টেরিয়র লিম্ব। অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি দিবে হলো আমাদের অ্যান্টেরিয়র লিম্ব, মিডল সেরেব্রাল আর্টারি দিবে পোস্টেরিয়র লিম্ব। আর বাকি যে ছোট এরিয়াগুলো আছে সাবলেন্টিফর্ম, রেট্রোলেন্টিফর্ম, এগুলো আসবে হলো পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি থেকে, এগুলো আসবে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি থেকে। পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি এটা ব্রাঞ্চ অফ ব্যাজিলার আর্টারি, ব্রাঞ্চ অফ ব্যাজিলার আর্টারি, ব্রাঞ্চ অফ ব্যাজিলার আর্টারি, ব্রাঞ্চ অফ ব্যাজিলার আর্টারি। তাহলে ইন্টারনাল ক্যারোটি আর্টারির গুরুত্বপূর্ণ দুইটা ব্রাঞ্চ, অ্যান্টেরিয়র সেরেব্রাল এবং মিডল সেরেব্রাল। অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি সাপ্লাই দিবে আমাদের অ্যান্টেরিয়র লিম্বকে, মিডল সেরেব্রাল সাপ্লাই দিবে পোস্টেরিয়র লিম্বকে। আর সাবলেন্টিফর্ম এবং রেট্রোলেন্টিফর্ম যে পিছনের দিকের অংশগুলো আছে একদম পিছনে, এগুলো সাপ্লাই দিবে হলো আমাদের পোস্টেরিয়র সার্কুলেশন, ভার্টিব্রাল আর্টারি, ব্যাজিলার আর্টারি। এই ব্যাজিলার আর্টারির যে ব্রাঞ্চ হয় পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, ব্যাজিলার আর্টারির যে ব্রাঞ্চ পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। তাহলে সাবলেন্টিফর্ম বা রেট্রোলেন্টিফর্মের সাপ্লাই আসবে হলো পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি থেকে, সাবলেন্টিফর্ম বা রেট্রোলেন্টিফর্মের সাপ্লাই আসবে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি থেকে, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি থেকে, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি থেকে। ওকে, এটা আপনাদের পরীক্ষার জন্য জাস্ট একবার জেনে রাখলেই হবে যে এখানে ডাবল ব্লাড সাপ্লাই আছে, একই সাথে আমাদের ক্যারোটিডেরও ব্লাড সাপ্লাই আছে, আবার আমাদের ভ্যাজিলারও সাপ্লাই আছে। আমাদের ব্রেইনে দুই ধরনের ভাস্কুলার সিস্টেম থাকে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্রেইনের এটা একটা গুরুত্বপূর্ণ ভাস্কুলার সিস্টেম, সেটাকে আমরা বলি ক্যারোটিড আর্টারি। ক্যারোটিড আর্টারি থেকে আসে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি। এটা হলো ব্রেইনের অ্যান্টেরিয়র 2/3 সাপ্লাই দেয়। ব্রেইনের অ্যান্টেরিয়র 2/3 সাপ্লাই মূলত এই ক্যারোটিড আর্টারি থেকে আসে। আর ব্রেইনের পোস্টেরিয়র 1/3 সাপ্লাইটা আসলে ভ্যাজিলার আর্টারি থেকে। ভ্যাজিলার আর্টারি একটা গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ হলো পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এই পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি হলো আমাদের ব্রেইনের পোস্টেরিয়র 1/3 সাপ্লাই দেয়। এই 2/3 1/3 মিলে আমাদের মূল ব্রেইনটা সাপ্লাই পায়। আর তাদের মাঝখানে একটা সুন্দর কমিউনিকেশন আছে, সেটাকে বলা হয় পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। তার নাম হলো পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, তার নাম হলো পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এটাই সে বিখ্যাত সার্কেল অফ উইলিস। আমরা যদি এই পাশে এঁকে দেই তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। এই সার্কেল অফ উইলিস। ওকে ওকে, এখন আসি, এই যে এতক্ষণ ধরে আমরা কিছু কথা বলছিলাম যে ইন্টারনাল ক্যাপসুলে মিডিয়ালিকে ল্যাটারালিকে আমরা বললাম যে ইন্টারনাল ক্যাপসুলে মিডিয়ালি উপরের দিকে থাকে কোঅর্ডিনেট নিউক্লিয়াস, ল্যাটারালি থাকে লেন্টিফর্ম নিউক্লিয়াস। এখন প্রশ্ন হলো এই যে কোঅর্ডিনেট নিউক্লিয়াস, লেন্টিফর্ম নিউক্লিয়াস, এরা কারা? এদের কথা তো আমরা এতক্ষণ পর্যন্ত কোথাও শুনিনি। এই যে কোঅর্ডিনেট নিউক্লিয়াস, লেন্টিফর্ম নিউক্লিয়াস একদম ব্রেইনের কোর, একদম ডিপ ব্রেইনে থাকে, এদেরকে বলা হয় বেজাল নিউক্লিয়াস বা বেজাল নিউক্লিয়াস বা বেজাল গ্যাংলিয়া। তাহলে ব্রেইনের একদম ভিতরে যে গ্যাংলিয়া গুলো থাকে বা যে নিউক্লিয়াস গুলো থাকে এগুলোকে আমরা বলি বেজাল গ্যাংলিয়া বা বেজাল নিউক্লিয়াই। এর মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ নাম অলরেডি বলা হয়ে গিয়েছে, একটা হলো কোঅর্ডিনেট নিউক্লিয়াস, একটা হলো লেন্টিফর্ম নিউক্লিয়াস। এছাড়া আরো দুইটা নিউক্লিয়াস আছে, কলোস্ট্রাম এবং অ্যামিগডালয়েড বডি, কলোস্ট্রাম এবং অ্যামিগডালয়েড নিউক্লিয়াস, পেজ নাম্বার 21। তাহলে এই যে কোঅর্ডিনেট নিউক্লিয়াস, লেন্টিফর্ম নিউক্লিয়াস, যেটা ইন্টারনাল ক্যাপসুলের দুই পাশে থাকে, দুইটাকে একসাথে আমরা বলি কর্পাস স্ট্রাটাম, দুইটাকে আমরা একসাথে বলি কর্পাস স্ট্রাটাম, দুইটাকে একসাথে বলি কর্পাস স্ট্রাটাম, পেজ নাম্বার 21। দুইটাকে আমরা একসাথে বলি কর্পাস স্ট্রাটাম। ইন্টারনাল ক্যাপসুলের মিডিয়ালি থাকে কোঅর্ডিনেট, ল্যাটারালি থাকে লেন্টিফর্ম, মিডিয়ালি থাকে কোঅর্ডিনেট, ল্যাটারালি থাকে লেন্টিফর্ম। এই দুইটাকে আমরা একসাথে বলি কর্পাস স্ট্রাটাম। এছাড়া আরো দুটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আছে বেজাল গ্যাংলিয়ার অংশ, একটা হলো কলোস্ট্রাম আর একটা হলো অ্যামিগডালয়েড নিউক্লিয়াস, একটা হলো কলোস্ট্রাম আর একটা হলো অ্যামিগডালয়েড নিউক্লিয়াস। এই যে বেজাল গ্যাংলিয়ার এই অ্যানাটমিক্যাল পার্ট, এছাড়াও কিছু স্ট্রাকচার আছে বেজাল গ্যাংলিয়ার অ্যানাটমিক্যালি কম্পোনেন্ট না, বাট দেজ আর রিলেটেড ফাংশনালি। এরকম তিনটা স্ট্রাকচারের নাম পেজ নাম্বার 21 লেখা আছে।
subthalamic nucleus, substantia nigra, and red nucleus. These are functional component. Subthalamic nucleus, substantia nigra, red nucleus. Subthalamic nucleus, substantia nigra, red nucleus. Subthalamic nucleus, substantia nigra, red nucleus. These are functional component. These are functional component. তাহলে এই যে একদম ডিপ ব্রেইনে যে একটা অসাধারণ সুন্দর একটা সিস্টেম আছে যেখানে এক্সট্রা কিছু গ্যাংলিয়া বা নিউক্লিয়াস এখানে রয়েছে তাদেরকে আমরা বলি বেসাল গ্যাংলিয়া। ইন্টার্নাল ক্যাপসুলে মিডিয়ালি থাকে কোঅর্ডিনেট নিউক্লিয়াস, ল্যাটারালি থাকে লেন্টিফর্ম নিউক্লিয়াস। এই দুইটাকে একসাথে আমরা বলি কর্পাস স্ট্রাইটাম। দুইটাকে আমরা বলি কর্পাস স্ট্রাইটাম। এটা ছাড়া আরো দুইটা অংশ আছে বেসাল গ্যাংলিয়ার, একটা হলো অ্যামিগডালার নিউক্লিয়াস আর একটা হলো কলোস্ট্রাম। একটা হলো অ্যামিগডালার নিউক্লিয়াস আর একটা হলো ক্লোস্ট্রাম। এছাড়া ফাংশনালি তার কিছু এরিয়া আছে যেটা আমরা বলেছি সাবথ্যালামিক নিউক্লিয়াস, সাবস্টেন্সিয়া নাইগ্রা, রেড নিউক্লিয়াস। সাবথ্যালামিক নিউক্লিয়াস, সাবস্টেন্সিয়া নাইগ্রা, রেড নিউক্লিয়াস। এই বেসাল গ্যাংলিয়াগুলো বিভিন্ন পাথওয়ের মাধ্যমে আমাদের বডির বিভিন্ন অংশকে নিয়ন্ত্রণ করে। মূলত আমাদের এক্সট্রা পিরামিডাল যে সিস্টেমটা আছে আমাদের মোটর অ্যাক্টিভিটি রেগুলেট করার জন্য, আমাদের মোটর অ্যাক্টিভিটিগুলোকে রেগুলেট করার জন্য এক্সট্রা পিরামিডাল আমাদের পোস্চার এবং ভলান্টারি মুভমেন্ট, এই পোস্চার এবং ভলান্টারি মুভমেন্টটা রেগুলেট করার জন্য পিরামিডাল ট্র্যাক্টের বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটাই হলো এই বেসাল গ্যাংলিয়া। এটা লেখা আছে পেজ নাম্বার 21-এ। দেখেন পেজ নাম্বার 21-এর ঠিক মাঝামাঝি দেখেন লেখা আছে যে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য কন্ট্রোল অফ পোস্চার অ্যান্ড ভলান্টারি মুভমেন্ট। তাহলে আমাদের পোস্চার এবং ভলান্টারি মুভমেন্টকে রেগুলেট করার জন্য গুরুত্বপূর্ণ এরিয়া হলো আমাদের বেসাল গ্যাংলিয়া। এবং এই যে এটা যে পোস্চার এবং আমাদের যে পোস্চারের সাথে রিলেটেড এবং ভলান্টারি মুভমেন্টের সাথে রিলেটেড সেটা আমরা ভালো বুঝতে পারি একটা ডিজিজ বললে আপনারা বুঝতে পারবেন। এই যে আমাদের বেসাল গ্যাংলিয়া বা এক্সট্রা পিরামিডাল সিস্টেম তার একটা কমন ডিজিজ যেটা আপনারা সবাই দেখে আসছেন সেটা হলো পার্কিনসন ডিজিজ, পেজ নাম্বার 24। যে এফেক্টস অফ লেশন অফ বেসাল গ্যাংলিয়া। বেসাল গ্যাংলিয়া যদি লেশন হয় তাহলে তার এই যে তার একটা ফাংশন, তার ভলান্টারি মুভমেন্ট কন্ট্রোল করার যে একটা ক্ষমতা, এই জিনিসটা থাকে না। এই সময় ইউজুয়ালি ওল্ড এজে যখন পেশেন্টের এরকম ধীরে ধীরে বেসাল গ্যাংলিয়াগুলো একটু নন ফাংশনিং হয়ে যায়, লেস ফাংশনিং হয়ে যায়, তখন তার যে সিনড্রোমটা হয় বা তখন তার যে ডিজিজটা হয় সেটাকে আমরা বলি পার্কিনসন ডিজিজ। এই পার্কিনসন ডিজিজের সাধারণত পেশেন্টের 3টা প্রেজেন্টেশন থাকে কমনলি। এই 3টা প্রেজেন্টেশন আপনারা একটু এখানে লিখতে হবে। 3টা প্রেজেন্টেশন কমনলি পেশেন্টের থাকে। সেটা হলো পেশেন্টের ব্র্যাডিকাইনেসিয়া থাকবে। ব্র্যাডিকাইনেসিয়া থাকবে পেশেন্টের ওই যে ভলান্টারি মুভমেন্ট না থাকার কারণে পেশেন্ট ধীরে ধীরে হাঁটবে। রুমে ঢুকতে গেলে বোঝা যাবে পেশেন্ট খুবই ভয়ে ভয়ে ঢুকছে, মনে হচ্ছে ঢুকছে কি ঢুকছে না। তাহলে ব্র্যাডিকাইনেসিয়া থাকবে। পেশেন্টের রিজিডিটি থাকবে। পেশেন্টের ব্র্যাডিকাইনেসিয়া থাকবে, রিজিডিটি থাকবে। ব্র্যাডিকাইনেসিয়া, রিজিডিটি। পেশেন্ট হাঁটবে মনে হবে যে খুবই মানে হেজিটেট করে করে হাঁটছে, এই জন্য এটাকে অনেক সময় হেজিটেন্ট গেট, প্যাসিডেন্ট গেট, বিভিন্ন গেটে আমরা ডাকি। ঠিক আছে, আচ্ছা। ব্র্যাডিকাইনেসিয়া থাকবে, রিজিডিটি থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস পেশেন্ট থাকে যে পেশেন্ট সব সময় দেখবেন যে পেশেন্ট কাঁপতে থাকে, ঠক 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 করতে থাকে। এটাকে বলা হয় রেস্ট্রিং ট্রেমর। তাহলে এই যে ব্র্যাডিকাইনেসিয়া, রিজিডিটি, রেস্ট্রিং ট্রেমর, ব্র্যাডিকাইনেসিয়া, রিজিডিটি, রেস্ট্রিং ট্রেমর, ব্র্যাডিকাইনেসিয়া, রিজিডিটি, রেস্ট্রিং ট্রেমর, ব্র্যাডিকাইনেসিয়া, রিজিডিটি, রেস্ট্রিং ট্রেমর, এই 3টাই হলো পার্কিনসনের ট্রায়াড। এটা আমরা পাবো। আর বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় বেসাল গ্যাংলিয়া যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে, হাইপার অ্যাক্টিভিটি থাকে, তাহলে আমরা কিছু হাইপার কাইনেটিক ডিসঅর্ডার পাই। হাইপার কাইনেটিক ডিসঅর্ডারের নামগুলো শুধু মনে রাখবেন, ABCD: অ্যাথিটোসিস, ভ্যালিজমাস, কোরিয়া, ডিস্টোনিয়া। 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 তাহলে বেসাল গ্যাংলিয়া আমরা বললাম যে বেসাল গ্যাংলিয়া হলো আমাদের ডিপ ব্রেইনে কিছু গ্যাংলিয়া আছে বা নিউক্লিয়াস আছে যেগুলোকে আমরা বলি বেসাল গ্যাংলিয়া। এবং আমরা বলেছি অ্যানাটমিক্যালি দে আর রিলেটেড টু ইন্টারনাল ক্যাপসুল। ইন্টারনাল ক্যাপসুলের মিডিয়ালি থাকবে কোঅর্ডিনেট নিউক্লিয়াস অ্যান্ড ল্যাটেরালি থাকবে লেন্টিফর্ম নিউক্লিয়াস। এই কোঅর্ডিনেট আর লেন্টিফর্মকে একসাথে বলা হয় কর্পাস স্ট্রাইটাম। কর্পাস স্ট্রাইটাম। এই কর্পাস স্ট্রাইটাম ছাড়াও আরো 2টা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আছে বেসাল গ্যাংলিয়ার। একটা হলো কলোস্ট্রাম, একটা হলো অ্যামিগডালার নিউক্লিয়াস। কলোস্ট্রাম, অ্যামিগডালার নিউক্লিয়াস। এছাড়া কিছু ফাংশনাল এরিয়া আছে যাদের কথা আমি বলেছি যে যারা বেসাল গ্যাংলিয়ার সাথে ফাংশনালি কানেক্টেড। দিস আর সাবথ্যালামিক নিউক্লিয়াস, সাবথ্যালামিক নিউক্লিয়াস, সাবস্টেন্সিয়া নাইগ্রা, রেড নিউক্লিয়াস। সাবথ্যালামিক নিউক্লিয়াস, সাবস্টেন্সিয়া নাইগ্রা, রেড নিউক্লিয়াস। সাবথ্যালামিক নিউক্লিয়াস, সাবস্টেন্সিয়া নাইগ্রা, রেড নিউক্লিয়াস।
এই বেসাল গ্যাংলিয়া গুলো তাদের ফাংশন করার জন্য বিভিন্ন পাথওয়েকে ব্যবহার করে এবং দিস আর মোস্ট ইম্পর্টেন্ট পাথওয়ে ফর এক্সট্রা পিরামিডাল সিস্টেম আদার দ্যান পিরামিডাল ট্র্যাক, যারা আমাদের ভলান্টারি মুভমেন্ট বা পোস্টারকে রেগুলেট করে তার মোস্ট ইম্পর্টেন্ট একটা স্টেক হোল্ডার হলো আমাদের এই বেসাল গ্যাংলিয়া। তারা বিভিন্ন রকম ডোপামিন সিক্রেট করে, গাবার্নার্জিক পাথরের মাধ্যমে এখানে আমাদের গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এই যে ডোপামিনার্জিক, গাবার্নার্জিক, কোলিনার্জিক পাথরের মাধ্যমে তারা রোলটা প্লে করে, যখন এই রোলটা প্লে হয় না তখন ওল্ড এজে যে ডিজিজটা হয় সেটাকে আমরা বলেছি পার্কিনসন ডিজিজ। এখানে আমরা তিনটা ট্রায়াডের কথা বলেছি, পেশেন্টের ব্র্যাডিকাইনেসিয়া হবে, রিজিডিটি হবে এবং পেশেন্টের রেস্টিং ট্রেমর হবে। ব্র্যাডিকাইনেসিয়া, রিজিডিটি, রেস্টিং ট্রেমর, ব্র্যাডিকাইনেসিয়া, রিজিডিটি, রেস্টিং ট্রেমর। এবং ইন কেস অফ আর্লি চিলড্রেন তাদের ক্ষেত্রে আমরা বলেছি এখানে পেশেন্টের সাধারণত কিছু হাইপার কাইনেটিক ডিসঅর্ডার হবে। দিস আর অ্যাথিটোসিস, ভ্যালিজমাস, কোরিয়া, কোরিয়া ডিউ টু কোঅর্ডিনেট নিউক্লিয়াস, সিসি, এটা অনেক সময় পরীক্ষা লাগে, কোরিয়া ডিউ টু কোঅর্ডিনেট নিউক্লিয়াস, এন্ড ডিস্টোনিয়া, অ্যাথিটোসিস, ভ্যালিজমাস, কোরিয়া, ডিস্টোনিয়া। ওকে, তাহলে আমরা ব্রেইনের একটা বেসিক অংশ আমরা কিন্তু পড়ে ফেললাম। একদম প্রথমে আমরা ব্রেইনের টেলেনসেফালন বা কর্টিক্যাল, আমাদের যেই কর্টিক্যাল লোয়ার ফাংশনগুলো সম্পর্কে জানলাম, তার সাথে রিলেটেড হিস্টোলজিগুলো জানলাম, গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার সম্পর্কে জানলাম, হোয়াইট ম্যাটারের ফাইবার সম্পর্কে জানলাম। একটা গ্রস আইডিয়া কিন্তু আমাদের মোটামুটি হয়ে গিয়েছে। এর পাশাপাশি ব্রেইনে আরো দুই একটা স্পেশাল সিস্টেম আছে যারা বিভিন্ন সিস্টেমকে কানেক্ট করে রাখে বা বিভিন্ন সিস্টেমের একটা কম্বাইন্ড রূপ। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে এরিয়াটা আছে তার নাম হলো লিম্বিক সিস্টেম। লিম্বিক সিস্টেম, লিম্বিক সিস্টেম বিভিন্ন এরিয়ার পেরিফেরাল অংশগুলো নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি করে যে সিস্টেমটা তৈরি করেছে তার নাম হলো লিম্বিক সিস্টেম, তার নাম হলো লিম্বিক সিস্টেম। এই লিম্বিক সিস্টেমে যে নিউক্লিয়াসগুলো আছে সেই নিউক্লিয়াসগুলোর নাম মাঝে মাঝে স্যারদের খুব পছন্দ যে লিম্বিক সিস্টেমের কম্পোনেন্ট কি। সবগুলা কম্পোনেন্ট যদি আপনি মনে নাও রাখতে পারেন তাহলে অন্তত যেগুলো আমি সিরিয়ালে বলছি সেগুলো একটু মনে রাখেন। যেমন কর্টিক্যাল পোর্শনে দেখেন এখানে গুরুত্বপূর্ণ হলো সিঙ্গুলের জাইরাস, প্যারা হিপ্পোক্যাম্পাল জাইরাস, সিঙ্গুলের জাইরাস, প্যারা হিপ্পোক্যাম্পাল জাইরাস, হিপ্পোক্যাম্পাস, সিঙ্গুলের জাইরাস, প্যারা হিপ্পোক্যাম্পাল জাইরাস, হিপ্পোক্যাম্পাস, সিঙ্গুলের জাইরাস, প্যারা হিপ্পোক্যাম্পাল জাইরাস, হিপ্পোক্যাম্পাস, সিঙ্গুলের জাইরাস, প্যারা হিপ্পোক্যাম্পাল জাইরাস, হিপ্পোক্যাম্পাস। সাবকর্টিক্যাল এরিয়াতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হলো অ্যামিগডালাইড নিউক্লিয়াস, অ্যামিগডালাইড নিউক্লিয়াস, সেপ্টাল নিউক্লিয়াস, সেপ্টাল নিউক্লিয়াস, অলফেক্টরি নিউক্লিয়াস, অলফেক্টরি নিউক্লিয়াস, ম্যামিলারি বডিজ। চারটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, অ্যামিগডালাইড নিউক্লিয়াস, সেপ্টাল নিউক্লিয়াই, অলফেক্টরি এরিয়া, ম্যামিলারি বডিজ। আবার বলছি, অ্যামিগডালাইড নিউক্লিয়াস, সেপ্টাল নিউক্লিয়াস, অলফেক্টরি এরিয়া, ম্যামিলারি বডিজ। তাহলে কর্টিক্যাল এরিয়া গুরুত্বপূর্ণ ছিল সিঙ্গুলের জাইরাস, প্যারা হিপ্পোক্যাম্পাল জাইরাস, হিপ্পোক্যাম্পাস, সিঙ্গুলের জাইরাস, প্যারা হিপ্পোক্যাম্পাল জাইরাস, হিপ্পোক্যাম্পাস, সিঙ্গুলের জাইরাস, প্যারা হিপ্পোক্যাম্পাল জাইরাস, হিপ্পোক্যাম্পাস, সিঙ্গুলের জাইরাস, প্যারা হিপ্পোক্যাম্পাল জাইরাস, হিপ্পোক্যাম্পাস। এবং সাবকর্টিক্যাল এরিয়া আমরা পাচ্ছি এখানে গুরুত্বপূর্ণ অ্যামিগডালাইড নিউক্লিয়াস, সেপ্টাল নিউক্লিয়াই, অলফেক্টরি এরিয়া, ম্যামিলারি বডিজ। অ্যামিগডালাইড নিউক্লিয়াস, সেপ্টাল নিউক্লিয়াই, অলফেক্টরি এরিয়া এন্ড ম্যামিলারি বডিজ। এছাড়া আরো দুই একটা এরিয়ার নাম যদি যারা বেশি পড়বেন তারা মনে রাখবেন, সেটা হলো ফর্নিক্স, ফর্নিক্স স্ট্রাটার্মিয়ালিস, ফর্নিক্স স্ট্রাটার্মিয়ালিস, ফর্নিক্স স্ট্রাটার্মিয়ালিস, ফর্নিক্স স্ট্রাটার্মিয়ালিস। তাহলে আমি আবারও বলছি, সিঙ্গুলার জাইরাস, প্যারা হিপ্পোক্যাম্পাল জাইরাস, হিপ্পোক্যাম্পাস, অ্যামিগডালাইড নিউক্লিয়াস, সেপ্টাল নিউক্লিয়াই, সেপ্টাল নিউক্লিয়াই, olfactory areas, olfactory areas, mammillary bodies, mammillary bodies, fornix straterminalis, fornix straterminalis। এই যে এরিয়াগুলো তারা সবাই মিলে একটা সার্কিটের মতো তৈরি করে, বিভিন্ন নাম আছে এই সার্কিটের, মিডিয়াল সার্কিট, ল্যাটারাল সার্কিট, প্যাপেজ সার্কিট, বিভিন্ন নাম, ওগুলো লাগবে না আমাদের। বাট এই যে সার্কিট তৈরি করে তারা কিছু কি রোল প্লে করে, এই কি রোলটা প্লে, কি রোল প্লে করবে সেটা সুন্দর একটা পদ্ধতি 25 পেজের নিচের দিকে দেওয়া আছে, যে আমরা এখানে মনে রাখার জন্য একটা সিস্টেম মনে রাখি, সেটা হলো FEARS, ফিয়ার্স। দেখেন এখানে সুন্দর একটা নিউমোনিক আপনাদের এখানে দেওয়া আছে। এফতে হলো ফিয়ার অ্যান্ড ফুড হ্যাবিট, এফতে হলো ফিয়ার অ্যান্ড ফুড হ্যাবিট, এফতে হলো ফিয়ার অ্যান্ড ফুড হ্যাবিট, এফতে হলো ফিয়ার অ্যান্ড ফুড হ্যাবিট। ইতে হলো এন্ড্রোকাইন, ইতে হলো এন্ড্রোকাইন, ইতে হলো এন্ড্রোকাইন, ইতে হলো এন্ড্রোকাইন, ইতে হলো এন্ড্রোকাইন। এতে হলো অ্যাঙ্গার, এতে হলো অ্যাঙ্গার, এতে হলো অ্যাঙ্গার। আরতে হলো রিসেন্ট মেমোরি, আরতে হলো রিসেন্ট মেমোরি। এতে হলো সেক্সুয়াল বিহেভিয়ার অ্যান্ড স্মেল, সেক্সুয়াল বিহেভিয়ার অ্যান্ড স্মেল। স্মেলটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমাদের যত রকম সেন্সরি অ্যাক্টিভিটি আছে, অল দ্য সেন্সরি অ্যাক্টিভিটিস রেগুলেট করে থ্যালামাস এক্সেপ্ট স্মেল। এটা লিম্বিক সিস্টেম হয়ে তারপর থ্যালামাসে যায়।
তাহলে আরেকবার বলছি লিম্বিক সিস্টেমের ফাংশন। এতে হলো ফুড হ্যাবিট অ্যান্ড ফিয়ার, ইতে হলো এন্ডোক্রাইন অ্যান্ড ইমোশন, এতে হলো অ্যাঙ্গার, আরতে হলো রিসেন্ট মেমোরি, এসতে হলো সেক্সুয়াল বিহেভিয়ার অ্যান্ড স্মেল, সেক্সুয়াল বিহেভিয়ার অ্যান্ড স্মেল, সেক্সুয়াল বিহেভিয়ার অ্যান্ড স্মেল, সেক্সুয়াল বিহেভিয়ার অ্যান্ড স্মেল। তাহলে আবারও বলছি লিম্বিক সিস্টেমের এরিয়াগুলো। প্রথমে আমরা বলেছি সিঙ্গুলেট জাইরাস, তারপরে বলেছি প্যারা হিপ্পোক্যাম্পাল জাইরাস, তারপরে বলেছি হিপ্পোক্যাম্পাস, তারপরে বলেছি অ্যামিগডালার নিউক্লিয়াস, সেপ্টাল নিউক্লিয়াস, অলফেক্টরি এরিয়াস, ম্যামিলারি বডিস, তারপর আমরা বলেছি ফর্নিক্স, স্ট্রাটার্মিয়ালিস। ফাংশনের মধ্যে এসে আমরা বলেছি সুন্দর একটা নিউমোনিক দেওয়া আছে ফিয়ার্স। এখানে আমরা এতে বলেছি ফুড হ্যাবিট অ্যান্ড ফিয়ার, ইতে হলো এন্ডোক্রাইন অ্যান্ড ইমোশন, পেজ নাম্বার 25। তারপর আমরা বলেছি এতে হলো অ্যাঙ্গার, আরতে হলো রিসেন্ট মেমোরি, এসতে হলো সেক্সুয়াল বিহেভিয়ার অ্যান্ড স্মেল। ওকে ওকে, এরপরে আমরা অনেক দূর পড়ার পরে এবার আমরা চলে আসছি আমাদের ব্রেইনের ডায়েনসেফালন অংশে। টেলেনসেফালন রিলেটেড এভরিথিং যা কিছু আছে পুরো ব্রেইনের ওই পার্টটা শেষ। এখন আসি টেলেনসেফালনের পরে আমাদের যে ডায়েনসেফালন আছে ফোর ব্রেইনের, এই ডায়েনসেফালন অংশে ছোট 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 কিছু স্ট্রাকচার আছে, বাট তারা স্ট্রাকচারালি ছোট বাট ফাংশনালি দে আর মেমথ। তাদের ফাংশন হলো পুরো এলিফেন্ট টাস্ক। এই যে ফাংশনগুলো তারা করে তার মধ্যে কি ফাংশন করে যে দুইটা অর্গান, একটা হলো থ্যালামাস, অ্যানাদার ওয়ান ইজ হাইপোথ্যালামাস। একটা হলো থ্যালামাস আর একটা হলো হাইপোথ্যালামাস। এই থ্যালামাস হাইপোথ্যালামাস ঠিক আমাদের এখানে আমাদের যেই সেরেব্রাল হেমিস্ফিয়ারের পরে এখানে আমাদের থাকে হলো থ্যালামাসটা, আর তার নিচেই থাকে হলো আমাদের হাইপোথ্যালামাসটা। এই থ্যালামাস হাইপোথ্যালামাস জায়গাটা খুবই ছোট বাট ফাংশনালি দে আর ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই উপরের দিকে আমাদের যে ছোট একটা এক্স শেপ অংশ থাকে, দে আর বোথ কম্পোনেন্ট অফ ডায়েনসেফালন, এবং অবশ্যই তারা গ্রে ম্যাটার, কোনো সন্দেহ নাই। মাঝে মাঝে এগুলো আমাদের ভুল হয়। তাহলে এই পুরোটাই আমাদের কম্পোনেন্ট অফ গ্রে ম্যাটার, এবং এটা আমাদের গুরুত্বপূর্ণ জিনিস যে এই কম্পোনেন্ট অফ গ্রে ম্যাটার আমরা বললাম। এবং এটা দেখতে এক্স শেপ, এই এক্স শেপ এরিয়াটা আমাদের বডির অল দ্য সেন্সরি অ্যাক্টিভিটি রিলে স্টেশন। একটু আগে আমরা লিম্বিক সিস্টেম অংশে বলছিলাম যে বডির সব সেন্সরি সিস্টেম থ্যালামাসে গিয়েই শেষ হবে বা থ্যালামাসে গিয়েই রিলে করবে, এক্সেপ্ট স্মেল। স্মেল ছাড়া যত রকম বডির সেন্সরি অ্যাক্টিভিটি আছে সবগুলাই থ্যালামাসে এসে রিলে করবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, থ্যালামাসের যেই নিউক্লিয়াসে এসে সে রিলে করে সেই স্টেশনটার নাম হলো আপনাদের পেজ নাম্বার 27-এ আছে ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল নিউক্লিয়াস। ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল নিউক্লিয়াস, ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল নিউক্লিয়াস। আমাদের পেরিফেরাল যত সেন্সেশন আছে, টাচ, পেইন, টেম্পারেচার, জয়েন্ট পজিশন, ভাইব্রেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, যত সেন্সেশন আছে সবগুলাই মোস্টলি রিলে করে ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল নিউক্লিয়াস, ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল নিউক্লিয়াস, ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল নিউক্লিয়াস, ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল নিউক্লিয়াস। বডির ম্যাক্সিমাম এরিয়া এখানে এসেই রিলে করে, শুধুমাত্র ফেস এবং হেডেরটা ছাড়া। ফেস এবং হেডেরটা সাধারণত পোস্টেরো মিডিয়াল নিউক্লিয়াসে রিলে করে। তাহলে থ্যালামাসের মোস্ট ইম্পর্টেন্ট যে নিউক্লিয়াসটা আছে সেটার নাম হলো ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল নিউক্লিয়াস, ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল নিউক্লিয়াস, ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল নিউক্লিয়াস, ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল নিউক্লিয়াস। ম্যাক্সিমাম সেন্সেশন এক্সেপ্ট হেড এবং ফেস, ম্যাক্সিমাম আমাদের সেন্সেশন কোথায় এসে রিলে করবে? থ্যালামাসে। এটাই পরীক্ষায় আসবে। আর যারা আরো বেশি পড়বেন, বেশি জানবেন, তারা জানবেন থ্যালামাসের কোন জায়গায় রিলে করবে। ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল নিউক্লিয়াস, ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল নিউক্লিয়াস, ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল নিউক্লিয়াস, ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল নিউক্লিয়াস। ঠিক থ্যালামাসের নিচে আমাদের যে ছোট এরিয়াটা থাকে সেই এরিয়াটার নাম হলো হাইপোথ্যালামাস। এরিয়াটা যত ছোট তার কাজটা তত বেশি। হাইপোথ্যালামাসটা এরিয়াটা যত ছোট তার কাজটা ঠিক ততটাই বেশি। এটাও স্বাভাবিকভাবে এটা হলো আমাদের ডায়েনসেফালনের অংশ, মোস্ট ভেন্ট্রাল একটা পার্ট, আমাদের ডায়েনসেফালনের একদম ভেন্ট্রাল একটা পার্ট। এটা অবশ্যই গ্রে ম্যাটারের অংশ। এই হাইপোথ্যালামাসটা এরিয়াটা খুবই ছোট বাট তার ফাংশনটা অনেক। এই পুরো এরিয়ায় সে বিভিন্ন নামে বিভিন্ন নিউক্লিয়াস সে ক্যারি করে। তার মোস্ট ইম্পর্টেন্ট কিছু ফাংশনের মধ্যে আমি যদি বলি, তার মিডিয়ালি তার একটা গুরুত্বপূর্ণ সেন্টার থাকে, তার নাম হলো স্যাটাইটি সেন্টার। আপনি কিছুক্ষণ খাওয়ার পরে আমাদের মনে হয় যে আমরা যথেষ্ট খেয়ে ফেলেছি। এই যে সেন্সেশনটা, এই যে স্যাটাইটিটা, এই স্যাটাইটিটা রেগুলেট করে হাইপোথ্যালামাস। যদি কারো হাইপোথ্যালামাসে লেশন হয়, টিউমার হয়, ইনফার্কশন হয়, তাহলে তার এই স্যাটাইটিটা আর কাজ করবে না, সে অনেক বেশি খাবে, স্বাভাবিকভাবে সে অবেসিটি হবে। ঠিক একইভাবে হাইপোথ্যালামাসের ল্যাটারাল থাকে হলো ফিডিং সেন্টার, ল্যাটারাল থাকে হলো ফিডিং সেন্টার। আপনার যে খেতে হবে বা আমরা যখন খাবো এই সেন্সেশনটা তৈরি করে এই ফিডিং সেন্টার।
যখন এটা নষ্ট হয়ে যাবে তার আর কোনো খাওয়ার ইচ্ছা থাকবে না। দ্যাটস ওয়াই পেশেন্টের ওয়েট লস হবে, অ্যানোরেক্সিয়া হবে, এই কাজগুলো হবে হাইপোথ্যালামাসের এই জায়গাটাতে। তাহলে আমরা হাইপোথ্যালামাসে বললাম মিডিয়ালি থাকে স্যাটাইটি সেন্টার, ল্যাটারালি থাকে ফিডিং সেন্টার। এগুলো গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ এরিয়া হলো হাইপোথ্যালামাসের অ্যান্টেরিয়রলি থাকে হলো প্যারাসিম্প্যাথেটিক কন্ট্রোল। ওই যে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম আমরা বলে আসছিলাম, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক, এই সিম্প্যাথেটিক হোক আর প্যারাসিম্প্যাথেটিক হোক পুরোটারই নিয়ন্ত্রণ হাইপোথ্যালামাসের কাছে, পুরোটারই নিয়ন্ত্রণ হাইপোথ্যালামাসের কাছে। হাইপোথ্যালামাসের অ্যান্টেরিয়রলি সামনের দিকে থাকে কন্ট্রোল অফ প্যারাসিম্প্যাথেটিক এবং পিছনে থাকে কন্ট্রোল অফ সিম্প্যাথেটিক। সামনের দিকে থাকে কন্ট্রোল অফ প্যারাসিম্প্যাথেটিক এবং পিছনের দিকে থাকে কন্ট্রোল অফ সিম্প্যাথেটিক। তাহলে আমরা যদি আবারও বলি যে সামনের দিকে থাকবে হলো আমাদের প্যারাসিম্প্যাথেটিক কন্ট্রোল, পিছনের দিকে থাকবে হলো সিম্প্যাথেটিক কন্ট্রোল। সামনের দিকে থাকবে হলো প্যারাসিম্প্যাথেটিক কন্ট্রোল, পিছনের দিকে থাকবে হলো সিম্প্যাথেটিক কন্ট্রোল। এই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র মিলে আরো একটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হলো টেম্পারেচার রেগুলেশন। টেম্পারেচার রেগুলেশন, আমরা একটা পর্যায়ে গিয়ে কখন হট কোল্ড এই জিনিসগুলো ফিল করতে পারবো, কোন জায়গায় থামতে হবে, এই যে বডির একটা রেগুলেশন, এই রেগুলেশন টেম্পারেচার রেগুলেশনের কাজটা করে হাইপোথ্যালামাস। আমাদের যখন জ্বর হয় তখন আমাদের যেই ইমিউনোলজিক্যাল ফ্যাক্টরগুলো রিলিজ হয় তারা এই হাইপোথ্যালামাসের এই যে কন্ট্রোলটা, টেম্পারেচার কন্ট্রোলটা, এটাকেই তখন একটু ব্লান্ট করে দেয়। এ কারণে হাইপোথ্যালামাস কিছুক্ষণের জন্য কন্ট্রোলটা হারায় ফেলে। দ্যাটস ওয়াই তখন আমাদের বডিতে টেম্পারেচারটা রেজড হয়। তারপর আবার যখন হাইপোথ্যালামাস ওভারহ্যান্ড হয়ে যায়, ধীরে ধীরে কন্ট্রোল করতে শেখে, আবার আমাদের ফিভারটা কমে যায়। ওকে, তাহলে হাইপোথ্যালামাসের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা বললাম। আমরা বললাম যে হাইপোথ্যালামাসের মিডিয়ালি থাকবে হলো স্যাটাইটি সেন্টার, ল্যাটারালি থাকবে ফিডিং সেন্টার, অ্যান্টেরিয়রলি ভেরি ইম্পর্টেন্ট একটা এরিয়া থাকবে, সেটার নাম হলো প্যারাসিম্প্যাথেটিক কন্ট্রোল, পোস্টেরিয়রলি থাকবে হলো সিম্প্যাথেটিক কন্ট্রোল। বোথ অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র মিলে একটা গুরুত্বপূর্ণ কাজ করবে, সেটা হলো টেম্পারেচার রেগুলেশন। এটা পারবেন। হাইপোথ্যালামাস থেকে দুইটা হরমোন রিলিজ হয়, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। সেই দুইটা হরমোনের নাম হলো সুপ্রাঅপটিক, সেই দুটো হরমোনের নাম হলো এডিএস এবং অক্সিটোসিন। এডিএস এবং অক্সিটোসিন, এডিএস এবং অক্সিটোসিন এই দুইটা হরমোন রিলিজ হয় হলো আমাদের সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে, সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে, সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। এডিএস এর আরেক নাম ভ্যাসোপ্রেসিন, সেটা আপনারা জানেন। তাহলে এই যে ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন এন্ড অক্সিটোসিন এই দুইটা রিলিজ হবে সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে, সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে, সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে, সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে। আপনাদের শীটের পেজ নাম্বার 29, শীটের পেজ নাম্বার 29। তাহলে সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে আমাদের এডিএস এবং অক্সিটোসিন রিলিজ হবে। ওকে, এরপরে গুরুত্বপূর্ণ একটা ফাংশন আমাদের হাইপোথ্যালামাসের একটা নিউক্লিয়াস করে, সেই নিউক্লিয়াসটার নাম হলো সুপ্রাকায়াজমেটিক নিউক্লিয়াস। হাইপোথ্যালামাসের সাথে আমাদের অপটিক কায়াজমের সম্পর্ক আছে। এই অপটিক কায়াজমের উপরে হাইপোথ্যালামাসের যে নিউক্লিয়াসটা থাকে সেটাকে আমরা বলি সুপ্রাঅপটিক নিউক্লিয়াস। এই সুপ্রাকায়াজমেটিক নিউক্লিয়াস বলি। সুপ্রাকায়াজমেটিক যে নিউক্লিয়াসটা আছে সেটার কাজ হলো আমাদের বডির সার্কাডিয়ান রিদম মেনটেন করা। এখন প্রশ্ন হলো হোয়াট ইজ সার্কাডিয়ান রিদম? আমার আপনার কখন আমরা ঘুমাতে যাব, স্লিপ সাইকেলটা কখন হবে, কখন বডিতে কোন হরমোনটা রিলিজ হবে, এই যে একটা অসাধারণ সুন্দর সার্কেল, অসাধারণ সুন্দর সাইকেল, এইটা রেগুলেট করা হলো সুপ্রাকায়াজমেটিক নিউক্লিয়াস। সুপ্রাকায়াজমেটিক নিউক্লিয়াস, পেজ নাম্বার 29, সুপ্রাকায়াজমেটিক নিউক্লিয়াস। তাহলে সার্কাডিয়ান রিদমটাকে মেনটেন করবে কে? সুপ্রাকায়াজমেটিক নিউক্লিয়াস। এখন ধরেন এগুলো তো সহজ পড়া, পরীক্ষায় কঠিন আকারে আসলো যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে, একটা অ্যাডাল্ট পেশেন্ট, পেশেন্টের হাইপারফেজিয়া আছে, পেশেন্ট বেশি খাচ্ছে, পেশেন্টের টেম্পারেচারের কোনো কন্ট্রোল নাই, পেশেন্টের সার্কাডিয়ান রিদম মেনটেন হচ্ছে না। তাহলে আপনার পরীক্ষায় যদি আসে যে তার লেশনটা কোন জায়গায়, তাহলে আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন যে লেশন ইন দা হাইপোথ্যালামাস, লেশন ইন দা হাইপোথ্যালামাস, লেশন ইন দা হাইপোথ্যালামাস। তাহলে এই কথাটা বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে আমরা যখন অ্যানাটমি পড়বো, ফিজিওলজি পড়বো, প্যাথোলজি আমাদের আর খুব বেশি কষ্ট হওয়ার কোনো কারণ নাই। কারণ অ্যানাটমি এবং ফিজিওলজি যখন ঠিকভাবে হবে না, ঠিকভাবে কাজ করবে না, তখন সেটাই প্যাথোলজি। ক্লিয়ার? ক্লিয়ার। 31 পেজে একটা ছোট জিনিস আছে, সেটা হলো পিনিয়াল গ্ল্যান্ড। ঠিক এই হাইপোথ্যালামাসের পিছনে আমাদের একদম ছোট একটা গ্ল্যান্ড আছে, সেটার নাম হলো পিনিয়াল গ্ল্যান্ড। ঠিক আছে, একদম ছোট একটা গ্ল্যান্ড আছে, সেটা হলো পিনিয়াল গ্ল্যান্ড। এই পিনিয়াল গ্ল্যান্ডটা সাধারণত আমাদের স্প্লেনিয়াম, আমরা যে কর্পাস ক্যালোসামের স্প্লেনিয়াম পড়েছিলাম তার নিচে থাকে, স্প্লেনিয়ামের নিচে থাকে, জাস্ট ইনফেরিয়র টু দ্য স্প্লেনিয়াম। এই জায়গাটাতে আমাদের পিনিয়াল গ্ল্যান্ডটা থাকে এবং এটা আমাদের কিছু গুরুত্বপূর্ণ ফাংশন করে। আমাদের বডির যে পিগমেন্টেশন, কালার, এই জায়গাটাতেও আমাদের পিনিয়াল গ্ল্যান্ডের একটা গুরুত্বপূর্ণ রোল আছে। যত এজ বাড়তে থাকে দেখা যায় পিনিয়াল গ্ল্যান্ডটা নিজে নিজেই ক্যালসিফাইড হয়ে যায়,
নিজে নিজে ক্যালসিফাইড হয়ে যায়, নিজে নিজে ক্যালসিফাইড হয়ে যায়। আর আমরা যদি পিনিয়াল গ্ল্যান্ডের আরেকটা লোকেশন চিন্তা করি, আমরা একটু পর মিড ব্রেন পড়বো, ঠিক মিড ব্রেনের দুইটা কলিকুলাসের মাঝখানে আসলে পিনিয়াল গ্ল্যান্ডটা থাকে। এই পজিশনে ঠিক দুইটা কলিকুলাসের মাঝখানে পিনিয়াল গ্ল্যান্ডটা থাকে। এটা জাস্ট একবার রিডিং পড়ে নেওয়ার জন্য এখানে দেওয়া আছে, একবার জাস্ট রিডিং পড়ে নেবেন, আর কিছু না। ওকে, এখন আসেন তাহলে আমরা আমাদের ব্রেনের ফোর ব্রেনের পুরোটা পড়ে ফেললাম। ফোর ব্রেনে আমরা পড়লাম যে ফোর ব্রেনের দুইটা কম্পোনেন্ট, একটা হলো টেলেনসেফালন, একটা হলো ডায়ানসেফালন। তাহলে টেলেনসেফালন মানে হলো সেরেব্রাল হেমিস্ফিয়ার, সেটাকে আমরা ফ্রন্টাল লোব, প্যারিটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোবে ভাগ করলাম এবং পড়া শেষ করলাম। এরপরে আমরা বললাম হলো এখানে আমাদের ডায়ানসেফালন, ডায়ানসেফালন অংশে আমরা থ্যালামাস, হাইপোথ্যালামাস নিয়ে পড়া শেষ। এরপরে আমাদের থাকে হলো মিড ব্রেন এবং হাইন্ড ব্রেন। মিড ব্রেন এবং হাইন্ড ব্রেনের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হলো মিড ব্রেন, হাইন্ড ব্রেনে হলো পন্স, মেডুলা আর সেরেবেলাম। এই যে মিড ব্রেন, পন্স, মেডুলা, এই তিনটা সবসময় একই সাথে ফাংশন করে এবং এজন্য তাদের নামও একই। এই মিড ব্রেন, পন্স, মেডুলাকে একসাথে বলা হয় ব্রেইন স্টেম, একসাথে বলা হয় ব্রেইন স্টেম। তাহলে ব্রেইন স্টেমটা আমরা একসাথে পড়বো। আমরা সেরেবেলামটা একটু পড়ে নিই। সেরেবেলাম এটা হলো একটা মিনি ব্রেইন, মনে রাখার সুবিধার্থে সবার প্রথমে মাথায় রাখতে হবে সেরেবেলাম হলো একটা মিনি ব্রেইন। মানে হাইন্ড ব্রেইনে সেরেবেলামটা অনেকটা একটা মিনি ব্রেইনের মতো কাজ করে, ঠিক ব্রেইনের মতো তারও একটা নিজস্ব সিস্টেম আছে, তারও বিভিন্ন রকম লোব আছে, তারও স্পেশাল কিছু সেলস আছে যাদের মাধ্যমে সে কাজগুলো করে, তারও বিভিন্ন হোয়াইট ম্যাটার, গ্রে ম্যাটার, ফাইবার আছে। তো এটা অনেকটা বললাম যে একটা নির্দিষ্ট একটা ব্রেইনের মতো, ছোট ব্রেইন। এই সেরেবেলামটা হলো আমাদের হাইন্ড ব্রেইনের লার্জেস্ট পার্ট এবং আমাদের যে ব্রেইন আছে ব্রেইনের সেকেন্ড লার্জেস্ট পার্ট। আচ্ছা, সেটা গুরুত্বপূর্ণ জিনিস না। গুরুত্বপূর্ণ জিনিস হলো আমাদের এই যে সেরেবেলাম, সেটাকে আমরা প্রথমে অ্যানাটমিক্যালি তিনটা লোবে ভাগ করি। অ্যানাটমিক্যালি তিনটা লোবে ভাগ করি। এখানে দেখেন পেজ নাম্বার 32। একটা হলো অ্যান্টেরিয়র লোব, এটা হলো মিডল লোব, আর এটা হলো আমাদের নোডুলার লোব। ঠিক আছে, তাহলে নোডুলার লোব, অ্যান্টেরিয়র লোব, মিডল লোব, নোডুলার লোব, তিনটা লোবে আমরা মূলত ভাগ করি অ্যানাটমিক্যালি। তাহলে অ্যানাটমিক্যালি আমরা তিনটা লোবে আমাদের সেরেবেলামটাকে ভাগ করছি, অ্যান্টেরিয়র লোব, মিডল লোব এন্ড নোডুলার লোব। এই তিনটা লোবকে আলাদা করার জন্য তিনটা ফিশারও আছে। অ্যান্টেরিয়র লোব আর মিডল লোবকে আলাদা করার জন্য আছে প্রাইমারি ফিশার, মিডল লোবকে আবার সমান হরাইজন্টাল দুই ভাগে ভাগ করার জন্য আছে হরাইজন্টাল ফিশার, এবং মিডল লোব এবং নোডুলার লোবকে আলাদা করার জন্য আছে সেকেন্ডারি ফিশার। এই ফিশারগুলো এই লোবগুলোকে আলাদা করে রাখে, ঠিক সেরেব্রাল হেমিস্ফিয়ারে যেমন সালকাস ছিল ওরকম। ফাংশনালি, পরীক্ষার জন্য ইনফিনিট হলো ফাংশনালি সেরেবেলামকে আমরা তিন ভাগে ভাগ করি। পেজ নাম্বার 33, প্যালিও সেরেবেলাম, নিও সেরেবেলাম, আর্কি সেরেবেলাম। প্যালিও সেরেবেলাম, নিও সেরেবেলাম, আর্কি সেরেবেলাম। প্যালিও সেরেবেলাম, নিও সেরেবেলাম, আর্কি সেরেবেলাম। সাধারণত অ্যান্টেরিয়র লোব এবং তার সাথে বার্মিসের কিছু অংশ মিলে প্যালিও সেরেবেলামটা তৈরি হয়। এটার কাজ হলো মাসল টোন অ্যান্ড পোস্টার রেগুলেট করা। তাহলে পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ইনফিনিট স্টার এমনিতেই সেরেবেলাম থেকে প্রশ্ন আসে, তার মধ্যে আবার গুরুত্বপূর্ণ পড়া হলো এই অংশটা। তাহলে ফাংশনালি আমরা বললাম সেরেবেলামের তিনটা গুরুত্বপূর্ণ অংশ, প্যালিও সেরেবেলাম, নিও সেরেবেলাম, আর্কি সেরেবেলাম। প্যালিও সেরেবেলামের কাজ হলো মাসল টোন এবং পোস্টার রেগুলেট করা। প্যালিও সেরেবেলামের কাজ হলো মাসল টোন এবং পোস্টার রেগুলেট করা। প্যালিও সেরেবেলামের কাজ হলো মাসল টোন এবং পোস্টার রেগুলেট করা। প্যালিও সেরেবেলামের কাজ হলো মাসল টোন এবং পোস্টার রেগুলেট করা। তাহলে যখন কোনো রোগীর সেরেবেলামে লেশন হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট প্যালিও সেরেবেলামে ইনভলভ হবে, তখন পেশেন্টের মাসলের টোনটা মেনটেন হবে না, দ্যাট মিনস হাইপোটোনিয়া হবে। পোস্টার সে মেনটেন করতে পারবে না, সে কোনো একটা দিকে পড়ে যাবে, তার ইমব্যালেন্স হবে। তারপরে হলো নিউ সেরেবেলাম। নিউ সেরেবেলামের কাজ হলো আমাদের এখানে গুরুত্বপূর্ণ রোল সে প্লে করে, সেটা হলো কোঅর্ডিনেশন। নিউ সেরেবেলামের কাজ হলো কোঅর্ডিনেশন করা। কোনো একটা ফাংশন যখন করতে দেওয়া হয় তখন তার কোঅর্ডিনেশনের দায়িত্বটা পড়ে নিউ সেরেবেলামের উপর। যখন নিউ সেরেবেলামের কারো লেশন হবে তখন সে কোঅর্ডিনেটর অ্যাক্টিভিটি গুলো করতে পারবে না, সে ফিঙ্গার নোজ টেস্ট করতে পারবে না, তার ডিসডায়াডোকাইনেসিয়া হবে, হিল চিন টেস্ট ইম্পেয়ার্ড হবে। আর লাস্ট যেটা আছে সেটা হলো আর্কি সেরেবেলাম। আর্কি সেরেবেলামের কাজ হলো আমাদের ইকুইলিব্রিয়াম করা, ব্যালেন্স করা। আর্কি সেরেবেলামের কাজ হলো ইকুইলিব্রিয়াম করা বা ব্যালেন্স করা। তাহলে সেরেবেলামের ফাংশনালি তিনটা এরিয়ার কথা আমরা বললাম পেজ নাম্বার 33-তে, প্যালিও সেরেবেলাম, নিউ সেরেবেলাম, আর্কি সেরেবেলাম। প্যালিও সেরেবেলাম, নিউ সেরেবেলাম,
আর্কি সেরেবেলাম, প্যালিও সেরেবেলাম, নিও সেরেবেলাম, আর্কি সেরেবেলাম। প্যালিও সেরেবেলামের কাজ হলো মাসল টোন অ্যান্ড পোস্টার, নিও সেরেবেলামের কাজ হলো কোঅর্ডিনেশন, আর্কি সেরেবেলামের কাজ হলো ইকুইলিব্রিয়াম। এই ফাংশনগুলো করার জন্য ঠিক সেরেব্রাল কর্টেক্সের মতো সেরেবেলামেরও কিছু স্পেসিফিক সেল, স্পেসিফিক নিউক্লিয়াস আছে। স্পেসিফিক সেলের মধ্যে সেরেব্রাল কর্টেক্সে ছিল পিরামিডাল সেল, আর সেরেবেলামে থাকবে পার্কিনজি সেল। কি সেল? পার্কিনজি সেল। কি সেল থাকবে? পার্কিনজি সেল। পেজ নাম্বার 34-এ দেখেন সেকেন্ড লেয়ারে লেখা আছে যে পার্কিনজি সেল লেয়ার। তাহলে সেরেবেলামের স্পেশাল সেলের নাম হলো পার্কিনজি সেল। পার্কিনজি সেল ছাড়াও তার এখানেও একই রকম ভাবে স্টিলেট সেল, বাস্কেট সেল, গ্রাউন্ড সেল, বিভিন্ন সেলের নাম এখানে 34 পেজে দেওয়া আছে। তাহলে সেরেবেলামের স্পেশালাইজড যে সেলটা তার নাম হলো পার্কিনজি সেল। তার নাম কি? পার্কিনজি সেল। আর সেরেব্রাল কর্টেক্সে যে স্পেশালাইজড সেলটা ছিল তার নাম ছিল পিরামিডাল সেল। তাহলে পার্কিনজি সেল। ওকে, আচ্ছা, এই ফাংশনগুলো করার জন্য তার আবার কিছু স্পেশাল নিউক্লিয়াসও আছে। নিউক্লিয়াসের মধ্যে লার্জেস্ট নিউক্লিয়াসের নাম হলো ডেন্টেট নিউক্লিয়াস। পরীক্ষায় মাঝে মাঝে এসবি আসে। লার্জেস্ট নিউক্লিয়াসের নাম হলো ডেন্টেট নিউক্লিয়াস। লার্জেস্ট নিউক্লিয়াসের নাম হলো ডেন্টেট নিউক্লিয়াস। আদার দ্যান ডেন্টেট নিউক্লিয়াস এখানে আমাদের এম্বোলিফর্ম, গ্লোবোস, ফ্যাস্টিজিয়াল নিউক্লিয়াস, গ্লোবোস, এম্বোলিফর্ম, ফ্যাস্টিজিয়াল নিউক্লিয়াস। তাহলে এখানে গ্লোবোস, ফ্যাস্টিজিয়াল, এম্বোলিফর্ম এন্ড ডেন্টেড নিউক্লিয়াস। লার্জেস্ট নিউক্লিয়াসটা হলো ডেন্টেড নিউক্লিয়াস। লার্জেস্ট নিউক্লিয়াসটা হলো ডেন্টেড নিউক্লিয়াস। লার্জেস্ট নিউক্লিয়াসটা হলো ডেন্টেড নিউক্লিয়াস। তাহলে ডেন্টেড, গ্লোবোস, এম্বোলিফর্ম, ফ্যাস্টিজিয়াল। ডেন্টেড, গ্লোবোস, এম্বোলিফর্ম, ফ্যাস্টিজিয়াল। ডেন্টেড, গ্লোবোস, এম্বোলিফর্ম, ফ্যাস্টিজিয়াল। তাহলে আপনাদের পরীক্ষায় যদি এটা আসে আপনারা খুব সহজে উত্তর করতে পারবেন। পরীক্ষা সাধারণত সেরেবেলার সাইন বেশি আসে। সেরেবেলার সাইন বেশি আসে। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখেন সেরেবেলার সাইনগুলো 36 নাম্বার পেজে আছে। দেখেন 36 নাম্বার পেজে তার উপরে সেরেবেলার একটা কমন ট্র্যাক্টের কথা বলা আছে। সেরেব্রাল কর্টেক্সে যেমন বিভিন্ন রকম ট্র্যাক্ট থাকে, এখানেও দেখেন 35, 36 অনেকগুলো ট্র্যাক্টের কথা বলা আছে। আপনারা শুধুমাত্র কিউনিও সেরেবেলার ট্র্যাক্টটা একটু পড়বেন। এটা মাঝে মাঝে আসে যে নিউক্লিয়াস কিউনিটাসের সাথে সেরেবেলামের যে কানেকশনটা, এই নিউক্লিয়ার কিউনিটাসের সাথে আমাদের সেরেবেলামের যে কানেকশনটা, এটাকে আমরা বলি কিউনিও সেরেবেলার ট্র্যাক্ট। এটা এক প্রকার মসি ফাইবার দিয়ে তৈরি হয় এবং এটা আমাদের নর্মাল যে মাসল, স্পিন্ডল, টেন্ডন, জয়েন্ট পজিশন এগুলোর জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা আমাদের জাস্ট একবার রিডিং পড়ে নেবেন তাহলেই হবে। কিউনিও সেরেবেলার ট্র্যাক্ট, কিউনিও সেরেবেলার ট্র্যাক্ট। এটা আমাদের নিউক্লিয়াস কিউনিটাসের সাথে মেডুলা অবলঙ্গটার রিলেশন তৈরি করে ইনফিরিয়র সেরেবেলার পেডাঙ্কলের সাহায্যে, ইনফিরিয়র সেরেবেলার পেডাঙ্কলের সাথে। এখানে যে ফাইবার থাকে সেগুলো লুক লাইক মস, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড মসি ফাইবার। এটা একটা স্পেশাল ফাইবার, আমাদের সেরেবেলাম আমরা এটা পেয়ে থাকি। ওকে, আচ্ছা, এখন আসেন সেরেবেলার সাইন। আপনাদের পরীক্ষা যেটা বলছিলাম, সেরেবেলার সাইন যদি আসে আপনি এটা মুখস্থ করার কিচ্ছু নাই। আবারও বলছি, সেরেবেলামে যেটা ফাংশন ছিল এটা যখন ফাংশন করবে না, দিস ইজ সেরেবেলার ডিসফাংশন। তার টোন মেনটেন করার কথা, টোন মেনটেন করছে না, হাইপোটোনিয়া হচ্ছে। তার পোস্টার মেনটেন করার কথা, পোস্টার মেনটেন করছে না, পোস্চুরাল ডিস্টারবেন্স হচ্ছে। তার কোঅর্ডিনেশন করার কথা, কোঅর্ডিনেশন পারছে না, দ্যাটস ওয়াই পেশেন্টের ফিঙ্গার নোজ টেস্ট, হিলসিন টেস্ট ইম্পেয়ার্ড হচ্ছে। পেশেন্টের ইকুইলিব্রিয়াম মেনটেন করার কথা, ইকুইলিব্রিয়াম মেনটেন করতে পারছে না, দ্যাটস ওয়াই পেশেন্টের অ্যাটাক্সিয়া হচ্ছে। এই যে জিনিসগুলা, এগুলাই হলো সেরেবেলার সাইন। সাধারণত যেহেতু সেরেবেলাম হলো আমাদের হাইন্ড ব্রেনের অংশ, হাইন্ড ব্রেনটা আমাদের ব্রেনের যে অংশটা থাকে এটাকে আমরা বলি ব্রেনের পোস্টেরিয়র ফোসা। সাধারণত এই জায়গায় যখন কোনো টিউমার হয় বা কোনো লেশন হয়, যখন সেরেবেলামের উপর চাপ দেয় তখন পেশেন্টের এই ফিচারগুলো ডেভেলপ করে। বাচ্চাদের কমন একটা টিউমার আছে যেটা এই রিজিয়নে হয়, সেরেবেলামের ঠিক মিড লাইনে হয় এবং সেরেবেলামের উপর চাপ দেয়। সেই টিউমারটা হলো মেডুলোব্লাস্টোমা, সেটা হলো মেডুলোব্লাস্টোমা। তো সাধারণত যখন বাচ্চারা আসে যে আপনার কাছে, বাচ্চা নিয়ে আসলো, বাচ্চার হাইপোটোনিয়া আছে, ইমব্যালেন্স আছে, বাচ্চার একই সাথে বাচ্চা যেহেতু এটা পোস্টেরিয়র ফোসায় চাপ দিচ্ছে, পেশেন্টের রেস্ট আইসিবি হবে, হেডেক হবে, ভমিটিং হবে, তখন আপনি বাচ্চা যদি হয়, সিনারিওতে বাচ্চার যদি সেরেবেলার সাইনের কথা থাকে, তাহলে আপনি চোখ বন্ধ করে চিন্তা করবেন দিস ইজ এ কেস অফ মেডুলোব্লাস্টোমা, দিস ইজ এ কেস অফ মেডুলোব্লাস্টোমা, দিস ইজ এ কেস অফ মেডুলোব্লাস্টোমা। আমাদের ঠিক সেরেব্রাল হেমিস্ফিয়ারে যেমন দুই পাশে সেরেব্রাল হেমিস্ফিয়ারকে কানেক্ট করার জন্য মাঝখানে কি ছিল মনে আছে আপনাদের অবশ্যই? কমিশনাল ফাইবার। কোন কমিশনাল ফাইবার? কর্পাস ক্যালোসাম। ঠিক দুই সেরেবেলামকে কানেক্ট করার জন্য মাঝখানে আছে হলো ভার্মিস। দুই সেরেবেলামকে কানেক্ট করার জন্য মাঝখানে আছে ভার্মিস। কারো যদি ভার্মিসে লেশন হয় তখন তার ট্রাঙ্কাল অ্যাটাক্সিয়া হয়, সে সামনে বা পিছনে ঝুঁকে পড়বে। আর যখন তার সেরেবেলামে লেশন হবে, যখন যেই সেরেবেলামে লেশন হবে সে ওই দিকে ঝুঁকে পড়বে। দিস ইজ কল্ড অ্যাপেন্ডিকুলার অ্যাটাক্সিয়া। যখন তার ভার্মিস
যেহেতু মিড লাইনে আছে, বার্মিসে যখন লেশন হবে সে সামনে বা পিছনে ঝুঁকে পড়বে, দিস ট্রাঙ্কাল অ্যাটেক্সিয়া। আর সাইডে যখন ঝুঁকে পড়বে সেরেবেলামের লেশনের জন্য, সেটাকে বলা হয় অ্যাপেন্ডিকুলার অ্যাটেক্সিয়া। অ্যাটেক্সিয়া মিন্স ইমব্যালেন্স, অ্যাটেক্সিয়া মিন্স ইমব্যালেন্স, সহজভাবে আমরা যদি বলি। ওকে, সেরেবেলাম। তাহলে আমরা দেখেন ফোর ব্রেন পড়লাম, আমরা এখানে হাইন্ড ব্রেনের সেরেবেলাম পড়ে ফেললাম, আমাদের শুধু আর বাকি আছে তিনটা জিনিস, সেটা হলো মিড ব্রেন, পন্স এন্ড মেডুলা। এই তিনটা জিনিস শুধু আমাদের পড়া বাকি, মিড ব্রেন, পন্স, মেডুলা। ওকে, এই তিনটা পড়লে আমাদের মূলত ব্রেইনের অংশটা পড়া হবে। এখন এই তিনটা জিনিসকে একসাথে আমরা বলি ব্রেইন স্টেম। পেজ নাম্বার 37 এই কথাটা বলা আছে যে এই তিনটা জিনিসকে আমরা একসাথে বলি ব্রেইন স্টেম। এই তিনটা জিনিসকে একসাথে আমরা বলি ব্রেইন স্টেম। এই তিনটা জিনিসকে আমরা একসাথে বলি ব্রেইন স্টেম। ওকে, আচ্ছা, এখন আসেন এই যে ব্রেইন স্টেমে, তাহলে তিনটা গুরুত্বপূর্ণ জিনিস মিলে আমাদের ব্রেইন স্টেম তৈরি হচ্ছে। একটা হলো মিড ব্রেন, পন্স, মেডুলা। মিড ব্রেন, পন্স, মেডুলা। আমাদের যে পাথওয়ে গুলো আমাদের নিচ থেকে উপরের দিকে যায় বা উপর থেকে নিচের দিকে আসে, সবগুলাই এই ব্রেইন স্টেমে এসেই আলটিমেটলি তারা মূল ফাংশন গুলো করার চেষ্টা করে বা করে থাকে। এই ব্রেইন স্টেমের ফাংশন গুলো করার জন্য যখন তারা এই জায়গায় আসে, তখন তাদের নাম চেঞ্জ হয়ে যায় লেমনিসকাস। যেগুলা লং ট্র্যাক ছিল, ওই ট্র্যাকটার নাম হয়ে যায় লেমনিসকাস। পেজ নাম্বার 37 আছে। যেমন আমরা যদি আমাদের স্পাইনাল কর্ড চিন্তা করি, আমি জাস্ট একটু বলি আবার পরে বলবো। যেমন স্পাইনাল কর্ড জন্য আমি একটু বলি যে স্পাইনাল কর্ডে, এটা বাদ আমি ধরে নিলাম, স্পাইনাল কর্ড থেকে যখন আমাদের স্পাইনাল কর্ড থেকে সেন্সেশন গুলো যখন কেউ নিয়ে আসে, স্পাইনাল কর্ডে আমাদের যে সেন্সেশন গুলো নিয়ে আসে, আমাদের অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক আর ডর্সাল কলাম, তিনটা জিনিস আমাদের সেন্সেশন গুলো নিয়ে আসে। অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক নিয়ে আসে হলো ক্রুড টাচ এন্ড প্রেসার, ক্রুড টাচ এন্ড প্রেসার। ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট নিয়ে আসে পেইন এবং টেম্পারেচার। ডর্সাল কলাম নিয়ে আসে ফাইন টাচ, জয়েন্ট পজিশন, ভাইব্রেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। এই সেন্সেশন গুলো নিয়ে আসে। আমি আবারও বলছি, তাহলে আমাদের একবার স্পাইনাল কর্ড পড়া হয়ে যাবে। অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট নিয়ে আসে ক্রুড টাচ এবং প্রেসার। আমাদের পেরিফেরাল সেন্সেশন গুলো এই অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের মাধ্যমে ব্রেইনে চলে আসে। ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট নিয়ে আসে পেইন এবং টেম্পারেচার। ডর্সাল কলাম নিয়ে আসে ফাইন টাচ, জয়েন্ট পজিশন, ভাইব্রেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। ফাইন টাচ, জয়েন্ট পজিশন, ভাইব্রেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। এই যে ট্র্যাক্ট গুলো তারা যখন উপরে উঠে আসে, ব্রেইন স্টেমে এসে তারা নাম চেঞ্জ করে লেমনিসকাস হয়ে যায়। ডর্সাল কলাম যেটা ছিল, এটা আরো অনেকগুলো নাম আছে। ডর্সাল কলামকে কেউ ট্র্যাক্ট অফ গল, ট্র্যাক্ট অফ উডেক, ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস, কিউনিটাস, বিভিন্ন নামে ডাকা হয়। এই লেয়ার গুলো যখন উপরে উঠে আসে, ব্রেইন স্টেমে চলে আসে, তখন তার নাম হয়ে যায় মিডিয়াল লেমনিসকাস। তার নাম হয়ে যায় মিডিয়াল লেমনিসকাস। যেহেতু ডর্সাল কলাম একদম মিড লাইনেই থাকে, মিড লাইনের পাশেই থাকে, এই জন্য তার নাম হয়ে যায় মিডিয়াল লেমনিসকাস। তার নাম হয়ে যায় মিডিয়াল লেমনিসকাস। তার নাম হয়ে যায় মিডিয়াল লেমনিসকাস। সে একদম মিডিয়ালি থাকে। আর স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এটা যখন ব্রেইন স্টেমে আসে, তার নাম হয়ে যায় স্পাইনাল লেমনিসকাস। তার নাম হয়ে যায় স্পাইনাল লেমনিসকাস। তার নাম হয়ে যায় স্পাইনাল লেমনিসকাস। এটা এক্সট্রা পড়া, যারা বেশি পড়বেন শুধু তাদের জন্য। তাহলে লেমনিসকাস সিস্টেমটা কি, জাস্ট বলার জন্য যে ডর্সাল কলাম এটা ব্রেইন স্টেমে যখন আসবে তখন তার নাম হয়ে যায় মিডিয়াল লেমনিসকাস। আর স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট যখন ব্রেইন স্টেমে আসে তখন তার নাম হয়ে যায় স্পাইনাল লেমনিসকাস। 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 এই যে ব্রেইন স্টেম, যা কিছু ব্রেইন থেকে স্পাইনাল কর্ডে যাবে, যা কিছু স্পাইনাল কর্ড থেকে ব্রেইনে আসবে, সবই কিন্তু আলটিমেটলি ব্রেইন স্টেম দিয়েই যাবে, অন্য কোনো রাস্তা নেই। দ্যাটস ওয়াই ব্রেইন স্টেমে লেশন হলে সাধারণত যখন আমরা একটা পেশেন্ট মারা যায়, লাস্ট স্টেজটা হলো ব্রেইন স্টেম ডেথ। কেন? কারণ ব্রেইন স্টেম যখন ডেথ, তখন পেশেন্টের আর তেমন কিছুই নাই যেটা পেশেন্টের ফাংশনিং করার মতো অবস্থায় থাকে। তো এই জন্য ব্রেইন স্টেমে যখন লেশন হয়, সাধারণত পেশেন্টের ওয়াইড স্প্রেড সিমটম হয়। এখন ব্রেইন স্টেমের জায়গাগুলো বিভিন্ন রকম, মিড ব্রেন, পন্স, মেডুলা। এখন আপনার কোন জায়গায় লেশন হলে কি হবে, মিড ব্রেন হলে কি হবে, পন্স হলে কি হবে, মেডুলা হলে কি হবে। ব্রেইন স্টেমে তো সবগুলো ফাইবার উঠানামা করছে, সেটা তো ওকে। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ ব্রেইন স্টেম করে, সেটা হলো নার্ভ তৈরি হয়। আমাদের যে ক্রেনিয়াল নার্ভ গুলো আছে 1 থেকে 12, 1 এবং 2 ছাড়া, 1 এবং 2 এগুলো ফোর ব্রেন থেকে তৈরি হয়। বাকি সবগুলো নার্ভ 3 থেকে শুরু করে 12 সবগুলো তৈরি হয় হলো ব্রেইন স্টেম থেকে। নার্ভগুলো অরিজিন মনে রাখার জন্য আমি বলি যে 2 2 4 4, 2 2 4 4। ফোর ব্রেন থেকে 2টা, মিড ব্রেন থেকে 2টা, পন্স থেকে 4টা, মেডুলা থেকে 4টা। তাহলে ফোর ব্রেন থেকে 2টা, 1 আর 2, 3 এবং 4 আসবে মিড ব্রেন থেকে, পরে 5 থেকে 8 এটা আসবে পন্স থেকে, 9 থেকে 12 এটা আসবে মেডুলা থেকে। 2 2 4 4, 2 2 4 4।
ফোর ব্রেন থেকে 2টা, মিড ব্রেন থেকে 2টা, পন্স থেকে 4টা, মেডুলা থেকে 4টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 এবং 2 বাদ দিয়ে বাকি যতগুলো আছে 3 থেকে 12 সবাই আলটিমেটলি ব্রেইন স্টেম থেকে আসছে, সবাই আলটিমেটলি ব্রেইন স্টেম থেকে আসছে। এখন এই যে ব্রেইন স্টেমে যখন লেশন হয়, এটাকে লোকালাইজ করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো ক্রেনিয়াল নার্ভ চিন্তা করা। যেমন আমরা বলছি যে মিড ব্রেন থেকে আমাদের 2টা নার্ভ আসবে, 3 এবং 4। তাহলে যখন কোনো পরীক্ষায় সিনারিওতে মিড ব্রেনের লেশন থাকবে, সাধারণত লেশনগুলো কম আসে। যারা মেডিসিনের আপনাদের ডেভিডসন অংশে যে ব্রেইন স্টেম সিনড্রোম এখানেও দেওয়া আছে, সেই ব্রেইন স্টেম সিনড্রোম মাঝে মাঝে আপনাদের আসতে পারে, বাট বাকিদের খুব কম আসে ব্রেইন স্টেম সিনড্রোম। যেগুলো আসে সেগুলো আমি বলে দিচ্ছি। তাহলে এই ব্রেইন স্টেমে যখন কোনো একটা পেশেন্টের মিড ব্রেনে লেশন আসবে, একটা পেশেন্টের একটা সিনারিও দেওয়া আছে যেখানে তার থার্ড নার্ভ পলসি, তাহলে থার্ড নার্ভ যেহেতু মিড ব্রেন থেকে অরিজিন, তাহলে আমরা চোখ বন্ধ করেই বলতে পারবো লেশন ইন দ্য মিড ব্রেন। তাহলে ব্রেইন স্টেম সিনড্রোম আলাদা করার জন্য বা লোকালাইজ করার জন্য নার্ভের চেয়ে ভালো কোনো অস্ত্র নাই। এখন আসি, তাহলে আমরা প্রথমেই বলে নিচ্ছি, তাহলে মিড ব্রেন দিয়ে শুরু। তাহলে মিড ব্রেনে আমাদের 2টা নার্ভ আসছে, থার্ড এবং ফোর্থ, 3 এবং 4 আমাদের সূত্র অনুসারে। এই 3 এবং 4 মিড ব্রেনের যে লোকেশন থেকে আসে, সেখানে 2টা করে কলিকুলাস থাকে। মিড ব্রেনে আমাদের 4টা কলিকুলাস থাকে। মিড ব্রেন জায়গাটা খুবই ছোট, উপরের দিকে থাকে সুপেরিয়র কলিকুলাস, নিচের দিকে থাকে ইনফেরিয়র কলিকুলাস। আপনাদের শীটে পেজ নাম্বার 40, উপরের দিকে থাকে সুপেরিয়র কলিকুলাস, নিচের দিকে থাকে ইনফেরিয়র কলিকুলাস। উপরের দিকে থাকে সুপেরিয়র কলিকুলাস, নিচের দিকে থাকে ইনফেরিয়র কলিকুলাস। এই সুপেরিয়র কলিকুলাস থেকে আসলে থার্ড নার্ভ, এবং ইনফেরিয়র কলিকুলাস লেভেল থেকে আসে ফোর্থ নার্ভ। সুপেরিয়র কলিকুলাস লেভেল থেকে আসে থার্ড নার্ভ, ইনফেরিয়র কলিকুলাস লেভেল থেকে আসে ফোর্থ নার্ভ। এটা আপনাদের এই যে আপনাদের শীটে দেখেন পেজ নাম্বার 40-তে, একই পেজে একই শীটে সুপেরিয়র কলিকুলাস এবং ইনফেরিয়র কলিকুলাস দেওয়া আছে। এটা পরীক্ষার জন্য খুবই কমন, এটা পরীক্ষায় ইনভ্যারিবলি আসে। তাহলে সুপেরিয়র কলিকুলাস আর ইনফেরিয়র কলিকুলাসের এখানে গুরুত্বপূর্ণ জিনিস হলো সুপেরিয়র কলিকুলাস থেকে আসবে থার্ড নার্ভ, ইনফেরিয়র কলিকুলাস থেকে আসবে ফোর্থ নার্ভ। তাহলে থার্ড নার্ভের সাথে যে রিলেটেড যা কিছু আছে, সেটা থার্ড নার্ভের নিউক্লিয়াস হোক, থার্ড নার্ভের লেমনিসকাস হোক, যাই আছে সবকিছু সুপেরিয়র কলিকুলাস থেকে আসবে। আর ফোর্থ নার্ভের সাথে রিলেটেড যা কিছু আছে সবকিছু ইনফেরিয়র কলিকুলাস থেকে আসবে। সিম্পল জিনিস। এখানে সুপেরিয়র কলিকুলাস আর ইনফেরিয়র কলিকুলাসের ফিগারটা যদি আপনারা একটু আলাদা করে দেখেন, আপনাদের শীটেও দেওয়া আছে পেজ নাম্বার 40-তে, দুইজনের স্ট্রাকচার প্রায় সেম, খেয়াল করবেন দুইজনের দেখেন। তাহলে এটা আমি সুপেরিয়র কলিকুলাস, আমি চেঞ্জ করছি আর দেখাচ্ছি, এটা আমার সুপেরিয়র কলিকুলাস, এটা ইনফেরিয়র কলিকুলাস। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি দুইজনের ক্ষেত্রে এখানে প্রথমে আমি এখানে লেমনিসকাস পাচ্ছি, ওই যে আমি একটু আগে বলেছি বিভিন্ন রকম লেমনিসকাল সিস্টেম। এটা সুপেরিয়র কলিকুলাস আমি পাচ্ছি, এটা আমি ইনফেরিয়র কলিকুলাসও পাচ্ছি। এখানে দেখেন ইনফেরিয়র কলিকুলাস আমাদের এটার নাম হলো সাবস্টেন্সিয়া নাইগ্রা, যেটা আমরা বেজাল গ্যাংলিয়া পড়তে গিয়ে পড়েছি। ঠিক এখানে আমাদের সুপেরিয়র কলিকুলাসও বেজাল গ্যাংলিয়া, আমরা এখানে সাবস্টেন্সিয়া নাইগ্রা পাচ্ছি। এখানে আমরা বিভিন্ন রকম ফাইবার দেখতে পাচ্ছি, এখানে আমরা বিভিন্ন রকম ফাইবার দেখতে পাচ্ছি। এখানে সেন্ট্রালি সেরেব্রাল অ্যাকুইডাক্ট, এখানেও সেন্ট্রালি সেরেব্রাল অ্যাকুইডাক্ট। ঠিক আছে, সব সেম। তাহলে পার্থক্যের জায়গা কি? আরেকটা, এখানে আমরা শুধু দেখি, এখানে দেখছি আমরা যে সুপেরিয়র কলিকুলাস লেভেলে আমাদের আসছে হলো থার্ড নার্ভ, এই যে অকুলোমোটর নিউক্লিয়াস, অকুলোমোটর নার্ভ। আর ইনফেরিয়র কলিকুলাস লেভেলে আমরা পাচ্ছি হলো, এটা হলো আমাদের প্রক্লিয়ার নার্ভ, এটা হলো ট্রক্লিয়ার নার্ভ, এটা হলো প্রক্লিয়ার নার্ভ, এটা হলো ট্রক্লিয়ার নার্ভ, এটা হলো ট্রক্লিয়ার নার্ভ। তাহলে সুপেরিয়র কলিকুলাস লেভেলে আমরা পাচ্ছি থার্ড নার্ভ, ইনফেরিয়র কলিকুলাস লেভেলে আমরা পাচ্ছি ফোর্থ নার্ভ। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সুপেরিয়র কলিকুলাস লেভেলে একটা জিনিস আপনাদের দিকে বড় বড় চোখ করে তাকায় আছে, দিস ইজ রেড নিউক্লিয়াস। সুপেরিয়র কলিকুলাস লেভেলে আপনি রেড নিউক্লিয়াস পাবেন, ইনফেরিয়র কলিকুলাস লেভেলে আপনি কোনো রেড নিউক্লিয়াস পাবেন না। পরীক্ষা এটা ইনভ্যারিবলি আসে যে সুপেরিয়র বা ইনফেরিয়র কলিকুলাসকে আলাদা করার জন্য আমরা কোন স্ট্রাকচারটাকে সবচেয়ে বেশি খেয়াল করব। একটা তো থার্ড নার্ভ ফোর্থ নার্ভ আছে, আদার দ্যান থার্ড নার্ভ ফোর্থ নার্ভ মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ রেড নিউক্লিয়াস। রেড নিউক্লিয়াস সুপেরিয়র কলিকুলাস লেভেলে থাকবে, ইনফেরিয়র কলিকুলাস লেভেলে থাকবে না। সুপেরিয়র কলিকুলাস লেভেলে থাকবে, ইনফেরিয়র কলিকুলাস লেভেলে থাকবে না। ওকে, এরপর যদি আপনার পরীক্ষা আসে, এটা কখনো আসে না যে একটা পেশেন্টের পন্সে যদি আমি ট্রান্সভার্স সেকশন করি তাহলে কি পাবো। সহজ কথা হলো আপনি একই স্ট্রাকচার পাবেন, একই লেমনিসকাস পাবেন, একই রকমের ফাইবার পাবেন, বাট আপনার নার্ভ চেঞ্জ হয়ে যাবে। কারণ পন্স থেকে আমাদের কোন নার্ভগুলো আছে,
5 থেকে 8, পন্স থেকে কোন নার্ভ গুলো আসে? 5 থেকে 8। তাহলে পন্সে যদি আমি একটা ট্রানজেকশন করি, পন্সকে যদি আমি স্লাইস করি, তাহলে আমি কোন নার্ভ গুলো পাবো? 5, 6, 7, 8। কোন নার্ভ গুলো পাবো? 5, 6, 7, 8। যদি আমি মেডুলাকে ট্রানজেকশন করি, মেডুলাকে ভাগ করি, তাহলে কোন নার্ভ পাবো? 9, 10, 11, 12। 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 ঠিক আছে, পেজ নাম্বার 42। এই 42 পেজে যা আছে এটা হলো আমাদের মূলত মেডিসিন, আমাদের ডেভিডসন অংশে থেকে তুলে দেওয়া। তো এটা আপনাদের এখানে খুব বেশি যে দরকার তা না, জাস্ট দু একটা সিনড্রোম যারা একটু বেশি পড়তে চান তারা এখানে পড়বেন। আমি একটা সিনড্রোম পড়ায় দিব, আর দু একটা সিনড্রোম একটু পড়তে পারেন। সেটা হলো যে মিড ব্রেইনে যে লেশন হয়, মিড ব্রেইনের লেশনের মধ্যে মোস্ট কমন যে লেশনটা হয় সেটা হলো ওয়েভার। মোস্ট কমন যেটা হলো ওয়েভার লেশন। ওয়েভার যদি হয়, দেখেন এখানে ওয়েভার লেখা আছে যে আমাদের যদি মিডিয়াল মিড ব্রেইনে কোনো ইনজুরি হয়, তাহলে যেই সিনড্রোমটা হয় সেটাকে আমরা বলি ওয়েভার সিনড্রোম। যেহেতু মিড ব্রেইনের লেশন, স্বাভাবিকভাবেই পেশেন্টের থার্ড নার্ভ চলে যাবে, সাথে এখানে পেশেন্টের দেখা যায় যে কর্টিক স্পাইনাল যে ট্র্যাক্ট গুলো আছে সেটাও ইনভলভ হয়, এজন্য পেশেন্টের কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস হয়। কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস, তাহলে কোনো পেশেন্টের থার্ড নার্ভ এবং হেমিপ্যারেসিস যদি হয়, চোখ বন্ধ করেই বলা যাচ্ছে লেশনটা কোথায়? মিড ব্রেইনে। এবং লেশনটা মিড ব্রেইনের কোন অংশে? সুপিরিয়র কলিকুলাস না ইনফেরিয়র কলিকুলাস? সুপিরিয়র কলিকুলাস, সেটাও বলে দেওয়া যাচ্ছে। সিনড্রোমটার নাম কি? ওয়েভার সিনড্রোম। সিনড্রোমটার নাম কি? ওয়েভার সিনড্রোম। সিনড্রোমের নাম কি? ওয়েভার সিনড্রোম। সিনড্রোমের নাম কি? ওয়েভার সিনড্রোম। সিনড্রোমের নাম কি? ওয়েভার সিনড্রোম। ঠিক আছে, ওকে, আচ্ছা, ওয়েভার সিনড্রোম। এখন আসেন পেজ নাম্বার 44-এ, এখানে দেওয়া আছে পন্স। যদি মিডিয়াল পন্সের লেশন হয়, পন্সের লেশন হলে পেশেন্টের কোন নার্ভ যাবে? 5 থেকে 8। মোস্ট কমনলি 5 থেকে 8 এর মধ্যে আমরা যেটা পেশেন্ট সাধারণত আমাদের কাছে আমরা সহজে বুঝতে পারি 6 এবং 7 নাম্বার নার্ভ, এই দুইটা সহজে বোঝা যায়। তাহলে 6 এবং 7 নাম্বার নার্ভ, কারণ 6 যখন হয় পেশেন্টের ল্যাটারাল রেকটাস পলসি হয়, আর 7 নাম্বার হলে পেশেন্ট আই ওপেন ক্লোজ করতে পারে না, এটা দেখে সহজে বুঝতে পারি। তাহলে কোনো পেশেন্ট যদি আমাদের 6 এবং 7 নার্ভ পলসি নিয়ে আসে এবং আমরা